যে মানুষটা আমার রান্না করা ভাত খাবে, ওই ভাতও খেতে পারেনি। আপনার পেটের সন্তানকে লাথি দিয়ে মেরে ফেললো সে, প্রথম জনকে সে আপনার কাছ থেকে ছিনিয়ে নিল এক ধরনের। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন? রুমা দাউদ। আচ্ছা, রুমা দাউদ। রুমা দাউদকে আমরা রুমা নামে তো সম্বোধন করবো পুরো অনুষ্ঠান জুড়ে, কিন্তু রুমার কাছে আমার প্রথম জানতে চাওয়া হলো যে হ্যালো 8920 শোনা হয়? হ্যাঁ, শোনা হয়। এটাকে নিয়মিত শোনেন আপনি? নিয়মিত। আচ্ছা, তাহলে তো আপনি জানেনই যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দরকার হয় প্রথমে গেস্টের। আপনার বয়স, আপনার পড়াশোনা, আপনি কোথায় থাকেন, একটু যদি আমাদেরকে একটু বলতেন। আমার রানিং এজ চলতেছে 28, লেখাপড়া করেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং এখন থাকতেছি বাড্ডাতে। আচ্ছা, 28 বছরের বয়সী রুমা আজকে আমাদের সঙ্গে রয়েছে, যিনি বাড্ডা থেকে এসেছেন। তার জীবনের গল্প আমরা শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করতে চান? ছোটবেলা থেকে। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমি মেঝো, আমার ছোট ভাই। আমাদের ছোটবেলার শুরুটা আমার নানা বাড়ি মহাখালী থেকে। তো ছোটবেলা থেকে আমি একটু চঞ্চল প্রকৃতি। আমি গাছে চড়া বা দুষ্টমির মধ্যে যা থাকে ওগুলো সবকিছু আমার মধ্যে ছিল। আমি আমার ইমিডিয়েটলি বড় যে বোন, আমরা 2 বোন টুইন, যমজ। ওর নাম সুমা। রুমা এবং সুমা। আচ্ছা, হ্যাঁ, আমরা 2 বোন রুমা সুমা। আমরা 30 মিনিটের বড় ছোট। 30 মিনিটের বড় ছোট? হ্যাঁ। 30 মিনিট তো অনেক সময়। বলা যেতে পারে যে আপনার আম্মাকে আপনারা অনেক পেইন দিয়ে দুনিয়াতে এসেছেন। হ্যাঁ, তবে আমাদের 2 বোনের মধ্যে এতটুকু পার্থক্য, আমি একটু চঞ্চল, ওই আবার একটু শান্ত, অনেক শান্ত। আগে কে? আমার বোন সুমা। ও আগে, আপনার 30 মিনিটের সিনিয়র। জি। ওকে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে টিএনটি কলোনি যেতে হাতে গোনা 5 থেকে 7 মিনিট সময় লাগতো। আর আমাদের বাড়িতে ওই সময়টাতে আমরা 4 জন ছিলাম এক বয়সী। আমরা 2 বোন, আমার সেজো খালা, আমার মামা। তো একদিন যেটা হয়, যেটা আমরা 4 জন মিলে আর কি টিএনটি কলোনিতে যাই। তো ওখানে গিয়ে পেয়ারা গাছে উঠি। আমি গাছে উঠি, ওরা নিচে ছিল। তো যার বাড়িতে গিয়ে আমরা গাছে উঠি, ওই লোকটা আমাকে তাড়া করে। তাড়া করলে ওরা দৌড় দিয়ে চলে যায়, আমি ধরা পড়ে যাই। তো উনি আমাকে বললো কানে ধরে ঠাস ঠাস করে গালে আর পিঠে দুটা থাপ্পড় দিয়ে। কত বয়স তখন? 4-5 এরকমই হবে। আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই, প্লিজ, যারা ছোট মানুষ ওরা গাছ থেকে ফল চুরি করে খাবে, এটা ছোটদেরকেই মানায়, বড়দেরকে মানায় না। এবং ছোটরা যদি এরকম কাজ কখনো করেও, ওদেরকে আপনি যদি মোরাল লেসন দিতে চান তাহলে এইভাবে না, একটু অন্যভাবে, একটু আদর করে তাকে বুঝিয়ে বলতে হবে। প্লিজ গায়ে হাত পায়ে চড় দেবেন, এটা একেবারেই খুবই খারাপ লাগে, এটা করা উচিত না। হ্যাঁ, তারপর তো ওইখান থেকে তো মার খেয়ে আমি বাসায় চলে আসলাম। মাঝ পথে এসে বাড়ির কাছে একটা আমাদের নানা ভাইয়ের সম্পর্কে কোনো একটা আম গাছ ছিল। আমরা ওই আমতলায় গিয়ে সবসময় ডানটুকি খেলতাম। এটা হচ্ছে একটা গাছের ডাল, বড় থাকবে আর একটা ছোট থাকবে। বড়টা দিয়ে ছোটটা বাড়ি দিলে ওইটা দিয়ে উপর দিকে উঠবে। হ্যাঁ, উপর দিকে উঠে। ওঠার পরে কি হবে? ওইটাকে আমরা পিটাই। ছোটটা চেয়ে যত দূর দিতে পারে। ওইখান থেকে হচ্ছে ডানটুকি। এটা অনেকে ডাঙ্গুলিও বলে। হ্যাঁ, ডাঙ্গুলিও বলে অনেকে। ডানটুকি খেলতে হয়তো অনেক সময় আমরা বাড়িটা দিতাম, হয়তো কারো মাথায় গিয়ে। তো ওদিন হচ্ছে ম্যাকি কাহিনী, আমাদের বাসা দিয়ে এক গোয়ালা ছিল, তো ওই দাদার মাথায় গিয়ে। তো দাদা গিয়ে আমার নানার কাছে বিচার। যেদিন আমি দুষ্টমি করতাম বা আমার বাসায় বিচার যেত, ওদিন আমাকে খেতে দিত না। তো যাক, এভাবে আমাদের লাইফটা চলে। এক সময় হয় যেটা, সেটা হচ্ছে আমার নানার সাথে আমার বাবা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি। হ্যাঁ, তো ওই মুহূর্তে আর কি আমার বাবা কয়েকদিনের মধ্যে আমাদেরকে নিয়ে নানা বাড়ি থেকে উত্তর আমাদের বাড়িতে শিফট করে। কিছুদিন পরে আমাদের 2 বোনকে একটা স্কুলে ভর্তি করে দেয়। তো ওই স্কুলে সকালে মা নিয়ে যেত, আবার সকালে নিয়ে আসতো। 9টা থেকে 11টা ক্লাস। আমার স্কুল থেকে বাসায় আসা যাওয়ার পর অনেকগুলো ডোবা পড়তো। সকালে দেখতাম যে অনেকেই মাছ ধরতেছে, দেখে চলে যেতাম, মার সঙ্গে থাকতো। আমরা এখানে নামতে পারতাম না। মা ক্লাসে দিয়ে চলে আসলে কোন রকম 2টা ক্লাস করতাম। 2টা ক্লাস করে আমরা 2 বোন স্কুল থেকে চলে আসতাম। আমার বড় বোনটা ও আগে নামতো, আমাদের স্কুলে জানালাটা ছিল সম্পূর্ণ টিনের। তো ও আগে জানলা দিয়ে নেমে যেত, ও কাছে বই দিয়ে দিতাম, পরে আবার আমি নামতাম। হ্যাঁ, আবার ওইখানটায় যেতাম। ওইখানে গিয়ে কতগুলো কচুরি পানা তুলতাম। কচুরি পানা তুলে ওইখানে আমি
আমার দুই বোনের বইগুলো এখানে রেখে ডোবা পানিতে নামতাম, একজনের স্কার্ট খুলতাম, দুই বোন দুদিক থেকে ধরে মাছ ধরতাম। ছোট ছোট পুঁটি মাছ, তারপরে ছোট ছোট পুঁটি মাছ। এবং এই যারা মাছ ধরেন তারা জানবেন যে মাছ ধরা আসলে কতটা নেশা। স্কুল থেকে ফিরে দৌড় দিয়ে বড়শিগুলো নিয়ে খালে পাড়ে বসে যেতাম, এবং সবচেয়ে কষ্ট লাগতো যে তখন দেখতাম যে সবাই মাছ ধরতে পারছে, কিন্তু আমার বড়শিতে দেখা গেল 1 ঘন্টা পর একটা টুক দিল, টান দিলাম, এতটুকু একটা চ্যাং মাছ, চেনেন আপনি? বাইং মাছের মতো দেখতে। এগুলো আমি একদিনও খেতাম না, কিন্তু ওই মাছ মারাটা অনেক, ওই মাছটাই বেশি পড়তো। হ্যাঁ, তারপর টাকি মাছ পড়তো আমাদের এখানে বেশি। তো আমরা দুই বোন এখান থেকে মাছ ধরতে ধরতে অনেক সময় দেখা যেত যে স্কুলের বই আর নাই। তো যখন নাকি খেয়াল হতো বইয়ের কথা, দৌড় দিয়ে আবার সেই ডোবার এখানে গেছে বই নেই। মা তো বাসায় গেলে পিটাবে, কি করবো, পরে আমার বোনকে বলতাম একটা কাজ করে, কি আমার পেটে ব্যথা, তুই মাকে বলছো মা রুমা তো পেটে ব্যথা, স্কুলে বই রেখে আসছে ভুলে। হ্যাঁ, আচ্ছা। তো 2 হাত দিয়ে পেট চেপে বাসা যেতাম। মা বলতে কি হয়েছে, মামা না খুব পেটে ব্যথা, স্কুলে 2টা ক্লাস করে চলে আসছে, তো বই কই? মা বই তো স্কুলে রেখে আসছি। আরেকটা নেশা ছিল যেটা আমার, সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল মেম্বার কাকার, ওনার আবার 70 থেকে 90টা হাঁস ছিল। আমি কি করতাম, মাঝে মধ্যে আমি দেখতাম যে হাঁস ডিম পাড়তেছে, পড়ে যাবে, আস্তে করে ওদের পেছনে গিয়ে হাত দিয়ে রাখতাম। বিউটিফুল ফিলিংস। ডিম পড়তো, তো ওই ডিম নিয়ে আমি একদিনে আমার মাকে দিই যে মা আমি ডিম আনছি। কোথায় পেয়েছো এতগুলা ডিম, চুরি করছো? না মা চুরি করি নাই। তাহলে কাকার হাঁসগুলো যে ডিম পারো ওইখান থেকে আনছে। তো মা গিয়ে ওদিন খুব একটু রাগ করছে, বলছে আর কোনদিন এরকম করলে তোমার হাতে রক কেটে ফেলবো, কারো জিনিস আনা ভালো না। তো ওই মাছ ধরার নেশাটা আমাদের মধ্যে থাকতো। তো একদিন আমরা দুই বোনও মাছ ধরতে নামছি সবার সাথে। তো আমি দেখতেছি যে কাদার ভেতর দিয়ে একটা মাছ যাচ্ছে কিলবিল করে। তো আমি ভাবছি যে ওইটা হয়তো শিং মাছ বা বাইং মাছ। তো বাইং মাছ আর শিং মাছ ধরার নিয়ম তো আমি জানি, মাথায় ধরতে হয়। আমি আবার ওইটা মাথার মধ্যেই ধরছি, হাতের উপর না। বোনকে বলছি সোমা দেখ আমি একটা বাইং মাছ ধরছি। আমার বোন দেখে যে এটা মাছ তো না, সাপ। তখন আমরা কি কি করতে পারি, এটার একটা টুল কিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি, যেটা আমাদের পকেটে বা আমাদের হাতের একদম কাছেই ছিটকে জুড়ে ফেলাই দিয়েছি। দেখলাম যে যখন ফেলে দিয়ে আমি ওইখানে ছিঁচড়া পড়ে আমরা গেছি। ওইটা বের করলাম লিস্ট। তো কাকা এরা সবাই মিলে আমাকে আমাদের বাসায় নিয়ে আসছে, মাথায় পানি দিচ্ছে, একটু যখন জ্ঞান আসছে ওই দিন থেকে আমার হতে পারে। আপনি প্রচন্ড দুরন্ত শৈশব। এখানে সাপ নিয়ে বলতে চাই, ঢোড়া সাপ অনেকেই চিনবেন না, বিশেষ করে শহরের ছেলেমেয়ে যারা আজকে হেলো ইট 90 শুনছেন। মজার বিষয় হচ্ছে যে আমি একদম হলফ করে বলতে পারি, গ্রামের একেবারে 10টা ছেলেমেয়েকে যদি বাছাই করা হয় তাহলে 10 জনের একদম কমন শৈশব হচ্ছে। আর ঢোড়া সাপ হচ্ছে এমন একটা সাপ যেটা সাধারণত পানিতে এই বিভিন্ন পুকুরে থাকে, তাকে পাগাড়ও বলে, এবং এগুলোর আসলে বিষ নেই। এটা নিয়ে এক ধরনের মিথ আছে যে আসলে ঢোড়া সাপেরই নাকি বিষ ছিল, সেই বিষগুলো নাকি শিং মাছ নিয়ে নিয়েছে, মাগুর নিয়ে নিয়েছে একটু করে, মজার যাই হোক। আর ওই তখন থেকে যে ভয় জিনিসটা, এটা এখন আমার ভিতরে কাজ করে। তখন থেকে আমি আর পুকুরে নামি না, আমি একদম শান্ত একটা মেয়ে। এর মধ্যে ক্লাস 5 যখন পড়ি তখন বৃত্তিতে, বৃত্তি পরীক্ষা চলছিল, তখন আমি অঙ্ক পরীক্ষাটা দিয়ে আসছি, আমার ইংরেজি পরীক্ষা। তার পরের দিন আমাদের বাড়িতে বড়ই গাছ ছিল অনেক বড় একটা, তো আমি স্কুল থেকে এসে আমার স্কুল ড্রেস খুলে আমি বড়ই গাছে উঠি। তো ওই মুহূর্তে আমার মা একটা লাঠি দিয়ে আমাকে গাছে ঢিল দেয়। তো মার ওই ঢিলটা দেয়, আমি তাড়াতাড়ি করে নামতে গিয়ে আমি পা পিছলে পড়ে যাই, আর ওইখান থেকে পড়ে গিয়ে আমার বাম পায়ের তালু থেকে একটা টিন ঢোকে, টুকরা টিন একদম উপর দিয়ে বের হয়ে যায়। আমি অনেক বড় একটা ব্যথা পাই। তো পরের পরীক্ষাগুলো আমি আমার বাবার কোলে করে স্কুলে যেতাম, এবং বাবা আমার বেঞ্চে বসতো, বাবার কোলে বসে আমি লিখতাম। তখন আমরা কি কি আমি করতে পায়ে পারি, করে এটার লিখতে একটা পারতাম না, টুল পাতা কিট ধরে আমরা রেডি করে রাখি। মজা ছিল। আমাদের হাতের কাছেই থাকতো। আমরা দেখলাম যে যখন আমাদের মনটা খারাপ হচ্ছে আমরা ওইটা বের করলাম লিস্টটা, খুব একটা নার্ভাস ছিলাম। রেজাল্ট যখন বের হয় আমি ভয়ে স্কুলে যাই না, আমরা সেই অনুযায়ী ফেল আমরা যদি করি কাজগুলো করলাম। একটা সেখানে কেমন হতে পারে বান্ধবীরা আপনি কি আজকে বলবে যা যা স্কুলে গেলে টিপস দিলেই তো। শিখলেন সেটা হতে আব্বা পারে যখন আপনার স্কুলে গেছে আমাদের হেড স্যার ছিলেন, উনি আমাদের খুব আদর করতেন, দুই বোনকে খুব আদর করতেন। তো স্যার বাবাকে দেখে বলতেছে যে ভাই স্কুলে আসতে হবে না, আপনি আগে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আসেন। শপিং করতে যাওয়া, পছন্দের কাজগুলো বুঝেন নাই আপনার মেয়ে তো বৃত্তি পাইছে, আপনি মিষ্টি নিয়ে
নিয়ে আসে। এই ব্যাপারগুলো তো আমার বাবা শুনে সে সঙ্গে সঙ্গে বাজারে যায়, গিয়ে মিষ্টি কিনে আমার স্কুলে সব টিচারদেরকে দেন, বাসায় নিয়ে আসেন। তো বাবা বাসায় এসে উনি সরাসরি বলে না যে আমি বৃত্তি পেয়েছি। এবং এর পরবর্তীতে যখনই আপনার মন খারাপ থাকবে, মনে হবে যে না আপনার মানসিক স্বাস্থ্যটা এখন ভালো যাচ্ছে না, আপনার কিছু করতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার টুলকিটটা বের করে আপনি সেখান থেকে কিছু কাজ কিন্তু আপনি করতে পারেন। খুব কান্নাকাটি করতেছে আমার ঘরে বসে, পরে মাকে বলছে যে পরেও যদি দেখেন যে আপনি তো মা আমার কানে কানে বলে কি যে রুমা আপনি কিন্তু বৃত্তি পেয়েছেন। আমি এমন জোরে একটা কি মারে ধরে যে লাভ দেবো না জোরে চিৎকার দেবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি একদম থ হয়ে গেছি, এত কষ্ট করছি। তারপর আমি হাই স্কুলে ভর্তি হই, আমার সেকেন্ড ক্লাস। যেটা এখানে একটা কথা আমার না বললে হয় না, যেটা আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে এখন আমি যে রুমা, আমার এই প্রত্যেকটা পদে পদে যার অবদানটা বেশি আমার বাবা আমার পরে, সে হচ্ছেন আমার স্যার। আমার স্যার উনি এখন জীবিত নাই, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক। ওনাকে আমি এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আহসানুল্লাহ মাস্টার এমপি। আহসানুল্লাহ মাস্টার এমপি তো বিখ্যাত মানুষ। হ্যাঁ, উনি আমার স্যার ছিলেন। তো উনি খুব আদর করতেন। আর যখন স্যার কাছে পড়তে যেতাম, স্যার সবসময় বলতেন যে দেখ, তো যে জীবনে চলতে গেলে আর বাঁচতে গেলে সবসময় নীতি আর আদর্শ, এই দুইটা জিনিস ঠিক রাখবে, দেখবে আল্লাহ তুই কোথাও আটকাবে না। তো স্যার সবসময় দেখে বলতেন যে সেটা তুমি তিনটা কাজ করবা না, কোনো মানুষের পেটে লাথি দিবা না, বা কখনো কারো ক্ষতি করবা না, দেখবা তোমারও ক্ষতি হবে না। আমি আজ পর্যন্ত এই তিনটা কাজ করি না। যখন আমি নামাজ পড়ি আমি আল্লাহর কাছে একটা কথা বলি যে আমার এই দুই হাত দিয়ে তুমি মানুষের ক্ষতি করাইও না, যদি পারো কারোর জন্য যাতে করতে পারি আমি, আমাকে ওই ক্ষমতাটুকু দিও। চমৎকার। তো যাই হোক, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি বৃত্তি দেই আবার। তো ওই মুহূর্তে যে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার সাথে আমার বান্ধবী আছে একজন, ওর নাম রুমা। ও আমাদের বাসার পাশাপাশি বাসা। তো রুমা একজনের সঙ্গে অ্যাফেয়ার করে, স্বপন ভাই। তো স্বপন ভাইয়ের সঙ্গে রুমা দেখা করবে। তখন আমাকে বলছে যে একটা কাজ কর, তুই আজকে সেকেন্ড ক্লাস করার পরে ছুটি নে। কিভাবে ছুটি নেবো? স্যারকে বলতে, স্যার আমার পেটে ব্যথা, বাসায় চলে যাব, এই কথা তুই বল, তাহলে স্যার ছুটি দিয়ে দেবে। তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার তো খুব পেটে ব্যথা, আমি ক্লাস করতে পারতেছি না। স্যার বলছে তোমার বাসার পাশে কে থাকে? আমার সঙ্গে রুমা থাকে। ঠিক আছে, তুমি রুমাকে নিয়ে চলে যাও। তো রুমাকে নিয়ে আমি বের হয়ে চলে আসলাম। স্বপন ভাইকে আমাদেরকে নিয়ে একটা বেবি ট্যাক্সি করে আমরা সোজা এয়ারপোর্টে চলে গেলাম। তখন তো এয়ারপোর্টে একটা পার্ক ছিল, তো ওইখানে গিয়ে আমরা বসছি একটা ফাস্ট ফুডে, বসে আমরা কথা বলতেছি। ওই মুহূর্তে আমার কত ভাই, বাবুল ভাই, ও ফাস্ট ফুডের দোকানে গেছে। আমার ভাইটা এখানে দেখে আমার বাসায় ফোন দিল আমাকে, আমি রুমা কোথায়? রুমা তো স্কুলে ক্লাস করতেছে। রুমা তো স্কুলে না, রুমা এয়ারপোর্টে একটা ছেলে সহ। মা বা স্কুলে খবর নিয়ে দেখো যে আমি স্কুলে নাই। বাসা যাবো, আমাকে বলতে যে তোর স্কুল ছুটি হয়েছে কখন? আচ্ছা, সবসময় যে সময় ছুটি হয়েছে, পড়াটা দেখা আমাকে। আগের দিনে যে পড়াটা ছিল ওই পড়াটা আমাকে আমি দেখাইছি, আর যে দুটা ক্লাস করলাম ওই দুটা ক্লাসের পড়া আমি দেখাইছি। তো তুই কি আমাকে সত্য পড়া দেখাইছিস? এটা কি ঠিক পড়া? আমি কেন মাই কথা বললেন না, তুই তো মনে আজকে ক্লাস ফাঁকে দিছিস। যাই হোক, আমার মা বলতেছে যে বাবুল তোকে দেখছে এয়ারপোর্টে। তখন আপনারা উত্তরাতে থাকেন? তখন উত্তরাতে থাকি আমাদের বাড়িতে। তো যাই হোক, বাড়ি মানে কি আপনাদের নিজের বাড়ি? যেহেতু তোমার কাছে ধরা পড়ে গেছে, আমি কথা বলবো না। আপনি আমাদেরকে বলবেন আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তো আমি একটা ক্লাস ফাঁকি দিয়েছি সত্য, তবে সেটা আমার জন্য, কার জন্য? আমি রুমার জন্য ক্লাসটা ফাঁকি দিয়েছি। রুমাকে কি চিনতো? হ্যাঁ, রুমাকে চিনতো, কারণ আমাদের বাসার পাশাপাশি বাসা। তো যাই হোক, মাকে আমি সত্য কথা বলছি, বলার পর মা আমাকে এতটুকু বলে, মা দেখো যা তুমি করছো আজকে করছো, আর কখনো ক্লাস ফাঁকি দিবা না। তখন আপনি ক্লাস 8-এ পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি, বৃত্তি কোচিং করি তখন। তো যাই হোক, আমার কোচিং শেষ, পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিচ্ছি। এই মুহূর্তে একদিন হঠাৎ করে আমার বাসায় খবর আসলো যে আমার বাবা মাথা ঘুরে পড়ে গেছে হসপিটালে। সবাই তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় বাবার কাছে। 2 দিন থাকার পর বাবাকে বাসায় নিয়ে আসি। তো বাবা তখন কি সমস্যা, বাবা গলা ব্যথা করতো। ডক্টর বলছে যে হয়তো এটা টনসিলের জন্য হয়। তো আমার ক্লাস 8-এ যখন আমি বৃত্তি পরীক্ষাটা দিই, তখন আমি ওই বাবার দিকে দৌড় দিতে গিয়ে আমার ওই পড়াটা করতে পারি। তো এইটার বৃত্তি পরীক্ষাটা আমি খুব খারাপ করি। আমি মাত্র তখন 10 মার্কের জন্য আমি বৃত্তি পাই। এটার জন্য মনটা খুবই খারাপ ছিল। আমার বাবা মা দুজনের মন খুব খারাপ ছিল। ছোটবেলা থেকে আমি একটু ঝগড়া করতাম বেশি।
পছন্দের ঝগড়াটে। গান, পছন্দের মুভি সেটা লিস্ট করা। এই ঝগড়াটার জন্য সে এটা স্বপ্ন হতে দিল পারে আমাকে সে একজন আপনার ভালো sleep অ্যাডভোকেট hygiene-এর বানাবে। ব্যাপারটা লিখে রাখা, মানে আপনার বাবা এটা খাবারের স্বপ্ন ব্যাপারটা দেখতেন যে লিখে মেয়ে রাখা, ঝগড়াটা যেহেতু সুতরাং তাকে ভালো পছন্দের অ্যাডভোকেট shopping বানাতে করতে হবে। যাওয়া, ওকে যদি আমি এই পছন্দের লাইনে কাজগুলো পড়াই তাহলে ও list, এটা খুব ভালো meditation, করতে পারবে। আমি ঠিক জানি না এই ব্যাপারগুলো যে আপনার লিখে বাবা রাখতে পারে। এরকম আপনার কেন কাছে একটা ভাবলেন list বা করা অ্যাডভোকেটের থাকবে এরকম ঝগড়াটে হয় এবং কিনা, আপনি তবে আপনার জানেন বাবার এটা ভাবনাটা আপনার আপনার জায়গা থেকে ব্যক্তিগত যেরকম হবে। যে রেসপেক্টেবল জিনিসটা আমাদের জায়গা আপনাকে থেকে উৎসাহ দেয়, সেরকমই আপনার শ্রদ্ধা। ভালো হ্যাঁ, লাগে, এটাই আর তারপর কি। সেই জিনিসগুলো তো আপনি সেকেন্ড টাইম আমরা আপনার আরেকদিন টুলকিটে খবর পাই যে আমার বাবা রাখবেন। একদম এবং এর পরবর্তীতে যখনই রাস্তায় আপনার মন পড়ে খারাপ আছে। থাকবে, আচ্ছা। মনে হবে তো যে না তখন আপনার ভর্তি মানসিক করার পর স্বাস্থ্যটা ডাক্তার এখন আমার ভালো বাবাকে যাচ্ছে বলে না যে এবং আমার আপনার বাবার কিছু গলায় করতে হবে। একটা টিউমার সেক্ষেত্রে আপনি পাওয়া কিন্তু আপনার গেছে। টুলকিটটা বের করে তো বলে যে ভাবি আপনি যদি সেখান আপনি থেকে কিছু 24 কাজ ঘন্টার কিন্তু মধ্যে আপনি করতে অপারেশন পারেন। না করে নিজের যত্ন যে নিতে কোনো পারেন, একটা self-care টিউমার করতে ফেটে পারেন। গেলে উনি কিন্তু And বাঁচবেন। এরপরেও যদি দেখেন যে তো আপনি তখন ভালো ডাক্তার নেই বলে যে বা আপনি একটা আপনি কাজ নিজে করেন, থেকে ওনাকে maintain একটা করতে বায়োপসি পারছেন না পরীক্ষা বা যেটাকে তারপরেও আপনার এখন মনটা বলে, ভালো নাই, তো তখন এই কিন্তু পরীক্ষাটা একজন করতে দেন আমার professional-এর বাবাকে। সহায়তা নেওয়াটা পরীক্ষা করার পর খুবই ধরা পড়ে জরুরি। আমার বাবার ক্যান্সার এক্ষেত্রে হয়েছে। হেল্প সিক করাটা কিন্তু কোনো তখন বাংলাদেশে ক্যান্সার খারাপ চিকিৎসা কিছু নেই। নাই কত সাল থেকে বা বলছেন এটা? লজ্জার কিছু নয়। 98-এ তো ধরার পরে আমি অলওয়েজ ওই বলি মুহূর্তে আমার যে আমরা নানা, নিজেরা ওনারও চেষ্টা করব, ব্লাড ক্যান্সার এরপরেও ছিল যদি আমার মনে নানা, হয় যে না আমি উনি somehow মাদ্রাজে একটা stuck হসপিটালে হয়ে যাচ্ছি, দেখাইতেন। আমি পারছি তো আমার না, নানা আমাকে তখন বললো যে কিন্তু একটা আপনারা কাজ করো, অবশ্যই জামাইকে নিয়ে professional তুমি ওইখানে help চলো। নিবেন। তো সেক্ষেত্রে যাই হোক আমরা আমার মা সবসময় বাবাকে আপনাদের নিয়ে পাশে চলে আছি। যায় আজকে এই ঢাকাতে, আমরা পর্যন্তই। 3 ভাই বোন সবার থাকি। মা বাবাকে নিয়ে ঢাকা মাদ্রাজ এরকম যাতায়াত। হুম হুম। 9 শেষে দিয়ে আমার বাবা যখন ক্যান্সারটা খুব গাঢ় হয়ে হয়ে যায়, বাবা একদম বিছানায় পড়ে যায়, খেতে পারতেন না কিছু? কিচ্ছু খেতে পারতো না। তখন হয় কি আমাদের 2 বোনের লেখাপড়া চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমার মার। তখন আমার মা দুজনকে ডাক দিয়ে বললো যে দেখো তোমাদের 2 জনের পর আমি চালাইতে পারবো না, তাহলে তোমার বাবার পিছনে আমি ছোটাছুটি করতে পারবো না, তোমরা যে কোনো এক বোন পড়ো। আমার বড় বোন তখন বললো যে মা ও রুমা পড়ুক, আমি তাহলে পড়াটা স্টপ করে দেই। তো যাই হোক আমার বোনের পড়াটা স্টপ করে দেয়, আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। আমার ম্যাট্রিক পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো আসে। পাশ করে বের হওয়ার পরে ওই বছর আমি আর কলেজে ভর্তি হইনি, ভর্তি হতেই পারি না, আমার ফ্যামিলি তো এরকম স্কোপ ছিল না যে কলেজে ভর্তি হব। তো যাই হোক আমার বাবা দেশে চলে আসলো। ডাক্তার মাকে বলে যে ভাবি আপনি ওনাকে নিয়ে একদম গ্রামের বাড়ি চলে যাবেন, কারণ ওনার যে অবস্থা উনি যে কোনো একটা দিন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঢাকায় রাখারও দরকার নেই। যাক আমার মা বাবার সঙ্গে গ্রামে থাকে, আমরা মহাখালীতে থাকি আমার নানার বাড়িতে। এই মোমেন্ট আমি একটু জানতে চাচ্ছি এই কারণে যে ক্যান্সারের একটা পেশেন্ট একটা বাড়িতে থাকা মানে ওই বাড়ির এনভায়রনমেন্ট যে কতটা টাফ হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, কতটা কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা যাদের হয়নি আল্লাহ মাফ করুক, ইভেন ইউ ক্যান ইমাজিন। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনাদের বাবা যখন এরকম অসুস্থ তখন কি আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনার বাবার জন্য আপনাদের কিছুই করার নেই এবং একটা সময় বাবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে? এই ফিলটা কি হতো? আমরা একদম শেষে, কারণ তখন আমার বাবা উনি পলিটিক্স করতেন, তো আমার বাবাকে যে কেউ যদি দেখতো বলতো যে উনি ডিফেন্সের হাই লেভেলের কোন অফিসার। তো আমার বাবা যখন ক্যান্সারটা একদম গাঢ় হয়ে ধরা পড়ে আস্তে 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 আমরা দেখি যে আমার বাবার সেই বডি ফিটনেস আর নেই। আমাদের যখন মনটা খারাপ তার হাত পা দেখতাম খুব কান্না ভালো পেত। নেই, তখন আমরা কি কি করতে পারি এটার একটা আমার বাবা শেষ পর্যন্ত 2000 সেপ্টেম্বরের 5 তারিখে আমরা দেখলাম যে যখন আমাদের বাড়ির পেছনে বাবাকে কবর দেওয়া হয়েছে কাঁঠাল গাছের তলায়। এবং সেখানে আমার বাবা একটা গাছ ছিল, আমরা জানি যে আমাদের কি কি করতে হবে। বছরে 4টা কাঁঠাল ধরতো, বাবা খুব শখ করে গাছটা ইন্ডিয়া থেকে কিনে আনছিল। আজকে যা যা টিপস শিখলেন চারটা বেশি কখনোই কাঁঠাল ধরে না, এখনো না। ওই 4টা কাঁঠাল এখনো ধরে, আর কাঁঠালগুলো আমাকে খেতে পারি না। এটা যখন কাঁঠালটা পাকে তখন এটা নষ্ট হয়ে যায়। একটা ব্যাপার যেটা আমার বাবা যখন মাটি দিয়ে আমার বাসায় চলে আসি 3-4 দিন বাবা মিলাদ পড়ানোর পর থেকে আমরা যেটা দেখি আমার বাবার যে ভাইরা আছে আমার চাচারা তারা কেউ আমাদের সঙ্গে কথা বলতো না, যে জিনিসটা কেমন আপনার যেন উৎসাহ ব্যবহার দেয়, করতো আপনার ভালো লাগে। তো যাই হোক ওই মুহূর্তে আমার নানুরা আমাদেরকে ঢাকা নিয়ে আসে, নানা বাড়িতে থাকে, এখান থেকে নানা ফ্যামিলিতে থাকি, নানা ফ্যামিলিতে চলতে থাকি। তো এক সময় যেটা নিজে থেকে কিছু করার জন্য চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য, আমি কিছু করি। তো ওই সময়টা থেকে 2003-এর কথা আমি চাকরি খুঁজতে শুরু করি। আমার জন্য কয়েক জায়গায় আমি চাকরির জন্য যাই, কয়েকটা শোরুমে যাই, তখন আমাকে কেউ চাকরি দেয় না, সবাই বলে আমি এটা ছোট। আমাদের বাসায় ভাড়া থাকতেন একটা আন্টি, তো মুন্নিয়ান্টি আমাকে বলে একটা কাজ করতে পারেন, আপনার নানিকে বা আপনার মামাদেরকে বলবেন না, আমি একটা চাকরি নিয়ে দেবো আপনাকে। হ্যাঁ বলেন, তাহলে বলবো না। আমি কোথায় গার্মেন্টস, তো পরে হ্যাঁ আন্টি আমি করবো, আপনি আমাকে নিয়ে চলেন। ঠিক আছে কালকে সকালে আপনি আমার সঙ্গে যাবেন। তো আমি আন্টির সঙ্গে চাকরি দিয়ে যাই, ওখানে আমার চাকরি হয় যে একটা পোস্ট ছিল হেল্পার, তো ওইখানে আমি চাকরি করি। এটা ছিল যে একটা মেয়ে কার মেশিনে কাজ করবে, ওর সামনে আমি কাজ করবো। আর আমি যেহেতু পড়ালেখা জানি, ওরা আমাকে ওই কাজগুলো করতে দেয় নাই। ওরা আমাকে যেটা দিত সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন নাম্বার ছিল কাপড়ের, এগুলো আমাকে মিলাইতে দিত।
আমাদের জি। তো পকেটে যাই বা হোক আমাদের ওইখানে হাতের আমার কাছেই চাকরি থাকলো। হয় 700 আমরা টাকা দেখলাম বেতন। যে যখন চাকরি আমাদের করতেছি মনটা আমার খারাপ মা হচ্ছে আমরা ওইটা বের 2-3 করলাম দিন ফলো লিস্টটা, করলো যে আমি এবং সকালে সেখানে যাই রাত্রে আসি, আমরা জানি একটু যে আমাদের কি চাকরিটা কি কি রে করতে আমাকে হবে, একটু আমরা বল। সেই অনুযায়ী আমরা তো বলে কাজগুলো মা করলাম। আমি সেখানে তো হতে দেখলাম পারে কোথাও আপনি চাকরি পাই আজকে নাই, যা যা টিপস তো শিখলেন আন্টি আমাকে সেটা এটা নিয়ে সেটা হতে দিছে, পারে কোনো আপনার কোনো পছন্দের রাগারাগি করো না, গান, আমি পছন্দের মুভি করতে সেটা থাকি আর লিস্ট চাকরি করা, একটা ভালো সেটা জায়গায় হতে খুঁজতে পারে থাকি। আপনার তারপর স্লিপ আমার মা একটু হাইজিনের রাগারাগি ব্যাপারটা করে, লিখে রাখা, তারপর আমি খাবারের বোঝানোর ব্যাপারটা পরে মা লিখে আর রাখা, কিছু বলে না, আমার চাকরি খারাপ করাটা কি দরকার শপিং ছিল করতে এই যাওয়া, সময়টাতে আপনাদের পছন্দের ফ্যামিলির জন্য কাজগুলো খুব হ্যাঁ বেশি? লিস্ট, দরকার ছিল। মেডিটেশন, তখন আপনার বয়স কত? এই ব্যাপারগুলো 14-15 কিন্তু থাকতে পারে। 14-15 আপনার বছর কাছে বয়সে লিস্ট আপনি করা একটা থাকবে হেল্পারি এবং জব আপনি করছেন। জানেন হ্যাঁ, এটা 700 আপনার টাকা ব্যক্তিগত বেতনে হবে, যে প্রতি মাসে। জিনিসটা আপনাকে যাই হোক উৎসাহ দেয়, ওইখানকার যারা আপনার ভালো আন্ডারে আমি লাগে, কাজ করতাম সেই মঞ্জু মামা, জিনিসগুলো আপনি তো উনি আমাকে নিজেই একদিন আপনার বলছে টুলকিটে যে রাখবেন। তুমি তো এবং লেখাপড়া এর জানো, পরবর্তীতে তোমাকে যখনই এমন আপনার একটা মন কাজ খারাপ শিখাই দেই, থাকবে, তুমি এই মনে কাজটা হবে যে করো, না আপনার এটা মানসিক করে তোমার স্বাস্থ্যটা স্যালারিও এখন ভালো ভালো দেবে, যাচ্ছে তুমি না ভালো এবং চলতে আপনার পারো, কিছু ঠিক আছে, করতে হবে। কোয়ালিটির কাজ, সেক্ষেত্রে তোমাকে আমি আপনি কিন্তু সবকিছু আপনার টুলকিটটা শিখিয়ে বের দেবো। করে আপনি তো সেখান মঞ্জু থেকে মামা কিছু আমাকে কাজ সবকিছু কিন্তু আপনি শিখিয়ে করতে দিল। পারেন। তার নিজের একদিন হঠাৎ যত্ন বলছে নিতে রুমা পারেন, তুমি সেলফ কালকে কেয়ার ওই করতে অফিসে পারেন। লোক আর নিবে, এর আমাদের পাশে পরেও একটা যদি গার্মেন্টস শপ, দেখেন তো যে তুমি ওই আপনি অফিসে কি ভালো ইন্টারভিউ নেই দিবা, বা আমি আপনি এখানকার নিজে থেকে একজনকে বলে মেইনটেইন রাখছি করতে তোমার পারছেন কথা। না বা তো তুমি তারপরেও ওই যে আপনার তুমি মনটা ভালো নাই, কিবিয়া, তখন কিন্তু একজন ওখানে এক ভাইয়া প্রফেশনালের ছিল, সহায়তা কিবিয়া ভাইয়া নেওয়াটা ছিল, তো খুবই বলে তুমি জরুরি। ওনাকে গিয়ে খোঁজ এক্ষেত্রে করবা, তো উনি হেল্প তোমাকে সিক নিয়ে যাবে। করাটা কিন্তু Okay. তো কোনো আমি গিয়ে সকালে খারাপ কিছু গেটে নাই গেলাম, গিয়ে বা বললাম যে লজ্জার কিবিয়া কিছু ভাই নয়। তো আমি আমি মঞ্জু অলওয়েজ মামা আমাকে বলি পাঠিয়েছে, যে আমরা তুমি নিজেরা আমাকে নিয়ে চেষ্টা গেলেন, করব, হ্যাঁ আমি জানি। এরপরেও যদি তো উনি মনে হয় যে ভিতরে না নেওয়ার আমি পরে যেটা somehow হয় যে stuck আমাকে হয়ে এখানে যাচ্ছি, আমি ইন্টারভিউ নেয়, পারছি না, টিকে যায়। তখন কিন্তু তো আপনি উনি আমাকে বলে যে অবশ্যই ঠিক আছে প্রফেশনাল তোমাকে আমি হেল্প প্রথম নিবেন। অবস্থায় 2200 টাকা সেক্ষেত্রে আমরা স্যালারি দেবো, সবসময় আপনাদের 2200 টাকা পাশে আছি। স্যালারি পাবা, আজকে এই 200 টাকা পর্যন্তই। হাজিরা বোনাস সবার পাবা, আর ওভারটাইম পাবা তুমি। ওকে, তো আমি 700 টাকা থেকে 2200 টাকা স্যালারি, অনেক টাকা। অনেক টাকা। তো ওই চাকরিটা আমি করতে থাকি, প্রতি মাসে আমার 4500-5000 টাকাও স্যালারি ওঠে কোনো কোনো মাসে। আমাদের মধ্যে আর সংসার ওই অভাবটা নেই। ওকে, এর মধ্যে যেটা আমার বাবা মা যাওয়ার পর আমার ইমিডিয়েটলি যে বড় বোনটা ছিল সুমাপা, ওর বিয়ে হয়ে গেছে। ওকে, আমাদের 3 জনের সংসার খুব ভালোই চলতেছে। তো যাই হোক আমি আবার এখানে আরেকটা যেটা কাজ হলো, আমাদের অফিসে যে বাইং হাউস থেকে যে বায়ার গুলো আসতো, তো ওইখানকার এক ভদ্রলোক আমাকে বলছে যে রুমাপা তুমি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি আরেকটু ভালো কিছু চেষ্টা করতে পারেন। কি সেটা আপনি যে কোনো একটা বাইং হাউসে আপনি কি একটু ট্রাই করে দেখতে পারেন। তো ওই ভাইয়াটা আবার আমাকে একদিন একটা অ্যাড্রেস দিল উত্তর একটা বাইং হাউসে, বলছে আপনি এখানে যান, এখানে একজন ব্যাংক কিউসি নিবে, আপনি ওইখানে গিয়ে একটু ট্রাই করে দেখেন, আপনি টিকে যাবেন, যেহেতু আপনার সব কাজ জানা আছে, বোঝা আছে। তো যাই হোক আমি ওই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি মহাখালী থেকে আমার বাসা থেকে বের হই। এটা ছিল 2003 সেপ্টেম্বরে। সকালে বের হয়ে আমি বাসে উঠি, বাসে উঠে আমাদের গাড়িটা খিলক্ষেত ফ্লাইওভার এখানে যখন যায় তখন গাড়িটা নষ্ট হয়ে যায়। ওকে, মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত আমার পাশে একটা মেয়ে বসা ছিল, ও মেয়েটার সঙ্গে আমি কথা বলতে বলতে আসি। আমরা এখানে দাঁড়াচ্ছি, আরেকটা গাড়ি এলে আমরা গাড়িতে উঠবো। তো ওই মুহূর্তে যেটা হয়, 2টা গাড়ি, আমি দেখতেছি যে 2টা গাড়ি আসতেছে, একটা ওভারটেক করবে। তো পেছনে যে গাড়িটা ছিল ওই গাড়িটা সামনের গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে আমাদের পাশে আমরা যারা দাঁড়ানো ছিলাম তাদের সবাইকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গেল। এক ধরনের একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সাথে যে মেয়েটা ছিল, তো ওই মেয়েটাকে দেখলাম যে মেয়েটা ওখানেই নাই, ও মারা গেছে। তো যখন দেখলাম যে মেয়েটা মারা গেছে তখন আমার আর জ্ঞান নেই, হয়তো মুখটা আমি মুছলাম, কিছু বলতে হাতটা পারবো না। মুছলাম, আবার রুমালটা পকেটে রেখে তো দিলাম। যাই হোক ঠিক ওইখান একইভাবে থেকে আরেকটা আমাদের যেটা যখন হলো মনটা আমার খারাপ থাকে, আমরা তখন যখন মাথার দেখছি চুল ছিল আমাদের খুব মনটা অনেক ভালো বড়, নেই, তখন আমরা অনেক কি কি বড় করতে একটা পারি, খোপা হতো এটার একটা মাথায়, আমার মাথার টুলকিট খোপাটা কিন্তু খুলে আমরা কি রেডি করে রাখতে রাস্তায় পারি। এটা ছড়ায় আমাদের যায়, পকেটে বা আমাদের হাতের কাছেই খোপাটা খুলে থাকলো। রাস্তায় আমরা দেখলাম ছড়া যে যায়, যখন তখন আমাদের আরেকটা মনটা খারাপ মাইক্রোবাস হচ্ছে আমরা ওইটা চাকার বের সাথে আমার করলাম চুলটা লিস্টটা, পেঁচা আছে, এবং সেখানে ও আবার আমরা আমাকে জানি যে খিলক্ষেত আমাদের থেকে কি কি আপনার করতে জসিমুদ্দি হবে, রোড আমরা সেই পর্যন্ত অনুযায়ী আমরা টেনে কাজগুলো নিয়ে যায়। করলাম। সেখানে হতে পারে আপনি আজকে যা যা যখন টিপস জসিমুদ্দি শিখলেন রোডে সেটা এখানে সেটা যায় হতে পারে ক্রসিং এর আপনার আগে পছন্দের র্যাব অফিসের গান, সামনে, পছন্দের মুভি, তো সেটা লিস্ট করা। ওইখানকার এটা হতে কয়েকজন পারে ডিউটিরত আপনার র্যাব স্লিপ আর হাইজিনের পুলিশ, ব্যাপারটা ওরা লিখে আমাকে রাখা, বের করে দেখে খাবারের যে ব্যাপারটা গাড়ির লিখে রাখা, ভেতরে 2 দিকে আমি বাড়ি শপিং খাচ্ছি, করতে যাওয়া, চাকা 2 পছন্দের সাইডে How it is কাজগুলো possible? লিস্ট, আপনার তো স্ম্যাশ হয়ে যাওয়ার কথা, ব্লেন্ড হয়ে যাওয়ার কথা। এই একদমই ব্যাপারগুলো অবস্থা। কিন্তু থাকতে পারে। তো যাই হোক আপনার ওরা কাছে একটা আমাকে লিস্ট ওখান করা থেকে কেটে থাকবে কেটে বের এবং করে, আপনি বের জানেন করে ওরা আমাকে এটা ঢাকা আপনার মেডিকেলে দিয়ে দেয়। ব্যক্তিগত হবে। যে বাসায় 4 জিনিসটা দিন আপনাকে যায় না, উৎসাহ আমার মা তো দেয়, খুব আপনার টেনশন, ভালো লাগে, আমি এক সেই রাত জিনিসগুলো আপনি কোথাও বাইরে হচ্ছে থাকি মানে না। আপনার সাথে যোগাযোগও নেই কোনো? যোগাযোগ এর নেই, ফোন তখন পরবর্তীতে ফোন যখনই আপনার মন ইউজ খারাপ করি না। থাকবে, তো 4 মনে দিন হবে যে পরে না, যেটা আপনার হয় যে একটা মানসিক স্বাস্থ্যটা পত্রিকাতে এখন একটা ভালো অ্যাড যাচ্ছে দেয় না এবং আপনার কিছু আপনার করতে নিখোঁজ। হবে। না, আমি যে সেক্ষেত্রে হসপিটালে, আপনি কিন্তু আপনার টুলকিটটা হসপিটাল বের থেকে করে ওরা একটা আপনি অ্যাড দেয় সেখান থেকে পত্রিকাতে। কিছু Okay. কাজ কিন্তু আপনি করতে Okay. পারেন। তো ওইখানে নিজের যত্ন আমার নিতে চেহারা পারেন, self যে care করতে অবস্থাটা পারেন। ছিল, And এর পরেও ওইটা যদি দেখে দেখেন যে কেউ আপনি বোঝার ভালো মতো না নেই যেটা বা আমি। আপনি নিজে থেকে মেইনটেইন করতে আমার পারছেন মা না বা বারবার আর কি তারপরেও আপনার করতেছে মনটা যে ভালো মেয়েটাকে নাই, খোঁজ তখন নেওয়ার কিন্তু
দরকার, খোঁজ নেওয়া দরকার। তো ওই মুহূর্তে নাকি আমার 4 দিনের মধ্যে আমার নাকি একদিন সেন্স আসে একটু, তো আমি
আমি নাকি তখন খারাপ আমার কিছু বাসার নয় অ্যাড্রেস বলি বা লজ্জার কিছু নয়। ডক্টরের তো কাছে। আমি তো অলওয়েজ তখন বলি ওই যে 4 আমরা দিন নিজেরা পরে ওরা চেষ্টা যেটা করবো, করলো, এর 2 জন পরেও মহিলা যদি মনে পাঠাইছে হয় যে আমাদের না আমি বাসায় সামহাউ স্টাক মহাখালীতে। হয়ে যাচ্ছে, আমি তো পারছি না, ওরা বললো যে তখন এটা কি কিন্তু আমাদের আপনারা বাড়ি? পরে আমাদের অবশ্যই বাড়ি থেকে বলছে প্রফেশনাল হ্যাঁ। হেল্প ও আজকে 4 দিন ঢাকা সেক্ষেত্রে মেডিকেলে আমরা পড়ে সবসময় আছে, রোড আপনাদের অ্যাক্সিডেন্ট পাশে করে। আছি। আমার আজকে এই মা ওইখানে গিয়ে পর্যন্তই। দেখে যে সবার হ্যাঁ ঠিক হয়তো আমি মুখটা ওইভাবে মুছলাম, বারান্দায় হাতটা পড়ে মুছলাম, আছে, আবার আমাকে মনটা বারান্দায় পকেটে কর্নার রেখে ফেলে দিলাম। রাখছে। ঠিক একইভাবে আমার আমাদের যখন দেখে মনটা চেনার মতো খারাপ নাই, থাকে, আমরা যখন আমার দেখছি বাম আমাদের সাইড মনটা ভালো নেই, সম্পূর্ণটাই তখন খসে আমরা কি গেছে কি করতে পারি, এটার একটা রোডের ইয়েতে। টুলকিট কিন্তু আমরা পুরো রেডি মাথা করে থেকে রাখতে পা পারি, যেটা পর্যন্ত আমাদের আমার পকেটে বা আমাদের সম্পূর্ণটাই হাতের একদম কাছেই থাকলো। থেতলে গেছে। আমরা দেখলাম ওইখান যে থেকে যখন আমার মা আমাদের আমাকে মনটা বাসায় খারাপ নিয়ে হচ্ছে, আসার আমরা পর ওইটা আমি বের বাসায় করলাম ছিলাম লিস্টটা, কয়েকদিন এবং থাকার সেখানে পর আমার আমরা জানি যে গায়ের আমাদের কি মাংসটা কি একটু করতে পছন্দ হবে, হয়ে আমরা যায়। সেই অনুযায়ী আমরা কাজগুলো খুব করলাম। বিশ্রী একটা গন্ধ সেখানে হতে বের পারে হতে থাকে, আপনি একটা পানি পড়তে আজকে থাকে। যা যা টিপস তো তখন শিখলেন নাকি আমাকে সেটা, আবার সেটা হতে মেডিকেলে পারে নিয়ে আপনার ভর্তি পছন্দের করে আমার মা গান, উত্তরাতে। পছন্দের সেখানে আমি মুভি, ছিলাম সেটা 9 লিস্ট মাস করা, 27 সেটা দিন। হতে পারে আপনার আমার স্লিপ ফেসে হাইজিনের 2টা ব্যাপারটা সার্জারি লিখে করা হয় রাখা, এবং খাবারের আমার ব্যাপারটা পায়ে লিখে 3টা রাখা, সার্জারি করা হয়। পছন্দের তো যাই হোক, শপিং যখন করতে 9 মাস যাওয়া, পরে যখন আমি পছন্দের হসপিটাল কাজগুলোর থেকে লিস্ট, বাসায় চলে আসি, মেডিটেশন, তো বাসায় এসে আমি এই আরো 1 ব্যাপারগুলো বছর কিন্তু হাঁটতে থাকতে পারি পারে। না। আপনার কাছে একটা লিস্ট Okay. করা এর থাকবে মধ্যে যেটা এবং হয়, আপনি আমার জানেন এটা মা, আপনার আমি, ব্যক্তিগত আমার হবে। ভাই, যে নানা ভাই জিনিসটা আমাদের আপনাকে থাকি। উৎসাহ দেয়, টুকটাক আপনার ভালো কথা লাগে, শুনতে হয়, সেই কারণ তখন জিনিসগুলো আমার মা আপনি বিয়ে করে হচ্ছে ফেলছে। আপনার টুলকিটে রাখবেন। মামি এবং আছে এই বাসায়। এক ধরনের পরবর্তীতে অবহেলিত যখনই আপনাদের আপনার মন ফ্যামিলিতে। খারাপ থাকবে, আমার এটা খুব মনে খারাপ হবে যে লাগছে। না, আপনাদের তো আপনার উত্তরাতে বাড়ি মানসিক ছিল, তাই না? স্বাস্থ্যটা এখন হ্যাঁ, ভালো এখানে যাচ্ছে বাড়িতে না এবং আমাদের আপনার কিছু যেটা হয়, করতে আমার হবে। বাবা যখন মারা সেক্ষেত্রে যান, আপনি কিন্তু আমার আপনার বাবার টুলকিটটা একটা বের লোন করে ছিল আপনি ব্যাংকে। সেখান থেকে ওই কিছু লোনের কাজ কারণে কিন্তু আপনাদের আপনি বাড়িটা করতে খোয়াতে পারেন। হয়েছে। হ্যাঁ। নিজের যত্ন ওহো। নিতে পারেন, তারপর? সেলফ কেয়ার করতে তখন পারেন। থেকে আর আমি এর চাকরির পরেও জন্য যদি চেষ্টা করি দেখেন আবার। যে আপনি তো এরকম ভালো করতে নেই করতে বা একদিন আপনি এই পত্রিকাতে নিজে একটা থেকে অ্যাড মেইনটেইন আসে করতে যেটা, পারছেন তো যাই না হোক বা আমি তারপরেও ওইখানে আপনার যাই মনটা সিভি ভালো নাই, নিয়ে। তো তখন যাওয়ার কিন্তু পরে একজন ইন্টারভিউ প্রফেশনালের যখন সহায়তা নেওয়াটা আমাকে ডাকে, খুবই আমি তো জরুরি। একদম এক্ষেত্রে খুব নার্ভাস হেল্প ছিলাম। সিক করাটা চাকরিটা কিন্তু হয় কি না কোনো, হয় আল্লাহ জানে। খারাপ কিছু তো যাই নয় হোক, সব থেকে বা মজার লজ্জার ব্যাপার যেটা কিছু হলো নয়। তো আমি যে অলওয়েজ বলি যে অটোমেটিক আমরা ওইখানে নিজেরা প্রায় চেষ্টা করব, 200 এর ছেলে পরেও মেয়ে যদি ছিলাম আমরা। মনে হয় যে না আমি ওইখান থেকে সামহাউ স্টাক 30 হয়ে জন যাচ্ছি, ছেলে মেয়ে আমি নেওয়া পারছি হয়েছে। না, তখন তাদের মধ্যে কিন্তু আমি আপনারা একজন। অবশ্যই প্রফেশনাল Okay. হেল্প থেকে গেছি। নেবেন। বাহ। সেক্ষেত্রে আমরা তো যাই সবসময় হোক, আপনাদের আমার পাশে জব আছি। হলো আমি আজকে এই এখানে ডিউটি পর্যন্তই। করি। সবার জব চলাকালীন সময় আমাদের অফিসিয়াল একটা প্রবলেমের জন্য 2 মাস আমাদের ডিপার্টমেন্ট অফ থাকে। তো ওই 2 মাস আমরা কেউ আর অফিসে যাই না, বাসায় থাকি। তো আমি বাসায় থেকে কি করব, তো তুমি ভাবো যে হয়তো বা ছোটখাটো যে এনজিও গুলো থাকে, আমি এখানে কাজ করতে পারি ঘরে বসে না থেকে। ওকে। তো আমি একটা এনজিওতে যখন জব নেই, আমি 2 মাস এখানে কাজ করি। সালটা ছিল 2006 নভেম্বর ডিসেম্বর। তখন দেখলাম যে আমাদের অফিসের ওই যেটা বন্ধ হয়েছিল প্রবলেমের জন্য, ওটা 2 মাস না, ওটা 3-4 মাস সময় লাগবে। তো আমি এখান থেকে চাকরিটা ছাইনি। তো যেটা হয়, যেটা এর মধ্যে আমার বড় বোন আবার আমাদের কাছে চলে আসে, ওর ফ্যামিলির একটা প্রবলেম। বড় বোন মানে আপনার 30 মিনিটে যেটা বড়? হ্যাঁ, ও সমাপ্ত। তোর মেয়ে নিয়ে আমাদের এখানে চলে আসে, আমরা 2 বোন, মা, ভাই, 4 জনের সংসার ওর আমাদের। একটা মেয়েও ছিল? হ্যাঁ, ওর একটা মেয়ে ছিল। তো মানে আমার- ফ্যামিলিটাকে আপনিই দেখতেন এক অর্থে বলা যায়? তখন আমি দেখতাম ফ্যামিলি। আপনার ছোট ভাইটা তখনও কিছু করে না। তো যাই হোক, যে আমার বোন বলে, দেখ আমি বাসায় বসে কি করবো, তাছাড়া আমিও একটা জব নেই। তো আমাদের বাসায় এখানে একটা এনজিও ছিল। তো একদিন ওই এনজিওতে সিবি অ্যাপ্লাই করলো, ওকে ইন্টারভিউতে ডাকে। তো ইন্টারভিউ দেওয়ার পর ওনারা ভেতরে আর কি একজন রেফারেন্স চায়। আমার বোনের তো এটা ছিল না। তো ইন্টারভিউ শেষ করে ওখান থেকে বের হয়ে আসতেছে অফিস থেকে, ওইখানেই একজন লোকের সঙ্গে পরিচয় হয়, ভদ্রলোকের নাম সবুজ। তো যাই হোক, ওইখানে আমার বোনের সঙ্গে কথা হয় যে কি ব্যাপার, আমি এখানে চাকরির জন্য আসছি। তো যেসব থাকেন কোথায়, যে আপনাকে খুব চেনা চেনা মনে বললো, আমাদের বাড়ি মহল্লাতে। তো যাপা আমি ওইখানেই ভাড়া থাকি। আমার কি বোন বলছে এটা? আপনার বোন বলছে তাকে? না, সবুজ সাহেব আমার বোনকে বলতেছে। ওকে। সবুজ সাহেবের সাথে রিলেশনটা কি? মানে ওই অফিস থেকে ও ইন্টারভিউ দিতে গেছে, ওই ওইখানে- অফিসেই সবুজ কাজ করে? হ্যাঁ, ওই অফিসে ও কাজ আচ্ছা, করে। ওইখান থেকে আমার বোনের সঙ্গে পরিচয়। হয়তো তো মুখটা একদিন মুছলাম, হাতটা সকালে মুছলাম, আবার রুমালটা আমার পকেটে রেখে ভাগ্নি দিলাম। ঠিক আর আমাদের একইভাবে পাশের বাড়ির আমাদের 2টা যখন বাচ্চার মনটা সঙ্গে খেলা খারাপ করতেছে থাকে, আমরা রাস্তায়। যখন দেখছি তো আমাদের আমি মনটা আমার ভালো ভাগ্নিকে নেই, নিয়ে তখন দাঁড়ায় আমরা আছি কি আমাদের কি বাড়ির করতে গেটের পারি, সামনে। এটার একটা ওই লোক toolkit অফিসে কিন্তু যাবে, আমরা ready করে আমাদের রাখতে বাড়ির পারি। সামনে যেটা দিয়ে আমাদের যাতায়াত করে। পকেটেই বা আমাদের আর হাতের কি সে কাছেই আমাকে থাকলো। দেখলো, আমরা দেখে দেখলাম আমার যে বোন যখন মনে করে আমাদের মনটা সে খারাপ আমাকে বলছে, হচ্ছে, আপা আমরা ভালো ওইটা আছেন? বের করলাম লিস্টটা, এবং টুইনদের ক্ষেত্রে সেখানে এই ঝামেলাটা হয়। আমরা জানি যে হ্যাঁ, আমাদের খুবই কি কি স্বাভাবিক। করতে হবে, বলে, আমরা ভাইয়া সেই আপনি অনুযায়ী আমরা ভুল কাজগুলো করতেছেন। করলাম। ভুল করতেছেন? সেখানে হ্যাঁ, হতে আপনি পারে হয়তো আমার আপনি বড় আজকে বোনকে যা যা চেনেন, tips আমাকে শিখলেন চেনেন। সেটা হতে পারে আপনার আপনি দাঁড়ান, আমার পছন্দের বোনকে আমি ডেকে গান, দিচ্ছি। পছন্দের মুভি, আমি আমার সেটা বোনকে লিস্ট ডেকে করা। দিলাম। তো যাক, সেটা হতে আমার পারে দিন চলে গেল আপনার উনি sleep অফিসে। hygiene-এর ব্যাপারটা লিখে তার রাখা, 2-3 খাবারের দিন ব্যাপারটা পরে লিখে রাখা, আমার বোনের পছন্দের ইন্টারভিউর জন্য shopping আবার করতে ডাকলো যে যাওয়া, ভিতরে পছন্দের একজন কাজগুলো রেফারেন্স list, লাগবে, যাক। meditation, তো সবুজ
সব আমার বোনের এই রেফারেন্স হয় ব্যাপারগুলো কিন্তু যে থাকতে আপনি পারে। আপনার কাছে ভেতরে একটা যদি লিস্ট কাউকে করা চায় আপনি থাকবে আমার নামটা এবং বলবেন, আপনি আর জানেন আমার ফোন এটা নাম্বার দেন, তাহলে আপনার আমাকেই ব্যক্তিগত ডাকবে। হবে। ওনার যে ফোন জিনিসটা নাম্বারটা দিয়ে আপনাকে আসে আমার উৎসাহ বোন। দেয়, তো আপনার ওই ভালো থেকে লাগে, আর কি আমার সেই বোনের সঙ্গে জিনিসগুলো তার আপনি কথা হচ্ছে হয়। আপনার জি। টুলকিটে সে রাখবেন। যখনই এবং আমাদের এর বাড়ির সামনে পরবর্তীতে দিয়ে যেত, যখনই আপনার
আমার বোনের সঙ্গে কথা বলে যেত। তো একদিন সকালে সে আমাকে তো উনি আমাকে দেখে বললো কি যে একটু আপাকে ডেকে দিবেন, আমি কথা বলবো। আমি আমার বোনকে ডেকে দিয়েছি, আমার বোনকে বললাম যে আপা আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলেন? তারপর আমি এখন বলবো না, অফিসের তারা আমি রাতে বাড়ি ফেরার পথে আপনার সঙ্গে দেখা করে যাবো। তো ওই দিনই রাত 11টা বাজে সে আমাদের বাসায় আবার আসছে। তো আমাকে বলছে যে সুমাপা না না বোন, যে আমি সুমাপা না, আমি আপনার খারাপ কিছু নাই, দান আমি আপাকে ডেকে দিয়েছি। আমি ওনাকে দেখছি ওই সকালে একবার, আর আরেকদিন রাতে যখন ওনার অফিস থেকে বাসায় যে আমার বোনের সঙ্গে দেখা করতে আসে, তখন একদিন রাতে দেখছি খুব অন্ধকার, কারেন্ট ছিল না আমাদের বাড়িতে। উনি যখন যায় তখন কারেন্ট আসছে, তো আমি পেছনের সাইডটা দেখছি আমি ওনার, আর ছায়াটা দেখা হয় আমার। তো যাই হোক উনি ওই দিন আমার বাসায় যেটা আমার বোনকে বলেন সেটা হচ্ছে আমার বোনকে বলছে যে আপা আপনি তো এখানে ব্যাচেলার থাকি, তো আমার বাড়ি থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখতেছে আমার ফ্যামিলি থেকে, তো আমার মা বলেছে তুমি ঢাকায় কোনো মেয়ে পছন্দ হলে তুমি বিয়ে করতে পারো, সমস্যা নেই। তো আপনার বোনকে আমার পছন্দ হলে আপনারা আবার বলেন তাহলে আমি বিয়ে করতে চাই। বোন বলতে দেখেন আমার ফ্যামিলি তো গার্জিয়ান আছে, আমি সঙ্গে কথা বলি, আপনি কথা বলেন, কথা বলে 7 দিন পর আপনি আমাকে জানান। আমার বোন বাসায় বিয়ের কথা তোলে, যখন আমার মা আমাকে বিয়ের কথা বলছে আমি বলছি মা আমি ছেলেকে কাজগুলোর লিস্ট কেন তুমি বিয়ে করো, আমার একটা সমস্যা আছে কি মা যেটা দেখতে হয় তো শর্ট, আমার কাছে ভালো লাগে না। আমার আবার একটা যেটা ছিল সেটা যে আমি আমার স্টুডেন্ট লাইফে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করিনি, বাট যখন থেকে আমি এই লাইফটা বুঝি তখন থেকে আমি আমার নিজের মনে মনে আমি একটা ছেলেকে আমি নিজে কল্পনা করে রেখেছি যে আমি এরকম একটা ছেলে আমি কখনো পাই তাকে আমি বিয়ে করবো, বাট আমি তার আগে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করবো না। এরকম একটা প্ল্যান আপনার মাথার মধ্যে সবসময় এটা আমার ইয়াতে ছিল। তো আমি সবসময় কল্পনা করতাম যে আমি যাকেই বিয়ে করি না কেন সে দেখতে খুব সুন্দর হবে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই বোধহয় এই জিনিসটা থাকে। হ্যাঁ, সে দেখতে খুবই সুন্দর একটা মানুষ হবে, চুলগুলো থাকবে খুব ঝরঝরা। ঝরঝরা মানে কি? মানে একদম ঝরঝরা থাকবে, মাথা ফুরফুরে মাথায় উঠবে, খুব ঘন চুল থাকবে মাথায়। সে কোনো নেশা পানি করবে না, 20 সিগারেট খাবে না, ঠোঁট নিগুলো খুব সুন্দর থাকবে, নিট এন্ড ক্লিন থাকবে আর কি। যারা সাধারণত স্মোক করেন যেসব ছেলেরা, আমি ঠিক জানি না, এক ধরনের গল্প এরকম শোনা যায় যে স্মোক না করলে নাকি স্মার্ট হওয়া যায় না, হোয়াটএভার। আমি জানি না ওই ফিলটা কে কবে নাগাদ দিয়েছিল, কিন্তু স্মোক করলে আর অনেক সময় লিপে এই জাতীয় সমস্যাগুলো হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। ওকে, হ্যাঁ। তো আপনি বলছিলেন যে পরিষ্কার থাকবে, তারপর যাই হোক আর কি লাগে? আমরা জানি একটা মেয়ের কাছ থেকে একটা ছেলেকে কিভাবে চিন্তা করে, খুব হাস্যোজ্জ্বল হবে, লাইক সালমান খান। আর সব থেকে যেটা সে মিনিমাম 5 ফিট 10 থেকে 8 হবে। মাই গড, আমি কোন কারখানা আছে মানে মানুষ বানানোর কোন কারখানা যেখানে পিটিয়ে পুটিয়ে মোটামুটি লম্বা করে বানানো যায় রেডিমেড? প্রত্যেকটা মানুষের মনেই না এরকম ইমাজিনেশনের জায়গা থেকে এইরকম একটা অবয়ব থাকে। যখন একটা ছেলে একটা মেয়েকে চিন্তা করেন ঠিক একইভাবেই এরকম সুন্দর করেই চিন্তা করেন, এবং একইভাবে মেয়ে একটা ছেলেকে চিন্তা করে ঠিক একইভাবেই চিন্তা করে। যাই হোক, আপনার সেই চিন্তাধারার সাথে কতটা সবুজ মেলে এটাই হচ্ছে প্রশ্ন আর কি। তো আমি আবার এইভাবে কল্পনা করতাম এজন্য, কারণ আমাদের ফ্যামিলিতে অ্যাফেয়ার যে বিয়েটা এটা কেউ মেনে নেয় না। আমার ইয়ে ছিল যে আমি কারোর সঙ্গে অ্যাফেয়ারও করবো না, আর আমার ওই হেডেকটা মাথায় থাকবে না। তো যাই হোক, আমার মা বোন তো আমার ফ্যামিলিকে বললো, আমার মামা রাজি না। তো আমার মা নানু বলছে দেখছে এটা খুবই ভালো, তোর আগে একবার দেখে তারপর সিদ্ধান্ত নেয় যে বিয়ে দিবি কি দিবি না, দেখলে তো বিয়ে হয় না। ওকে। তো যাই হোক, আমার মামা ছেলেটাকে দেখলো, সে দেখার পরও সে না, সে পরিবার থেকে না। ও সব দিকে ফিট, ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, 3 ভাই শিক্ষক, ও ডিগ্রি কমপ্লিট করছে, ভালো একটা জব করে। তারপর আমার মামা রাজি না, কেউ রাজি শুধু আমার মা বোন আমার বড় নানু। জি, আপনার ব্যাপারটা কি ছিল? আমি তো না, আমি ওই রাতে অন্ধকারে দেখছি। রাতের অন্ধকারে দেখেছেন, আপনার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? কারণ আপনার ইমাজিনেশনের সাথে মিলে না, ছেলেটা মিলে। তো যাই হোক, 2-3 দিন পরে আমি কেউ আমার বোনকে ছোট্ট একটা কাগজে ও ফোন নাম্বারটা লিখে দিয়ে গেল, রুমাকে বলবেন আমাকে একটু ফোন করার জন্য। তখন আমি ফোন করবো না, আমার দেখলে তো বিয়ে হয় না, দেখলে তো তুই কথা বল তার সঙ্গে। যাই হোক, ভদ্রতার সত্ত্বে আমি ফোন করলাম, ভাইয়া কেমন আছেন, সালাম দিলাম। বলার পর সে বলে যে আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, তো ফোনে বলতে চাচ্ছি না, আমি আপনার সাথে দেখা করে বলবো।
সময়টা ফিক্স করলাম শুক্রবার বিকেল 3টায়। সেখানে হতে পারে আপনি আমাদের এখানে একটা ভার্সিটি আছে, ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো, উনি ওইখান থেকে আমাকে নিয়ে যাবেন। তো ব্যাপার যেটা হয় যে আমি গিয়ে দেখি যে ওইখানে অলরেডি একজন ভদ্রলোক দাঁড়ায় আছে। আপনি এর আগে তো আমি দেখেননি? না, ওকে আমি তো ওইভাবে দেখি নাই, ভদ্রলোক আসতেছে না। তার আগে যেটা আমার থেকে শপিং করতে যাওয়া, 10 গজ কি 15 গজ দূরে একটা লোক মেডিটেশন, দাঁড়ানো। তো লোকটাকে আমি খুব দেখতেছি, একদম সরাসরি দেখতেছি, আপনার কাছে একটু একটা চোখ লিস্ট বাঁকা করা করে থাকবে দেখতেছি। এবং মনে আপনি মনে জানেন এটা বললাম যে আপনার ব্যক্তিগত আমার হবে, মাকে এমন যে একটা জিনিসটা ছেলে দেখতে আপনাকে পায় না আমার উৎসাহ জন্য। দেয়, আপনার ভালো লাগে, খুব সেই সুন্দর একটা জিনিসগুলো ছেলে। আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা, ধারণ ওই করে ছেলেটাকে আপনার রাখবেন। পছন্দ হয়ে এবং গিয়েছে। এর পরবর্তীতে আচ্ছা। যখন আমি আপনার যা মন চিন্তা করি খারাপ তার সঙ্গে থাকবে, মিলে গেছে। মনে হবে যে Okay. না ওরকমই আপনার সে মানসিক দেখতে। স্বাস্থ্যটা Okay. এখন সে ভালো কালো একটা যাচ্ছে না ব্লেজার এবং পরা, আপনার লেমন কিছু কালার করতে টি শার্ট। হবে। তো 20 সেক্ষেত্রে মিনিট পর আপনি যখন কিন্তু আমি আপনার সবুজ সাহেবকে টিকিটটা ফোন বের দিলাম করে যে ভাই আপনি আমি কি সেখান থেকে কিছু চলে কাজ যাবো কিন্তু না আপনি দাঁড়ায় করতে থাকবো, পারেন। আমি নিজের দাঁড়াইতে যত্ন পারতেছি না, নিতে খুব পারেন, বিরক্ত সেলফ কেয়ার লাগতেছে। করতে পারেন। উনি আমাকে আর বললো কি যে আমি তো এরপরেও দাঁড়ায় যদি আছি। দেখেন যে আপনি কোথায় ভালো দাঁড়ায় নেই আছেন? বা আপনি আমি তো আপনার নিজেকে পাশে আছি। মেইনটেইন কই আমার করতে তো কেউ না, আমি পারছেন একা না বা দাঁড়ানো। তারপরে আপনি আপনার যাকে মনটা ভালো নেই, দেখতেছেন তখন আমি কিন্তু সেই একজন সবুজ। প্রফেশনালের সহায়তা নেওয়াটা মানে ওই খুবই কোট জরুরি। পরা এক্ষেত্রে লেমন হ্যাঁ, কালারের। ওটাই হেল্প সিক সবুজ। করাটা কিন্তু আচ্ছা, কোনো, এখানে একটা ডিলেমা খারাপ তৈরি হয়ে কিছু গেল। নয় আপনি বা ফার্স্ট লজ্জার মিট কিছু করলেন তো নয়। আপনার তো ওই যে আমি বোনের always মেয়ের বলি সাথে যে আমরা খেলতেছিলেন নিজেরা বা কোনো চেষ্টা একটা কিছুতে করবো দাঁড়িয়েছিলেন, ওই এর সময় পরে সমস্যা যদি বাসা। না, আমি মনে তখন হয় বুঝতে somehow পারি না, এই জন্য শীতের stuck সকাল হয়ে ছিল তো, যাচ্ছে, আমি হ্যাঁ। পারছি গলায় না, মাফলার তখন ছিল, কিন্তু কান মুখ আপনারা সম্পূর্ণ ঢাকা অবশ্যই ছিল। professional ওকে, সো help আপনি ওনাকে নিবেন। ভালো করে ভালো করে সেক্ষেত্রে আমি আমরা দেখি নাই। সবসময় আপনাদের পাশে আছি। নেক্সট টাইম যখন আজকে তাকে এই দেখলেন আপনি পর্যন্ত। রাতের আধারে রাতের দেখলেন। আধারে হয়তো মুখটা রাতের আমি আধারে বাইরে থেকে হাতটা এসে বের হয়ে মুছলাম, যাচ্ছে, আবার ওই মোবাইলটা মধ্যে পকেটে কারেন্ট রেখে আসছে, দিলাম। তার ঠিক পেছনের একইভাবে সাইড, তো আমাদের ওর যখন যে মনটা ছায়াটা, খারাপ থাকে, ওই আমরা যখন ছায়াটা আমি দেখছি আমাদের দেখছি। মনটা ভালো মানে নেই, ওই সময়টাতে তখন কি আমরা দাঁড়ালো? কি মনে হচ্ছিল করতে খাটো পারি? খুঁটা বা এটা আপনার একটা চেয়ারের সাথে ম্যাচ টুলকিট করছে। চেহারার কিন্তু আমরা সঙ্গে রেডি match করে হয়নি। থার্ড রাখতে ডেতে পারি। এসে এটা আপনি আমাদের যেভাবে চিন্তা পকেটেই বা করছিলেন, আমাদের যেরকম হাতের ভাবে কাছেই আপনার একটা থাকলো। ছেলেকে মানে আমরা স্বপ্নের দেখলাম পুরুষকে যে চিন্তা হ্যাঁ, করেন, সেভাবে আমাদের ম্যাচ মনটা হয়ে খারাপ গেল। হচ্ছে, আমরা এবং আপনি ওইটা তাকেই বের চিন্তা করলাম করছিলেন যে লিস্টটা, এই ছেলেটিকেই এবং তো সেখানে আমার মা আমার দেখলে family দেখতে জানি যে আমাদের কি দেখতে কি পারতো, করতে কিন্তু হবে, পরবর্তীতে আমরা দেখলেন যে এই সেই ছেলেটি অনুযায়ী হচ্ছে কাজগুলো করলাম। সেই তো ছেলেটি। যাই হোক, এখানে ও হতে এখানে পারে একটা আপনি সিএনজি নিলাম, আমরা একটা আজকে সিএনজি যা যা নিলাম, টিপস নিয়ে গিয়ে শিখলেন চন্দ্রিমাতে সেটা, বসলাম, সেটা হতে ওখানে পারে গিয়ে আপনার কথা বললাম। তো পছন্দের ফার্স্ট টাইম গান, ওনাকে একটা কথা পছন্দের বলেছি, মুভি, দেখেন সেটা লিস্ট করা। আপনি যদি আমাকে সেটা বিয়ে হতে করেন, পারে আগে একটা কথা শুনে আপনার রাখা স্লিপ ভালো, কি হাইজিনের বড় ব্যাপারটা সমস্যা লিখে নেই। রাখা, তাহলে দেখেন খাবারের ব্যাপারটা আমাকে যে লিখে বিয়ে রাখা, করবেন, আমার পছন্দের মার কিন্তু শপিং কিচ্ছু নাই। করতে যাওয়া, বিয়ে করার পর পছন্দের কখনো কাজগুলোর বলতে পারবেন লিস্ট, না যে মেডিটেশন, আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা আনবো, এই ওইটা আনবো, ব্যাপারগুলো বা কিন্তু আমাদের থাকতে বাড়ি পারে। থেকে যে আপনার আপনাকে কাছে একটা যৌতুক লিস্ট দিবে, এটাও করা আমার মা থাকবে পারবে না। এবং হ্যাঁ, আপনি এটা জানেন পারবে এটা যে আপনার আপনি ব্যক্তিগত তার হবে। মেয়ের যেই জামাই জিনিসটা আপনাকে যতটুকু উৎসাহ সমাদর দেয়, করার আপনার ভালো দরকার লাগে, বা সেই আপনার জিনিসগুলো সম্মান আপনি যতটুকু হচ্ছে রাখার আপনার দরকার আমার টুলকিটে ফ্যামিলি রাখবেন। তা এবং করবে। এর পরবর্তীতে ও যখনই আমাকে বলছে আপনার না মন আমার খারাপ কোনো থাকবে, সমস্যা নেই, আমরা মনে এটাই হবে চাইছি যে না আপনার মেয়ের মানসিক ফ্যামিলিটা স্বাস্থ্যটা ভালো ভালো হয়। যাচ্ছে না এবং আপনার তো কিছু আপনাদের করতে ফ্যামিলি হবে। দেখে আমার ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি কিন্তু তোমাকে আপনার দেখো আমার খুব টুলকিটটা ভালো বের করে লাগছে। আপনি ও সেখান আমাকেও থেকে একটা কিছু কথা কাজ বললো, কিন্তু আপনি সেটা হচ্ছে করতে আমার পারেন, একটা অ্যাফেয়ার নিজের ছিল। যত্ন নিতে পারেন, ওই ছেলেটা self বলছে care আপনাকে করতে সবুজ। পারেন। And এর বাহিরে পরেও কোথাও না, যদি মামাতো দেখেন বোনের যে সঙ্গে। আপনি ভালো Okay. নেই বা আপনি ওর নাম ফারহানা। নিজেকে মেইনটেইন তো উনি করতে আমাকে বললো যে পারছেন না বা আমাদের অ্যাফেয়ার তারপরেও ছিল, আপনার বাট মনটা ভালো এক নাই, বছর হয় তখন আমার সঙ্গে কিন্তু ওর কোনো একজন রিলেশন নাই। প্রফেশনালের তুমি যদি সহায়তা আবার নেওয়াটা বিয়ের পরে খুবই ভুল না জরুরি। বুঝো, এক্ষেত্রে তোমাকে মাকে বলে নিও। হেল্প সিক করাটা কিন্তু তা বলছি কোনো যে একটা ছেলে খারাপ মানুষের কিছু লাইফে নাই তো বা অ্যাফেয়ার লজ্জার থাকতেই কিছু পারে, নয়। তো স্বাভাবিক আমি সেটা। অলওয়েজ তবে আমি বলি আপনাকে যে এটা বলবো, আমরা যদি আপনি নিজেরা আমাকে চেষ্টা বিয়ে করব, করেন, এরপরেও বিয়ের যদি পরে মনে হয় জন্য যে না আমি আমি এর কোনো somehow প্রভাব আপনার stuck মধ্যে হয়ে না যাচ্ছি, দেখি। আমি পারছি তাছাড়া না, আমার আর তখন ওদিকে কিন্তু কোনো আপনারা প্রকার কোনো অবশ্যই যোগাযোগ প্রফেশনাল নেই। হেল্প সবুজ নেবেন। বললো আপনাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এদিকে আমরা নিশ্চয় থাকতে সবসময় পারো। আপনাদের তো পাশে যাই হোক, আছি। আমাদের আজকে এই কথা পর্যন্তই। ওই পর্যন্ত শেষ করলাম। তো এক সপ্তাহ পরে আমাদের ফ্যামিলি থেকে যেটা বলার কথা, এখন অপেক্ষা ওইটার, যে আমার ফ্যামিলি থেকে কি বলে। এবং আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলি ইয়েস বলে দেখে। হ্যাঁ, তখন আমি চাচ্ছি। তখন মামি বললো যে কি ছেলে পছন্দ হয়েছে, তো মামিকে সরাসরি কিছু বলতে পারতেছি না, তার বলে তোমাদের ইচ্ছা। কত সালের ঘটনা এটা? এটা 2007-এ। 2007-এর। মামিকে আমি এভাবে বললাম যে তোমরা যদি এখন বিয়ে দাও তাহলে তাড়াতাড়ি দিও। তো 7 দিন পরে আমার বোনকেও ফোন দিল যে আপা আমি তো একটা প্রস্তাব আপনাদেরকে দিছি, তো আপনাদের 7 দিন পর জানানোর কথা, আপনারা এখন কি বলেন, আমি কি আমার ফ্যামিলিকে আসতে বলবো? তো আমার বোন বললো যে না ভাই, আপনার ফ্যামিলিকে বলতে হবে না, আমাদের বাড়ি থেকে কেউ রাজি না এত দূরে বিয়ে দেওয়াটা। ওকে বলে দিল, অফিসে চলে গেল। আমি আমার অফিসে, ও অফিসে গিয়ে যেটা করলো, দুপুরে আমাকে একটা ফোন দিল। আচ্ছা। তো আমাকে বললো তুমি 5টায় ছুটি হওয়ার পরে তুমি একটা কাজ করো, তুমি মালিবাগ মোড় যেটা, তুমি মোড়ে দাঁড়ানো থাকবা, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। এসে অফিস থেকে বের হয়ে গিয়ে দেখি যে উনিও এখানে দাঁড়ায় আছে। তো আমি এখানে গেলাম, দেখি মুখ কেমন একটু
কালো কালো অন্য মানুষ করছে, এতক্ষণ দাঁড়িয়ে রেখেছেন কালো কালো, যাই হোক হয়তো অন্য প্রসঙ্গ ছিল এটাই আর কি। তো একটা রিক্সা নিয়ে আমরা আবার চন্দ্রিমার দিকে গেলাম। তখন সে আমাকে বলতেছে যে আচ্ছা রুমা, যদি তোমার ফ্যামিলি আমাকে না করে তুমি কি করবা? অনেকক্ষণ পর দেখেন, যদি আমার ফ্যামিলি আপনাকে না করে আমার পক্ষে সম্ভব না বিয়ে করা, কারণ যেহেতু আমার বাবা নাই, আমার গার্জিয়ান, আমার ফ্যামিলি এখন যারা আছে তারাই, তাদের মতের বাহিরে আমি বিয়ে করব না। তাই আছে, হ্যাঁ তুমি সত্যি করবো? না। আচ্ছা আমার ফ্যামিলি আপনাকে কি বলছে আমাকে একটু বলেন তো। তোমার ফ্যামিলি আমাকে না করে দিছে, তোমাকে বিয়ে দিবে না। ওহো, তা আমার তখন মনটা একটু খারাপ হয়ে গেছে।
স্বল্প সময়ে প্রচন্ড ক্লাইম্যাক্স। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না? আমি তোমাকে বিয়ে করব। আমরা যখন দেখছি দেখেন না, আমি তো আমার ফ্যামিলি বাইরে কিছু করতে পারবো না, করতে পারি। এটার এই একটা মুহূর্তে ও কি করলো, ও উঠে গিয়ে যেটা ও আমাদের দৌড় দিয়ে পকেটে একটা বা আমাদের গাড়ি হাতের কাছেই নিচে পড়ে থাকলো। যাবে। আমরা দেখলাম যে যখন আল্লাহর আমাদের রহমত মনটা এখানে খারাপ একটা হচ্ছে, সার্জন ছিল, আমরা ওইটা বের ওই করলাম ভদ্রলোক লিস্টটা, তার শার্টের এবং কলার সেখানে কি করছে। আমরা জানি যে আমাদের কি কি টাইমে করতে এরকম হবে, এফেক্টেড আমরা হয়ে সেই গিয়েছে অনুযায়ী আপনার আমরা প্রতি, কাজগুলো করলাম। সে দৌড় দিয়ে গাড়ির নিচে চলে পারে গেছে। আপনি ওই আজকে যা যা লোকটাকে tips ধরে শিখলেন বললো কি যে সেটা, ভাই সেটা দেখেন হতে পারে আপনার ফ্যামিলি পছন্দের ব্যাপারগুলো গান, রাস্তায় না পছন্দের আনাটা movie, ভালো, সেটা লিস্ট আপনার করা, বাসায় গিয়ে সেটা আপনাদের হতে পারে প্রবলেমটা খুব ভালো একটা আপনার কথা বলেছে sleep সার্জেন্ট, এবং hygiene-এর এই ব্যাপারটা সার্জেন্টের সাথে লিখে আমিও একটু রাখা, গলা মেলাতে খাবারের চাই। ব্যাপারটা লিখে রাখা, অনেক সময় আমরা বিশেষ করে এই পছন্দের অনভিপ্রেত shopping করতে ঘটনাগুলো যাওয়া, দেখে থাকি, পছন্দের বিশেষ করে কাজগুলো বয়ফ্রেন্ড list, এবং গার্লফ্রেন্ড যারা আছেন এখানে শুনছেন, meditation, আমরা আপনাদেরকে একটু এই রিকোয়েস্ট করতে চাই, ব্যাপারগুলো এটা আসলে হতে পারে। শুধুমাত্র আপনার আপনাদেরকে কাছে না, list এটা করা হয়ে থাকবে, থাকে ইভেন এবং আপনি আমাদের ব্যক্তিগত জানেন জীবনেও, এটা বিশেষ করে আপনার অনেক সময় দেখবেন যে ব্যক্তিগত রাস্তা হবে। ঘাটে যে না আমরা এত জিনিসটা বেশি আপনাকে সিনক্রিয়েট করে ফেলি উৎসাহ দেয়, আপনার যে ভালো লাগে, হাতাহাতির পর্যায়ে সেই পর্যন্ত চলে জিনিসগুলো যায়, আপনি হচ্ছে এবং আপনার এগুলো লিখে চারপাশের রাখবেন। লোকজন এবং দেখে এর খুব বিব্রতকর পরবর্তীতে অবস্থার যখনই মধ্যে আপনার পড়ে। মন খারাপ তো আমার থাকবে, মনে হয় কি যে হবে যে না, দুটো আপনার পদ্ধতি হতে পারে, মানসিক একটা হচ্ছে স্বাস্থ্যটা রাগ ভালো যেটাতে যাচ্ছে হয় না সে এবং বিষয়টা আপনার কিছু রাস্তাঘাটে করতে নিয়ে হবে। আলোচনা না করাটাই সেক্ষেত্রে ভালো। আপনি কিন্তু আরেকটা আপনার হতে পারে যদি টুলকিটটা আলোচনা বের করেন করে তাহলে আপনি মাথায় সেখান রাখা যে থেকে আপনারা কিছু এখন কাজ রাস্তার কিন্তু মধ্যে আপনি আছেন, করতে পাবলিক পারেন, প্লেসে আছেন, নিজের যত্ন সুতরাং নিতে পারেন, যাই self করেন না care কেন করতে ওই পারেন। সিনক্রিয়েট And লেভেলটাতে না এরপরেও যাওয়া, যদি দেখেন হুইচ যে ইজ আপনি রিয়েলি ভালো রিয়েলি নেই বা হেটেবল, আপনি এবং নিজে এগুলো থেকে খুবই maintain খারাপ করতে লাগে। পারছেন না, নিজেরাও বা কষ্ট তারপরেও পাবেন এবং আপনার মনটা পরবর্তীতে ভালো রাস্তাঘাটের নাই, মধ্যে তখন কিন্তু ওই ছেলে মেয়ে থেকে শুরু করে এরপরে সবাই থাকেন, খুবই অস্বস্তিকর। হ্যাঁ, আমি বেশ কয়েকটা এরকম দেখেছি, ঠাস ঠাস করে গালে জল লাগিয়ে দেয়। খারাপ কিছু নয়, যাই বা হোক, তারপর লজ্জার কিছু নয়। দেখে তো আমি আমি একদম always হাত বলি পা পা যে ঠান্ডা আমরা হয়ে গেছে। নিজেরা তো চেষ্টা আমি করব, দেখেন এরপরেও রাস্তাঘাটে যদি কোনো মনে সিনক্রিয়েট হয় যে করি না না, আমি আমার খুব somehow ভয় stuck লাগতেছে। হয়ে যাচ্ছে, তখন তুমি পারছি আমাকে না, বিয়ে করবে তখন কিনা সেটা কিন্তু বলো। আপনারা অবশ্যই ঠিক প্রফেশনাল আছে, আপনি আমাকে একটা দিন সময় দেন। সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদের না, পাশে আছি। একদিনও না, আজকে তুমি এই এখন কাজ পর্যন্তই। অফিসে যাবা, সবার আমি এখন হয়তো বিয়ে মুখটা করবো। মুছলাম, আচ্ছা, হাতটা মুছলাম, আচ্ছা আবার ঠিক আছে ভাই, মনটা আপনি আমাকে পকেটে রেখে আজকে দিলাম। রাত ঠিক সময়টা দেন। একইভাবে আমি আমরা আজকে যখন রাতের মনটা মধ্যে খারাপ আপনাকে থাকে, মেসেজ আমরা যখন দেখছি জানাই আমাদের দেবো আমি মনটা কি ভালো করবো। নেই, তখন আমরা কি আমি কি বাসায় করতে যাই, পারি, বাসায় গিয়ে এটার আমার একটা মা বোনের সঙ্গে আমি toolkit একটু কিন্তু কথা আমরা বলি, ready করে অনেক রাখতে পারি, কষ্টে যেটা আমি আমাদের ওকে পকেটে বা আমাদের কনফিউজ হাতের করি। কাছেই থাকলো। বাসায় আসার পর আমি আমরা আমার দেখলাম মাকে যে বললাম যখন যে মা, আমাদের সবুজ মনটা ভাইকে খারাপ কি হচ্ছে, বলছো আমরা তুমি? ওইটা বের করলাম তোমার মা লিস্টটা, বললো দেখ এবং তোর সেখানে নানি রাজি না, আমরা মামা জানি রাজি যে না, আমাদের কি কি আমি তো করতে এখানে হবে, কিছু আমরা করতে সেই পারবো না। অনুযায়ী আমরা কাজগুলো করলাম। এটা সেখানে হতে প্রথম পারে থেকে আপনি বাধা, এটা না আজকে যা হওয়াটাই যা ভালো। টিপস শিখলেন সেটা আমি হতে পারে মা আপনার একটা পছন্দের কথা বলে গান, রাগ করলাম পছন্দের আজকে। মুভি, আমি সেটা যে দেখো, লিস্ট করা, আমার যদি সেটা কপালে হতে সুখ পারে থাকে আপনার স্লিপ তোমরা কেউ হাইজিনের আটকে ব্যাপারটা রাখতে লিখে পারবে না। রাখা, আর খাবারের যদি আমার ব্যাপারটা কপালে লিখে দুঃখ রাখা, থাকে তোমরা কিন্তু পছন্দের তোমার সুখ শপিং দিতে করতে পারবে না। যাওয়া, পছন্দের আল্লাহ কাজগুলো না দেয় লিস্ট, কপালে। মেডিটেশন, তুই কথা বললি কেন? মা এই ব্যাপারগুলো আজকে উনি এই কিন্তু কাজটা থাকতে পারে। করতে গেছে, আপনার গাড়ির কাছে নিচে একটা লিস্ট পড়তে করা গেছে। থাকবে এবং আপনি জানেন আমি কি এটা করবো? আপনার ব্যক্তিগত তোমার হবে, বন্ধু বান্ধব যে দেখ, জিনিসটা ভালো মন্দ আপনাকে নিয়ে উৎসাহ মানুষের দেয়, জীবন। আপনার ভালো লাগে, আমি একটা সেই কাজ করি জিনিসগুলো আপনি যে হচ্ছে আপনার কি টুলকিটে করবো না রাখবেন। আমাকে এটা বলে এবং দাও। এর তো মা পরবর্তীতে বললো যখনই যে আপনার দেখ মন ঠিক আছে খারাপ তুই একটা থাকবে, কাজ কর, মনে তুই যে হবে ভালো যে না, মানুষ এটা আপনার ভালো, মানসিক স্বাস্থ্যটা তাহলে এখন তুই ভালো বিয়েটা কর। যাচ্ছে না এবং আচ্ছা। আপনার কারণ কিছু তোর কপালে করতে যা হবে। আছে তাই হবে, সেক্ষেত্রে তোকে আমি আপনি আল্লাহর কিন্তু উপর আপনার ছেড়ে টুলকিটটা দিছি। বের করে তো আপনি যাই হোক, সেখান থেকে ও রাত কিছু কাজ 12টা বাজে কিন্তু আমাকে আপনি ফোন করতে পারেন। করছে। নিজের ফোন যত্ন করার নিতে পরে আমি পারেন, বললাম self যে care আমার করতে মা পারেন। বোন রাজি And হয়েছে, এরপরেও আপনি যদি দেখেন বিয়ের যে যে কোনো আপনার একটা দিন ভালো ঠিক নেই করেন। বা আপনি নিজে তো থেকে আমি মেইনটেইন কাল করতে সকালে বিয়ে পারছেন করবো না না। বা তারপরেও সকালে তো আপনার সম্ভব মনটা না। ভালো নাই, তখন এই কিন্তু সকালে একজন সম্ভব না, আপনি প্রফেশনালের সন্ধ্যার সহায়তা সময় নেওয়া যান। এই ছেলেটা খুবই যে এত জরুরি। ক্রেজি হয়ে গেল, এক্ষেত্রে আমাদের জানার ইচ্ছে health হচ্ছে যে seek করাটা কিন্তু কতদিনের কোনো, সম্পর্ক এটা? মাত্র খারাপ 2 কিছু সপ্তাহ থেকে নয় 3 সপ্তাহ না? বা লজ্জার এক কিছু সপ্তাহ। নয়। তো এক আমি সপ্তাহ? অলওয়েজ বলি এক যে সপ্তাহের আমরা মধ্যে ছেলেটা নিজেরা এত ক্রেজি চেষ্টা হয়ে করব, গেছে আপনার উপরে? এরপরেও যদি এক মনে সপ্তাহ। হয় যে না আমি somehow This is stuck happening. হয়ে Okay, যাচ্ছি, তারপর? আমি পারছি যাই হোক, না, তো তখন কিন্তু পরের দিন আপনারা সকালে আমি অবশ্যই অফিসে গেলাম। professional অফিসে গিয়ে help আমার নিবেন। এমডি স্যারকে সেক্ষেত্রে বললাম, আমরা আমি সবসময় অফিস থেকে আপনাদের ছুটি পাশে নিয়ে আছি। চলে আসছি। আজকে এই ওকে আমি ফোন পর্যন্তই। দিলাম যে সবার আমি অফিস থেকে বের হচ্ছি, আপনি একটু মৌচাকে আসেন। জি। তো মৌচাকে আসলো। মৌচাকে আসার পরে আমরা ওর জন্য যে কেনাকাটাগুলো করার দরকার এগুলো আমি করে নিলাম, কিন্তু আমার জন্য আমি কোনো কেনাকাটা করি না। আমাকে আমার এক ভাবি ছিল, আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমার ভাবিটা, তো উনি আমার জন্য একটা বিয়ে শাড়ি কিনলো। জি। তো কেনাকাটা করে আমি আমার বাসায় চলে যাই, ও ওর বাসায় চলে যায়। আমাদের কথা সন্ধ্যায় আমরা একসাথে হব।
ওকে, আমাদের বাড়ি থেকে ওই এবং সন্ধ্যায় বিয়েটাকে আপনারা ঠিক করে ফেলছেন যে হ্যাঁ কখন বিয়ে ওদিন করছেন? সন্ধ্যায়। সন্ধ্যায় বিয়ে করছেন। হ্যাঁ সন্ধ্যায় আপনার বিয়ে। ফ্যামিলি সবাই জানে, কেনাকাটাও চলছে? হ্যাঁ, সবুজের কেনাকাটা। ফ্যামিলি কি জানে? তখন ও বলছে যে ও ফ্যামিলিতে বলছে। ওই মুহূর্তে ও আপনাকে বলেছে যে হ্যাঁ ওর ফ্যামিলিতেও ফ্যামিলিতেও বলা হয়েছে বলা ব্যাপারটা? হয়েছে, হ্যাঁ এটা Okay. বলছে। তো যাই হোক সন্ধ্যায় আমরা বিয়ে করলাম মহাখালী কাজ অফিসে গিয়ে। আমার এক নানু ছিল, আমার বোন ছিল, জি। আমরা 4 জন যাই এখানে। আমার 2টা আঙ্কেল ছিল, 6 জন ছিলাম ওখানে। আমাদের বিয়েটা হয়। সবুজের পক্ষ থেকে কে ছিল? ওর পক্ষ থেকেও কাউকে নেয় নাই। আপনারা জিজ্ঞেস করেননি যে হ্যাঁ কাকে আমার কেন? বোন জিজ্ঞেস করছে তোমার এখান থেকে কেউ আসে না কেন? তো বলছে আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, ওনার আমাদের আত্মীয়স্বজন কেউ আসার মতন এখন নাই। নোবডি, কেউই আসেনি? কেউ না। এবং ওই ছেলের পক্ষ থেকে কেউই না? কেউ না। তো তোমার ফ্রেন্ড সার্কেল কেউ না? ফ্রেন্ড সার্কেল কেউ না, মানে ও শুধু একা এসছে? ও একা আসছে। আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনারা এক ধরনের এসেন্স পেয়ে গিয়েছেন যে গল্পের মোড়টা আসলে কোন দিকে যাবে। তারপর আমি বলবো যে জীবনের গল্পে আজ করাটা খুবই মুশকিল, যে আসলে জীবনের গল্প কোন বাঁকে গিয়ে কোথায় থামে। আপনারা ওই ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন ওই মুহূর্তে? ওই ফ্যামিলিতে মুহূর্তে কারা থাকে বা কি করে?
আমার যখন আমাদের সঙ্গে ফ্যামিলি বিয়ের কথা আমার ফ্যামিলিতে বলে, তখন আর কি আমার ফ্যামিলিতে খোঁজ নিয়েছে, ওর মামা ওর ভাই এরা সবাই মিরপুরে থাকে। মিরপুর 14 নম্বর আমার ভাসুর থাকেন, 10 নম্বর আমার শ্বশুর থাকেন, মামার শ্বশুর। এই খোঁজ খবর নিয়ে আছে আমার ভাসুর নিয়ে। ও যে অফিসে জব করতো আমাদের বাড়ির পাশে, ওই অফিসে জব করেন। আর ও যে ডিপার্টমেন্টে জব করতো, ডিপার্টমেন্টের চিফ ছিলেন আমার ভাসুর। তখন আমরা কি কি করতে পারি, যাই হোক আমাদের বিয়েটা হয় সন্ধ্যায়। তো বিয়ে হয়ে যখন আমরা কাজ অফিস থেকে বের হয়ে যাই, তখন আমাকে বলছে রুমা তুমি আপাদের সঙ্গে বাসায় চলে যাও, আমি বাসায় যাবো না। সেখানে আমরা জানি যে আমাদের কি কি করতে হবে, আমরা সেই অনুযায়ী আমরা কাজগুলো করলাম। আমাদের হতে পারে আপনি তো ওরা আমাকে না দেখো কান্নাকাটি করে, সেটা হতে পারে আপনার পছন্দ। আমি আবার আমার নানাকে বললাম যে আপা এই ব্যাপার উনি তো বাসায় যাবে না। তো আমার নানা বলে এটা কি কথা, আজকে বিয়ে করলো আজকে সে চলে যাবে বাসায়। হ্যাঁ আমাদের বাসায়, ওর মধ্যে আমি তো কোনো বাসা নেই বা ও থাকে একটা মেসেজ থাকে। আপা বলছে যে আমি বাসায় গিয়ে জবাব দিব যখন তোমার আমাকে জিজ্ঞেস করবে কি মেয়ে বিয়ে দিলে জামাই যে জিনিসটা আপনাকে উৎসাহ তো এটা বলার পরে আমাদের বাসায় যায়। সেই জিনিসগুলো যাওয়ার পরে আমরা মোটামুটি সব আত্মীয় স্বজনই শুনে ফেলে যে রুমা বিয়ে করে ফেলছে। মনে হবে যে না আপনার মানসিক রাত থাকা সত্ত্বেও আমার সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, আইসা সবাই ওকে দেখে, আমরা সবাই সালাম টালাম করি, আমার নানুকে মামিকে সালাম করি, সবাই দোয়া করে আমাদেরকে। ওই রাতে আমরা আমাদের বাসায় থাকি। একটা পর্যায়ে কথায় কথায় আমার মা বললো যে বাবা কোনোদিন আমার মেয়েকে তুমি ফেলো না, কারণ ওর কিন্তু বাবা নাই, এখন তুমি ওকে বিয়ে করছো তুমি ওর সব। তখন আমার মাকে উত্তর দিল কি যে মা আমাদের ফ্যামিলিতে 2টা বিয়ে নেই, কারো আমাদের সবাই একটা করে আমারও বউ একটা, আপনি এটাই থাকতে পারে। মানে সবুজ যাকে আপনি বিয়ে করলেন আপনার জামাই সেটা বললো। মাকে কথা বল, তা আমার এই কথা শুনে খুশি হলো। তো যাই হোক আমাদের বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের 5 দিন 6 দিন খুব ভালো সময় যাচ্ছে। এর মধ্যে একটা ব্যাপার যেটা আমি সবসময় চোখে কাজল পরি, খুব মোটা করে টান করে কাজল পরি। তো বিয়ের 2-3 দিন আমি কাজল পরি নাই বিয়ের পরে। একদিন সকালে আমাকে মুখে থেকে তাকায় আছে, তো বললাম যে কি ব্যাপার কি দেখতেছো? আপনাদের ওখানে থাকতো? হ্যাঁ আমাদের বাসায় থাকতো। তো আমি কি দেখতেছো? একটা ব্যাপার যেটা যে তোর মুখে একটা জিনিস নাই, আমার মুখে একটা জিনিস নাই, আমাকে এক্সট্রা কি আছে? আজকে যা যা টিপস শিখলেন সেটা কাজ করতো যে আয়নার সামনে দাঁড়ানো, আয়নার সামনে দাঁড়ানো কি আমার তো এক্সট্রা কিছু না। বিয়ের পর দিন থেকে সেটা তুই করে পারে। আগে কি বলতো আপনি? আগে তুমি ব্যাপারটা লিখে রাখা, তুই করে কেন বলতো? তুই নাকি এটা ওদের দেশে একটা আপন ভাষা, সম্পর্ক করতে যাওয়া, পছন্দের কাজগুলো লিস্ট, মেডিটেশন। তো ওদের এলাকায় নাকি বউকে সবাই তুই করে থাকতে পারে। আপনার কাছে তো আমাকে তুই বলে ডাকতো, আপনি জানেন খুব বিরক্ত লাগতো। আপনার ব্যক্তিগত হবে যে জিনিসটা প্রথম কয়েকদিন খুব ঝগড়া করছি আমি। পরে আমার মামা যে নামটা ছিল আমাদের বিয়েতে, উনি আর ওনার হাজবেন্ড ও আমার নানা ভাই এরা দুজন আমাকে বুঝাইছে। আমার নানা যখন বুঝাইছে আমাকে আমি বুঝে নিয়েছি, আমি আর মন খারাপ করি না। তো এই হয়েছে তারিখে আমাদের বিয়ের পর দিন থেকে ও খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতো, আমরা দুজন একসঙ্গে ঘুরতাম, আমাকে নিয়ে প্রতিদিন রাত্রে বের হতো ঘুরতে। চল আমরা ঘুরে আসি। তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে দেখা যেত 2 ঘন্টা 3 ঘন্টা আমরা টোটাল ঢাকা শহরটা ঘুরতাম। মাঝে মধ্যে একটা চার দোকানে থামতাম, রাস্তায় দাঁড়ায় 2 কাপ চা খেতাম, আবার ঘুরতাম, আবার যেতাম ফুচকা কোথায়, ফুচকা গাড়িটা দেখলে ওইখানে আমরা দাঁড়াতাম, ওইখানে আবার ফুচকা খেতাম। ওগুলো করতে 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 ঘুরে 2-3 ঘন্টা রাত্রে 12টা 1টা দিকে দুজন বাসা ফিরতাম। তো যেটা ওই আয়নার সামনে দাঁড়ানোর পরে ও আমাকে বলছে তুমি কাজও করো না, না আমি কাজও করি না, দেখ এই জন্যই তোকে মরা মরা লাগে। এটা আবার কি? হ্যাঁ তুই চোখ কাজল না পড়লে তোকে মনে হয় যে ওই মরা মরা মানুষগুলো যেমন ওরকম দেখা যায়। তো ও যেটা করতো ওই দিন থেকে যতদিন আমি ওর কাছে ছিলাম, প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠেই কাজল নিয়ে দাঁড়ায় থাকতো আয়নার সামনে। এটা ছিল খুব একটা ভালো ইয়া, কাজল দিয়ে তুই অন্য কাজ করো। চমৎকার। আমি প্রতিদিন সকালে চোখে কাজল পড়তাম, গোসল করে এসে চোখে কাজল পড়তাম। এখনো কাজল পড়ে আছেন? হ্যাঁ আমি এখনো কাজলটা পড়ছি। খুব ভালো লাগতো এই দিনগুলো, যে একজন লোক আমার জন্য কাজল নিয়ে দাঁড়ায় থাকে, যেটা আমি কোনো কল্পনা করি নাই। সবার কাছে বলতাম, বিশেষ করে মামিকে বেশি করে বলতাম, কারণ মামির সঙ্গে আমার খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। তো মামি বলতো আহারে তোর এই কপাল, এই কপালটা আমাদের নাই, খুব ই করতো আমার সঙ্গে। তো যাক আমাদের বিয়ের 7ম দিনের কথা এটা। একদিন রাত 12টার দিকে একটা ফোন আসছে, প্রতিদিন রাতে ফোনটা আসতো। ওই ফোনটা যখন আসতো ফোনটা নিয়ে বাইরে চলে যাইতো এবং কথা শেষ করে নাম্বারটা ডিলিট করে আসে। আমি অতটা মাথায় নিই নাই কখনোই। তো ওদের হাতে কয়েকবার এই ফোনটা বাজতেছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার বাজতে 4-5 বার মাথায় আমি গিয়ে ফোনটা রিসিভ করি, সালাম দেই। সালাম দেওয়া একটা মেয়ে কথা। তো উনি আপু কে? আমাকে মেয়েটা বলছে যে তুমি কে, এত রাতে এই ফোনটা ধরছো?
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। শুরু হলো সাসপেন্স, দেখা যাক সামনে কোন দিকে যাই আমরা। আমি তো পুরা যেমন কি আমি কে মানে আপনি কে, আমার কথা তুমি আমাকে আগে এটা তুমি কি, আর এত রাতে এই ঘরে তুমি কেন? তাহলে এত রাতে একটা ছেলে ঘরে কে থাকতে পারে? এই বাড়িতে কেউ থাকে না। তুমি তোর বোন না, তুমি কে? আমি ওর বোন না, কিন্তু আমি ওর বউ। আমাকে বিয়ে করছে, তোমাকে বিয়ে করছে, আমার ও তো বিয়ে হবে আমার সাথে। ঠিক একই ভাবে খারাপ থাকে। একটা জিনিস একটু লক্ষ্য করার মতো, দেখবেন যে একটা ছেলে এক সপ্তাহের মধ্যে একটা মেয়ের জন্য ক্রেজি হয়ে গিয়েছে, রাস্তাঘাটে মরতে গিয়েছে, এবং সেই মেয়েটা তার ফ্যামিলিকে জানিয়ে কোনো না কোনো ভাবেই হোক এই ছেলেটাকে বিয়ে করে ফেলেছে। এবং আমরা কিন্তু এখন আবিষ্কার করতে পারিনি এই ছেলের পার্টটা, বিশেষ করে সবুজের পার্টটা, যে এক সপ্তাহের মধ্যে সে কেন এরকম একটা মেয়েকে ভালো করে বুঝেই না, জানি না, সেরকম একটা মেয়ের জন্য রাস্তায় চলে গেল মরতে এবং তাকে বিয়ে করতে, শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করে ছাড়লো। আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় এটাও মোটামুটি আবিষ্কার করার চেষ্টা করবো যে আসলে সবুজ কেন এই কাজটা করলো। ওকে, তারপর তো ওই মেয়েটার সঙ্গে কি তখন আমার এক কথা থেকে অনেকটা তর্ক বিতর্ক হয়। আপা আমি এখন ফোনটা রাখি, সবুজ আসলেও আপনাকে ফোন করবে, আপনি ওর সঙ্গে কথা বলেন, আমি ফোনটা রেখে দিই। তো ঘরে আসা বলছে যে তুমি কার সঙ্গে কথা বলছিস, আমি তোমার একটা ফোন আসছিল হাসিনা আপাকে, তুমি তো ওনাকে ফোন দাও, তুই ফোনটা ধরছিস? আমি হ্যাঁ ফোনটা আমি ধরছি। আমি বলছি তুমি ওয়াশরুমে আছো, তুমি এসে ফোন করবা তাকে, তাকে কিছু বলিস নাই? বলছে না আমি আর কিছু বলিনি, আমি কে তো যাই হোক ও মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে সে বাহিরে চলে যাবে ফোনটা নিয়ে। বাইরে যাওয়ার আগে তুমি ঘরে বসে কথা বলো। তো মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে আর কি ও আপনি করে বলতেছে। তো ওর ফোনে স্পিকারটা একটু বললাম আসলে অনেক বেশি। তো ওরা যে ওই মেয়েটা যে ওকে যে খুব গালমন্দ করতেছে, তুই বলে করতেছে, এটা আমি শুনতেছি। আমি ওকে বললাম তুমি ফোনটা একটু আউট স্পিকার দাও তো, আমার কথাগুলো শুনি। তো ও ফোনটা আউট স্পিকার দেওয়া, আমি কি করলাম ওর হাত থেকে ফোনটা নিয়ে আউট স্পিকার দিয়ে দিলাম। তো সেটা ওকে বলতেছে যে তুই আমার সঙ্গে চিটারি বলি কেন, তুই আমাকে বলি বিয়ে করবি, আমার ফ্যামিলির কাছে তুই বলি তুই আমাকে বিয়ে করবি, তুই আমাকে বিয়ে না আরেকটা মেয়েকে তুই কেন বিয়ে করবি? কালকে সকালে আমার মামা যাবে তোর অফিসে, আমার মামা গিয়ে তোর সঙ্গে কথা বলবে, তোকে যা কিছু আমার মামা করবে। তো ও বললো কি, ও মেয়েটা বলছে আচ্ছা আপা আমি এখন রাখতেছি, আমি সকাল অফিসে গিয়ে আপনাকে ফোন করবো, এটা বললো ফোনটা রেখে দিয়ে আমাকে বলছে কি ব্যাপার তুই এই ফোনটা ধরলি কেন? ফোনটা বারবার বাজতেছে, তুমি নাই এই জন্য আমি ফোনটা ধরলাম, আমার কোনো অন্যায় তো নাই। তো আমার বলছে ফোনটা বাজবে তুই ধরলি কেন? ফোনটা বাজবে ধরলি কেন? আমি তো তোমাকে বলে দিচ্ছি যে ফোনটা আমি কেন ধরছি। তো এক কথা দুই কথা বসে আমার খুব একটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কি করলো, ও আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। সেটা লিস্ট করা, সেটা হতে পারে পরনে যে বেল্ট ছিল বেল্টটা খুলে নিও আমার খাবারের ব্যাপারটা গায়ের লিখে মধ্যে কতগুলো বাড়ি দিয়ে পছন্দের শপিং করতে যাওয়া, পছন্দের কাজগুলোর লিস্ট, কালকে সকাল অফিস থেকে অপমান হয় লাগবে, তুই ফোনটা কেন ধরলি? অফিসে কি ছিল মেয়েটা? ওই অফিসের উপরে আরেকটা অফিস ছিল, ওই অফিসের ডাইরেক্টর ছিল মেয়েটা আমার ব্যক্তিগত হবে। আচ্ছা, তো উনি যে অফিসে কাজটা করতো সেই অফিসের সাথে উপরের অফিসের কোন রিলেশন ছিল? রিলেশন ছিল। ওই মেয়েটা ওই মামার কাছে যেত, তো ইয়াতে আগে ওদের কোনোভাবে পরিচয় হয়েছে। তো যাই হোক আমি তো জীবনে কোনোদিন মার খাই নাই। বিয়ের কতদিন পরে? বিয়ের 7 দিন। বিয়ের 7 দিন পরে আপনার সাথে এই ধরনের ব্যবহার, এবং আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে। আমি আর কি রাতে ওর সঙ্গে শুভ না, তাই আমার বোনের সঙ্গে আমি শুভ, আমার বোনের কাছে। তুমি এখানে থাকো, আমি ওই রুমে গিয়ে আমি আপার সঙ্গে ঘুমাবো। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে আমার গেটের সামনে যখন যাই, ও আমার চুলে ধরে আমাকে টেনে নিয়ে আসতো, ধাক্কা দিয়ে আমার খাটে আবার রাতে তখন প্রায় 1:30 বাজে। তাহলে তো সবাই জানার কথা, কারণ আপনাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আমি কোনো শব্দ করতেছি না, কারণ আমার ফ্যামিলিতে যদি কেউ জানে যে এই একটা ব্যাপার, পুরো ফ্যামিলিতে আগুন ছড়ে যাবে। আবার খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ঘরের এক সাইডে ছাতা ছিল আমার ছোট একটা, ওই ছাতা দিয়ে আমাকে কয়েকটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর আমি আর আমার ঘর থেকে বের হয়ে যাই নাই। আমি সারাটা রাত্র আমি কান্না করছি, রাতে আর ঘুমাই নাই। ও কি করলো? ও ঘুমাই আছে। আচ্ছা, এই 7 দিনে আপনারা কি ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমার নানু আমার মা কয়েকবার বলছে তোমার মা বাবাকে ফোন করো। ওর বাবা আবার মানে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস ছিল, কোনো কথা বলতে পারতো না। তো ওই মুহূর্তে উনি খুব অসুস্থ ছিল। তো মা দেখেন আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, আমি যখন এই খবরটা নিয়ে কথা বলবো যে ওরকম কোনো পরিবেশ আমার বাড়িতে নাই, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, এটা বলে নিছে আমাদের ফ্যামিলিতে। পরের দিন সকালে আমি আমার নানা বাড়িতে যাই নাস্তা করার জন্য। আমাদের বাড়ি সবাই আমরা আবার একটা সকালে যে খাবারটা আমরা সবাই একসঙ্গে বসে খাই। আমি ওখানে খেতে এসে আমার নানু দেখলো যে আমার গায়ে জ্বর। নানু তো মা তুই একটা কাজ কর মা, তুই একটু গোসলটা করে মাথায় একটু পানি দিয়ে তারপর চাটা খা। আমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করতে যাই, আমার মামি ফলো করছে যে আমার পিঠে অনেকগুলো কালো কালো দাগ।
তো মামি বলছে রুমা তোমার পিঠে দাগ কিসে? আমি বলছি, কই মামি কোন দাগ তো নাই। আমি দেখছি তোমার পিঠে দাগ, তুমি বল দাগ নাই, দাগ কিসের এগুলো? তো আমি বলছি, না মামি কোনো দাগ নেই। না মামি দাগ নাই বলে আমি কাপড় পরে ফেলছি। তো মামি আমার নানিকে বলতেছে, মা আপনি দেখান তোর পিঠে দাগ কিসের, পিঠে দাগ কিসের? হ্যাঁ, নানু দেখলো যে ওই যেই বাড়িটা একটু জোরে পড়ছে ওই বাড়িটা কেটে পেকে গেছে, সাদা হয়ে গেছে। তো নানি বলছে এটা তো বেল্টের বাড়ি, তোকে কে পিটেছে বেল্ট দিয়ে? তো তখন আর আমি কান্নাও আটকে রাখতে পারি না, নানি আমি কেঁদে ফেলছি ওই জায়গায়। নানিকে বললাম, মামিকে বললাম যে এই ঘটনা, ও কাকড়াটা আমাকে ভাবে মারছে। আমার নানু তো পুরো আগুন হয়ে গেছে, আমার মামার সবাই খেপে গেছে ওর উপরে। আমার মা নানু সবাই ওকে রাতে ডাক দিল আমাদের বাসায়। তো আমার নানা বাড়িতে গেল, মামার কাছে গেল। মামা জিজ্ঞেস করে, দেখেন আপনাদের বিয়ের মাত্র 7 দিন, এখনো বিয়ের গন্ধ যায় না শরীর থেকে, আপনি এখনই মেয়েটাকে মারলেন। তখন আমার মামা, আমি তো অফিসে একটু সমস্যা হয়েছিল, তো আমার মাথা ঠিক ছিল না, আমি জন্য মারছি, এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন ওকে মারবো না। এই কথা বলে আমার মামার কাছে চলে আসছে। তো মামা বলে ঠিক আছে জানি, সেইবার আমিও বললাম মামা থাক, এই ব্যাপারটা না কোনো ঘাটাঘাটি করার দরকার নাই, সে যদি স্যালেন্ডার করতে কিছু বলেন। আমি আমার মতো আমার বাসায় চলে আসলাম আমাদের ঘরে। তো ওদিন রাতে আমি ওর সঙ্গে কোনো কথা বলি নাই, আমি আমার মতো ঘুমায় আসছি, পরদেশে অফিসে চলে গেছে। তো আরেকটা যেটা, আমাদের বাড়িতে বিয়ের পর আর কি আমাদের আত্মীয় স্বজন নতুন জামাই সবার বাড়িতে সবাই দাওয়াত দেয়, ও কোনো দাওয়াতে অ্যাটেন্ড করে না, সবাই রান্না করে বসে থাকে, খাবার নষ্ট হয়, রাত 1টা 2টা বাজে ওই লোক আসে না। তো এরকম আমার সবাই আর কি আমার উপরে ফ্যাটাল, পারিবারিক ভাবে একটা কালার হয়ে যাচ্ছে। তখন কেউ দেখি আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে না, তুই এটা কি করলি, তুই কি সমাজ ছাড়া, না তুই আমাদের ফ্যামিলি ছাড়া, তোর জামাই এটা কি, তোর জামাই কেউ দাওয়াত দিলে আসে না, কারো কাছে যায় না, এটা কি? আমরা তো এমন তো জামাই চাইনি। লাস্টে আমার ভাবি ওনার ছেলে মুসলমানি করাইছে, তো উনি দাওয়াত দিয়ে গেছে বাসায়, বলে সবুজ এটাই তোমার শেষ দাওয়াত, যদি আমাদের বাড়িতে তুমি না যাও আর কোনোদিন কোনো বাড়িতে উঠতে পারবা না। তো এটা বলে ভাবি চলে গেছে। ভাবি যাওয়ার পর বিকেলে আমি বললাম কি দেখো আজকে যদি দাওয়াতটা না যাই এটা কিন্তু খুব খারাপ দেখা যাবে, 2 দিন পর আমি কথা বলি। তো বলে তুমি রেডি হয়ে থাকো, আমি সন্ধ্যা এসে তোমাকে নিয়ে যাবো। তা আমি সন্ধ্যা এসে আমাকে নিয়ে যাবো, সন্ধ্যা থেকে আমি রেডি হয়ে বসে আছি। আমাদের বাড়ির সবাই দাওয়াতে চলে গেছে, আমি যাইনি। রাত 10টা বাজে আমি ওকে ফোন দিই, আমার আরেকটু দেরি হবে, তুমি থাকো আমি আসতেছি, আর তুমি বাসায় চলে যাও আমি আসতেছি। তখন আমরা কি কি করতে পারি, আমি ওর বাসায় যাই না, আমি আসলাম না, তুমি আসো একসঙ্গে রাখতে পারি, যেটা আমাদের আমার পকেটে আধা বা ঘন্টা আমাদের সময় হাতের লাগবে কাছেই থাকলো। আমরা দেখলাম যে যখন আমার মামেরা সবাই তো দাওয়াত থেকে এসে আমাকে যে যেভাবে পারছে আমরা জানি যে আমাদের কি কি করতে হবে, আমরা সেই অনুযায়ী আমরা কাজটা নিয়ে করলাম। তো যাক রাত 8টা বাজে বাসায় আসে, বাসায় আসে তুমি যে বললা আমাকে রেডি হয়ে থাকার জন্য, আমি 5টা থেকে রেডি হয়ে আসি, এখন বাজে রাত 2টা, তুমি এখন বাসায় আসছো, আপনার এটা কি হয়? ও আমাকে একটা কথা বলে, আমার ভালো লাগলে যাও, ভালো লাগলে যাবো না, পছন্দের এক কথা বারবার করতে যাওয়া, পছন্দের কাজগুলোর লিস্ট, পার্সোনাল লাইফ ছিল, যে পার্সোনাল লাইফে ও হ্যাপি ছিল না কোনো না কোনো ভাবে। আমরা ওর কথা শুনে বুঝতে পারছি, ওর অ্যাটিটিউড শুনে বুঝতে পারছি যে ওর একটা ব্যক্তিগত জীবন ছিল, সেই ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি তখন স্পষ্ট করে কোনো কিছু জানেন না, একটু একটু আঁচ পাচ্ছেন, কিন্তু সেই ব্যক্তিগত জীবনে ও একেবারেই হ্যাপি না। ওকে, তারপর তো যাক ওই তখন ওই এক কথা 2 কথা ও আমাকে কি করে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে গালে, আমার গালে থাপ্পড় দিল। তখন আমি খুব কান্না করতে বললাম যে তুমি সব কি শুরু করছো, তুমি বিয়ের কদিন ওই দিন আমাকে মারলা, আজকেও আমাকে মারলা, কোন একটা ফ্যামিলি কারোর সময় তোমার জন্য মুখ দেখাইতে পারি না, আমি তো এমন না, 2টা নাতিন আমাদের বাড়ির, আমার সবাই আমাদেরকে মাথায় করে রাখে, আমাদের নাতিন জামাই বলতে কি আমাদের বাড়ির সবার কাছে এটা একটা মাথার মনি, মানে নাতিন জামাই তারা এত আদর করে, আর সেখানে তুমি কারোর সামনে ফেসো, সমস্যাটা কোথায়? যখন প্রবলেম থাকে আমাকে বলো। ওদিন হয়তো আমাকে মারছে, আমি ওরা কিছু বলি নাই, আমি পরের দিন সকালে আমার মামির কাছে আমি বললাম যে মামি ও তো গতকালকেও আমাকে মারছে। তা মামি শুনে নিজে একা খুব প্রথম রাগারাগি করলো আমার সঙ্গে, রাগ করে আবার আমাকে বললো কি রুমা সব থেকে ভালো হয় তুমি একটা কাজ করো, তুমি দূরে চলে যাও। কারণ কি যে দেখা যাবে যে 1 দিন 2 দিন 3 দিন তোমার নানি তোমার মামা এরা কেউ শুনবে যে তোমার গায়ে হাত তুলছে, তোমার এরা সবাই খেপে যাবে, তখন হবে কি যে শ্বশুর জামাইয়ের মধ্যে একটা হাতাহাতি হবে, মানুষ হাসবে তখন শুনলে এটা। তো যাই হোক আমার মামি সবার কাছে বললো যে রুমাকে কিছু ফার্নিচার কিনে দাও, ও আলাদা ঘর নিয়ে থাকুক, বাড়িতে রাখার দরকার নেই, মেয়ে বিয়ে দূরে রাখাটাই ভালো। মামি আর ওই কথাটা বলে নাই যে কেন চলে যাচ্ছে, ফ্যামিলি থেকে ফার্স্টে কেউ রাজি হয় না, মামা রাজি হয় না, পরে মামির কথাতে সবাই রাজি হয়েছে, ঠিক আছে ও আলাদা বাসা নেই। তো তখন আমি আলাদা বাসা নেই, আমরা এক রুমের একটা বাসা ভাড়া নেই, মার্চের 1 তারিখ আমরা বাড্ডা গিয়ে উঠি। নতুন বাসা ওঠার পরে 5-6 দিন আবার সে খুবই ভালো, সেম আগের মতো, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে, আমাকে নিয়ে ঘুরতে যায়, 1 প্লেটে ভাত নেয়, ও নিজেও খায়, আমাকেও খাইয়ে দেয়, মানে একটা জায়গার একটা চেঞ্জ পেলেন। হ্যাঁ, তো
এর মধ্যে যেটা হয়, আমি আমার বিয়ের 1 মাস পরে আমার বাচ্চা কনসেভ করে। 1 মাস পরে? 1 মাস পরে। তো বাচ্চা কনসেভ। তখন কি আপনি জবটা করছেন না ছেড়ে দিয়েছেন? আমি জব করি তখন। তখনও জব করছেন? হ্যাঁ। বাচ্চা যখন কনসেভ হয় তখন আমি মামিকে বলি ফার্স্ট। মামি আমার মা নানু সবাইকে বলে, সবাই খুশি এটা শুনে। তোমার নানু ওকে ফোন দিয়ে বললো যে ওর মার বাচ্চা কনসেভ করছে। ও মা নানা বাড়ি। 1 মাসের মধ্যে আপনাদের তখনও ওই ছেলের ফ্যামিলি সম্পর্কে আপনারা জানি না, জানেন না, যোগাযোগ করেননি? না, আমাদের বাড়ি থেকে ওকে বলা হচ্ছে যোগাযোগ করানোর জন্য, ও করাই দিচ্ছে না। এটাই আর কি। বাসায় গিয়ে যাওয়ার পর ও আমাকে জিজ্ঞেস করে যে নানি একটা কথা বলো, এটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ এটা সত্যি। তো আমি একটা দেখলাম যে একটা মানুষ যখন এই কথাটা শুনে সবার মুখে একটা হাসি উজ্জ্বলতা থাকে, আর ওর মুখটা জানি কেমন কালো করে ফেললো। ঠিক একইভাবে তুমি কি ব্যাপার, তোমার কোনো সমস্যা? না সমস্যা না, আমার সমস্যা। তখন আমরা কি কি করতে পারি, এটার একটা এখন আমার উপর আমার সংসারটা চলে, আমার বাবার অবস্থা খুবই খারাপ, আমার স্যালারিটা ওখান থেকে বেশি নাই, এই মুহূর্তে বাচ্চাটা নিয়ে আগে ঠিক বাচ্চাটা আমরা আরো পরে নি। এবং সেখানে কি বলতে চাচ্ছ? তুই এটা নষ্ট করে ফেল। আমি তোমার মাথায় আঘাত হতে পারে আপনি এটা কি বলছি? প্রবলেমটা আসলে কোনো জায়গায় ছিল না আপনাদের, আপনি জব করেন সেও জব করে। আমি আমার ফ্যামিলিতে বললাম, আমার নানু পরের দিনকে ঢাকায় নিয়ে গেল আমাদের বাড়িতে। তো একই ভাবে আমার মা আমার নানিকে সে বুঝাইতেছে পছন্দের কাজগুলো। তো আমার নানি বলে তো যদি বাচ্চা পালতে সমস্যাই হয় তাহলে একটা কাজ করে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে দিয়ে দিস, আমরা ওকে লালন পালন করে যখন বড় হবে তখন আমি তোর হাতে দিয়ে দেবো। কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না, আর এটা ওর প্রথম বাচ্চা, এটা তো অসম্ভব। তখন নানি মামি আমাকে বলে খবরদার কোনোভাবে যেন আমরা না শুনি তুমি বাচ্চা নষ্ট করছো, তাহলে কিন্তু ফ্যামিলি থেকে একদম বের হয়ে যাবে। সেখান থেকে কিছু কাজ এই কাজটা করো। আমি তো আমার জায়গায় অন্য, যেহেতু আমার সাপোর্টে আছে আমার ফ্যামিলি। তো যাই হোক, তার আগের দিন আমি একটু বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজলে আমার একটু জ্বর আসে, জ্বর নিয়ে আমাদের বাড়িতে যাই। মা বলতে থাকার জন্য, তো বলছে মা থাকার দরকার নাই, ও তো শরীরটাও ভালো না, তো আমরা আজকে চলে যাই, আমরা অন্য একদিন এসে থাকবো। এই কথা বলে আমাকে নিয়ে আসলো, আর আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে ঘরে রেখে বললো তুমি ঘরে বস, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসি। আমি ঘরে শুয়ে আসি, ও ওষুধ নিয়ে আসলো, দুধ পাউরুটি নিয়ে আসলো, ও নিজের হাতে দুধটা গরম করলো, দুধটা গরম করে আমাকে দুধ আর রুটি খাওয়া দিল। আমি গরম পানি খাই না, গরম পানিতে আমার অ্যালার্জি হয়। তো আমাকে গরম পানিতে বলছে যে পানিটা খা, ওষুধটা খা। আমি তো গরম পানি খাই না, ঠান্ডা পানি না, ঠান্ডা পানি। ডাক্তার বলছে তো ঠান্ডা জ্বর তো গরম পানি দিয়ে ওষুধটা খাওয়া। খাওয়া 2-3 দিন পরে আমি আমার শরীরে একটু পরিবর্তন দেখি। তোদের সঙ্গে সঙ্গে মামিকে আমি ফোন করি, মামি আমার তো এই প্রবলেম হচ্ছে, আমার জন্য এখন কেমন লাগতেছে, মামি তুমি বাসায় চলে আসো। এর মধ্যে যেটা আমার মামা মামি আমার ফ্যামিলি বাচ্চাটা নষ্ট না করলো, তখন থেকে আমাকে আমাদের বাড়িতে যেতে দেয় না। আর কি বাড়ি বলতে আমার মার কাছে যেতে দেয় না আমাকে, একদম বাড়িতে যাবার সময় কোথাও যাবো না। 3 দিন পরে আপনি খারাপ ফিল করছিলেন? 3 দিন আগে না, 3 দিন আগে আমাকে একদম টোটালি তুমি টিভি গেট যাবা না, আমার কথা বাইরে টিভি গেট যায় তখন তালাক হয়ে যাবে, এই ধরনের কথা বলতাম। এই কথা আমাকে বলে গেছে। তখন আমার মামি যখন আমাকে বলছে আমি চলে গেছি, ওকে ওদের না কিছু বলিনি। তো যাওয়ার পর মামি বলে তোমার জামাইকে তোমার কোনো ওষুধ খাইতে দিচ্ছে? আমি হ্যাঁ, যাওয়ার পর তো আমাকে জ্বর ওষুধ দিচ্ছে। কি ওষুধ? খামটা তো বাসায় আছে। তো যাই আমি ওই রাত্রে আবার বাসায় যখন যাই, বাসায় গিয়ে আমার মামিকে আমি ফোনে নামটা বলি যে আমাকে এই ওষুধটা খাইতে দিচ্ছে। তখন আমি বলি মা তোর তো সর্বনাশ করে ফেলছে। মামি কিভাবে বুঝলো যেটা? আমার একজন ম্যারিড পারসন, তার উনি কখনো অ্যাবর্ট করেছিল? ওই ওষুধটা উনি যে একটা বার খাইছে। তো যাই হোক, উনি দেখে মাত্র মতো সর্বনাশ। কি সর্বনাশ? তো আমি অলওয়েজ বলি যে আমরা নিজেরা চেষ্টা করব, এর পরেও যদি মনে হয় যখন আমি এই কথা শুনছি আমার তো মনে হয় যে দুনিয়াতে না, তখন কিন্তু আপনারা অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। তো ওই দিন রাতে আমি সবসময় আপনাদের পাশে আছি। আজকে এই পর্যন্তই। সবার তোর কি হয়েছে? আমি কোনো কথা বলি না। তো যখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে কে তোর কি হয়েছে? আমার কি হয়েছে তুমি তো খুব ভালো করে জানো যে আমার কি হয়েছে। এতটুকু বিশ্বাস তোমাকে আমি করি, আমার জীবনে ফার্স্ট একটা সম্পদ, তুমি এটা কিভাবে নষ্ট করলা? যখন আমি কথা ওকে বলছি ও বুঝতে পারছে, ও বুঝে আমার কাছ থেকে সরে গেছে, সঙ্গে সঙ্গে আমার কাছে আর নাই, বাইরে চলে গেছে। কথা পর ঘুরে এসে বলতে চলে দেখ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে এটা কি ভালো? তুমি কাজটা করলা কেন? এক কথায় ওর সঙ্গে আমার খুব তর্ক হয়, বিরাট। তো তর্ক হলো ওদিন আর আমাকে গায়ে হাত তোলে না। তো পরের দিন সকালে ওর ভাবি ফোন করছে
যে মিরপুর 14 নাম্বার আমার ভাসুর থাকেন, তার ওয়াইফ নার্গিস ভাবি। ফোনটা আমি ধরছি, তো আমি ধরার পর ভাবি আমাকে খুব গালিগালাজ করতেছে। আপনার দেবরের সঙ্গে আপনি কথা বলেন তো ভালো কথা, তার সঙ্গে আপনি কথা, আপনি আমাকে বকাবাদ্য করতেছেন কেন? তো যাক, এক কথা দুই কথা, আমার ওই জালের ফোনটা ধরা নিয়ে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়। তখন ও আমাকে প্রচুর মারছে। আমাদের বাড়িতে যে একটা জাম গাছ ছিল, ওই জাম গাছের ডাল ভেঙে ওই ডাল দিয়ে আমাকে সে পিটাইছে। কে মারধর করে ঘরে ফেলে রাখা, সে শার্ট প্যান্ট পরে সে চলে গেছে ঘর থেকে। এদিকে আমার ঘরে যে বাজার সদাই কিচ্ছু নাই, ওদিকে তার কোনো খেয়াল নাই। এখন আমি আমার মার বাড়িতেও যাইতে পারি না, যদি ওর কথা ছাড়া আমি টিভি গেট যাই আমি তালাক হয়ে যাবো ওর কাছ থেকে। এই একটা কথা ছাড়া আমি টিভি গেট যাইতে পারি না। টিভি গেট মহাখালী টিভি গেট যেটা। যাই হোক, আমি ওই রাস্তায় দাঁড়ায় থাকি তখন দিনের বেলা, কারণ আমাদের মহল্লা অনেকগুলো ফেরিওয়ালা দেখতাম যারা এদিকে এসে ফেরি করতো। তো যাক, আমি একটা ফেরিওয়ালাকে পাইলাম, বলতে কাকা আপনি একটু আমার মামিকে গিয়ে বলেন, আমার নানিকে বলেন যে রুমা বলছে যে বাড্ডায় যাওয়ার জন্য কাউকে। তো উনি গিয়ে আমার বাড়িতে খবর দেয়। তো তখন আর কি আমার বাসা থেকে সবাই আসে, তো আসে দেখা যায় আমি পিছনে শুয়ে কান্নাকাটি। তো আমার নানি দেখলো যে ঘরে কোনো রান্না বান্না নাই, তো আমার নানি বুঝতে পারছে যে ঘরে কি চলতেছে। তো যখন বাচ্চাটা নষ্ট হবে তখন আমার নানি খেলে আমাকে একটা কথাই বলল, এই জন্য না করছিলাম এই ছেলেকে বিয়ে করার জন্য। তোমার নিজের সর্বনাশ নিজেরাই কেমন, এখানে আমাদের কিচ্ছু করার না, আমাদের কারো হাত নেই। তো যাই হোক, ওদিন আমার ফ্যামিলি দেখে, আমার নানুরা দেখে চলে গেল, বাসা সাথে করে দিয়ে গেল। মিরপুর থেকে 3 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পর আমি 3 দিন কোথায় ছিলাম, তো আমাকে কোনো উত্তর দেয় না। আমি জিজ্ঞেস করি দরকার নেই। 3-4 দিন আমি ভাবেই ছিলাম, ও ওইভাবেই ছিল, ওর মতো আমার মতো আমি। একদিন হঠাৎ করে আমার দেবর, আমি তো ছোট যেটা রিপন ভাই, উনি বাহিরে থাকেন, উনি ফোন করছে। ফোনটা ধরছে, বলছি একটু সবুজ ভাইকে দেন। তো আমি ফোনটা দিলাম, দেওয়ার পর কথা বলতেছে বাহিরে গিয়ে। তো আমি শুনতেছি আর কি, যেটা ওকে যেটা বলা হচ্ছে যে আপনি কি বউ ছাড়বেন না কিছু করবেন, আমরা অন্য কিছু চিন্তা করবো। তো দেখ, আমি যা করো তো করে ফেলছি, তুই দেশে আস, তুই দেশে তুই বিয়ে কর, তুই বিয়ে করে তুই বাবা মার সঙ্গে থাক। আমি বাড়িতে যাবো না। কথাবার্তা বলে ঘরে আসলো, আমি ওকে ভাত খেতে দিলাম। সকাল টাইমটা তো ভাতটাই খাই বেশি, যে আমার ইয়ে দুজন তো একসঙ্গে নাস্তা খাই, একই প্লেটে ভাত খাই। তো ওই দিনও সেম একই হবে। তো ওকে যখন আমি খাবারটা দিলাম, ও কি করলো, ওই খাবারটা একা একাই খেলো। ওই আমাকে বললো না যে ভাত খেয়েছো, আমি আর সারাদিন রাত করে ভাত খাই নাই। তো রাতে যখন সে বাসায় আসছে, বাসায় দিলাম মুখটা একটু অন্যরকম। তখন কি শরীর কি অসুস্থ, কিছু হয়েছে, আমাকে কিছু বলে নাই। ফ্রেশ হয়ে আসার পরে ঘরের মধ্যে বসে আসতাম, কিছু হয়েছে তোমার হলে আমাকে বলো কি হয়েছে। আজকে এই পর্যন্ত তোরে বিয়ে করে আমি সব থেকে বড় বুঝলাম, আবার রুমালটা পকেটে রেখে দিলাম। এটা কেমন কথা, আমি তো তোমাকে ইচ্ছে করে বিয়ে করি না, এই বিয়েটা তোমার জন্য হয়েছে, তুমি যে কি করে বিয়েটা করতে পারি তুমি তো জানো সেটা। আর আমি তোমার ফ্যামিলি কথা বলিনি, যেটা আমাদের পকেটে বা আমাদের হাতের কাছেই থাকলো। আমরা দেখলাম যে এক পর্যায়ে ও আমাকে অনেক খোঁটা দিল, আমার এখানে বিয়ে করে ও কোনো কিছু পায় নাই, ও সব থেকে বঞ্চিত হয়ে গেছে, ওর কোনো সকাল রাত পূরণ হয় না। আমি শুয়ে পড়ছি, এত কিছু বললো, আমার খুব খারাপ লাগছে। তো পরের দিন সকালে যেটা, ওর হাতের একটা ঘড়ি ছিল, তো ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে, এটা আমি জানি না যে ওর ঘড়ির বেল্ট ছেঁড়া। তো অফিসে যাওয়ার সময় বলতেছি যে এমনই একটা ফকিনীকে বিয়ে করলাম, জাস্ট পর্যন্ত আমাকে একটা ঘড়ি কিনে দিতে পারলাম। এভাবে বলতেছে, আমার খুব খারাপ লাগছে। তুমি তো আমাকে কোনোদিন বলো না যে তোমার ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে বা তোমার একটা ঘড়ি লাগবে, আমাকে বললে তো আমি দিতে পারি, আমার ফ্যামিলিও তো লাগে না, আমি দিতে পারি তোমাকে। তো যাই হোক, ওই দিন আর ও আমার সঙ্গে কি কথা বাড়াবাড়ি করে ও একা একাই চলে গেল। যাওয়ার সময় আমাকে বলো না যে আমি চলে যাচ্ছি, ওনারা যদি আমাকে বলে যায়। আমি আমার মাকে ফোন দিলাম, মামাকে ফোন দিয়ে বললাম যে একটা ঘড়ি কিনে তোমরা নিয়ে আসো, ওর হাতের ঘড়িটা ছিঁড়ে গেছে। পরের দিন আমার মামা একটা ঘড়ি কিনে নিয়ে আসছে, ঘরে শুয়ে আছে। তো মামা এসে কথায় কথার পর এক পর্যায়ে ওকে ঘড়িটা দিল, বলছে আমার ঘড়িটা নেন, ঘড়িটা আপনি পরেন। না না, আমার ঘড়ি লাগবে না, আমার ঘড়ি আছে, আমার ঘড়ি বেশি একটা পড়ি না, আমার ঘড়ি পকেটেই থাকে। তখন না, আপনার ঘড়ি আমি শখ করে আপনাকে দিচ্ছি, আপনি এটা পরেন, সে রাখবে না, দিয়ে দিবে। তেমন সমস্যাটা কি, মামার যে ঘড়িটা রাখো না পড়ো, ঘরে রাখা দাও। তো ঘড়িটা রেখে দিচ্ছে ও, তখন বলার পরে তো মামা আমার মা যখন চলে গেল, যাওয়ার পর সে আমাকে বলতেছে যে গতকালকে তোরে আমি ঘড়ির জন্য খোঁটা দিছি, তুই তো মামার কাছে বলছিস তাই না? আচ্ছা, তোর মারাই দেয়, মামাই দেয়, আমাকে ছোট করাই দি, দরকারটা কি ছিল? তা তুমি আমি ছোট করাইছি, একটা ঘড়ি তোমাকে দিয়ে গেছে, ছোট হওয়া তো না। এক কথা দুই কথা এই ঘড়ি দেওয়াটা নিয়ে সেই তর্ক করতে করতে আমাকে আবার সে পিটানো শুরু করলো, মানে প্রচুর পরিমাণে গায়ে হাত তুলতো। ওই জন্য আমি আর সঙ্গে কোনো কথা বাড়াবাড়ি করি নাই। পরের দিন আমি আমার মতো অফিসে চলে গেছে, ওর মতো অফিসে চলে গেছে, ও আর বাসায় আসে নাই ওই দিন।
ওকে। একটানা 4 দিন পার হয়ে গেছে, বাসায় আসে না। তো ওর এক কলিগ ছিল টনি দাদাকে আমি ফোন করলাম, দাদা আপনার ফ্রেন্ড তো বাসায় আসে না, 3-4 দিন হয়ে গেছে, আপনি কিছু জানেন? তো পরে উনি বললো যে রুমা ওর তো মা আসছে বাড়ি থেকে, আমি শুনলাম হয়তো বা ওইখানে যাই। তাই আমি ঠিক আছে, ও মা যেটা আমাকে বলতে পারতো যে আমার মা আসছে, এ বাসায় আনবো না, ঘরে পড়বে, যেটা মা কষ্ট পাবে, এই জন্য আমি বড় ভাইয়ের বাসায় রাখছি। যাক, ও আমার কাছে কোনো কিছু না বলে ও গিয়ে ওর মার কাছে থাকে। এর মধ্যে আরেকটা ব্যাপার, যেটা এটা ছিল আপনার এপ্রিল শেষ হয়ে গিয়ে মে মাসের ইয়েতে। তো ওই সময়টাতে যেটা হয় যে তখন আমার সেকেন্ড বেবিটা কনসেপ্ট করে। এর মাঝখানেও আপনি একবারও যোগাযোগ করেননি ওর বাড়ির সঙ্গে? আমি মোবাইল থেকে নাম্বার নিয়ে চুরি করে ফোন। ও চাইতো না আপনি একেবারে যোগাযোগ করেন? ও চাইতো না। আর ও কি করতো, ফোনটা আমাকে ধরতে, ও যে বাসায় আছে ফোনটা যে কোথায় রাখতো আল্লাহ জানে, একদম হাওয়া। ওর ফোনে কোনো রিংটোন ছিল না, কোনো ভাইব্রেশন ছিল না, কোনো কিছু ছিল না। ও যে ফোন কোথায় রাখতো সন্দেহ ঘনীভূত হতো না? প্রচুর সন্দেহ করতাম, আমি ফ্যামিলিকেও বলছি। আপনার মেজাজ খারাপ থাকতো না? হতো না? খিটখিটে, মানে প্রচন্ড খিটখিটে হতো। এগুলো নিয়ে আমাদের বাধাবাধি হতো, কিন্তু আমার একটাই যেটা কি, আমি কাউকে বুঝতে দিতাম না। কারণ নিজের ঘরের অশান্তি গুলো বাইরে মানুষ ঘরে কি, যেটা যে অন্য কেউ যদি শোনে এটা নিয়ে হাসি ঠাট্টা করে সবাই, হেল্প তো কেউ করবে না, বড় সুযোগ নেই। হ্যাঁ, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ও যখন অফিসে চলে যেত, ওর পার্সোনাল যে ডায়েরি গুলো ছিল ওইখান থেকে আমি ওর ফ্যামিলি কিছু নাম্বার কালেক্ট আমাদের পকেটে বা আমাদের হাতের কাছেই থাকে। ওই নাম্বার কালেক্ট করতে গিয়ে আমি একদিন দেখি যে আমার বিয়ের কাবিননামার অ্যাড্রেস আর ওদের বাড়ির অ্যাড্রেস দুইটাই আমরা জানি যে আমাদের কি করতে হবে। আর ওই যে ওর মামাতো বোন ছিল ফারহানা, ফারহানাকে দিয়ে অনেকগুলা চিঠি, ফারহানার ছবি, এগুলো আমার কাছে চলে আসছে। আমি ওর কিছু ওকে বলিনি। তো সেকেন্ড টাইম যখন আমার বাচ্চাটা কনসেপ্ট করে, এটা আমি ওকে প্রথম 2 মাস বলিনি, ব্যাপারটা লিখে যাতে আমার রাখা, বাচ্চাটার কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, আমার মামিকে আমি বলছি, আমার ফ্যামিলিকে আমি বলছি, তো জামাইকে আগে কিছু বলিস না। তো 2 মাস পরে অটোমেটিক ভাবে ও ব্যাপারটা বুঝতে পারছে। তো একদিন ও হুট করে অফিসে গেছে, অফিসে গিয়ে কি মনে করে জানি 2 ঘন্টা পরে বাসায় চলে আসছে। জিনিসটা আপনাকে উৎসাহ দেয়, আপনার ভালো লাগে, শরীরটা ভালো লাগছে, তোকে দেখতে ইচ্ছে করতেছিল, ওই জন্য কি বাবা এটা কি শোনা। তখন আমি যখন ঘরে যাই তখন ও আমাকে ওর পাশে বসায় একটা কথা জিজ্ঞেস করে, আর সত্যি একটা কথা বলবি? আমি কি তুই কি আবার বাচ্চা কনসেপ্ট করছে? খুব আসতে পারবে না তো? আমি একটা গল্প শুনেছিলাম এরকম, যে বাঘিনী যখন প্রসব করার পরে বাঘের কাছ থেকে বাচ্চাগুলোকে দূরে রাখে, কারণ ক্ষুধা পেলে বাঘ যদি খাবার না পায় তাহলে অনেক সময় নাকি বাচ্চা খেয়ে ফেলে। এরকম একটা গল্প আমি শুনেছিলাম। মানুষ কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে, নিজের সন্তানের খবর সে যে সন্তান নিয়ে আসলো দুনিয়াতে তাকে দিচ্ছে না। চিন্তা করে দেখুন, সিচুয়েশন ইজ টু টাফ, বাট ও বলে যাচ্ছে খুব সহজ সরল ভাবে। তারপর 2 বার আমাকে না করছি, 3 বারের মাথা আমাকে বলতেছে কি, তোর যদি পেটে বাচ্চা থাকে তো সে বাচ্চার কোসম, তুমি মিথ্যা কথা বলতে তুমি মারা বাচ্চা হবে। এই পর্যন্তই সবার তখন আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা কনসেপ্ট করছে। অনেকক্ষণ ঠিক একই ভাবে আমাদের যখন মনটা খারাপ থাকে, আমরা যখন আমি এতটাই খারাপ ভালো নেই, তখন আমরা কি কি করতে পারি, এটা একটা টুল আমি তোমাকে জানাই না, এটা তুমি কি করছো তুমি জানো সেটা। তখন সঙ্গে সঙ্গে আমার জালকে ফোন দিলাম, যে যখন ফোন দিতে ভাবি সুখবর আছে, কি সুখবর ভাবি আপনার যাওয়া জিজি হইতেছে। আমরা জানি আমার জাল উনি শুনে আর কি না খুশির মধ্যে বলল হতে পারে ভালো তো আজকে ওদিন থেকে আর আমাকে সে কোনো কাজ করতে দেয় না ঘরে, এভরিথিং সবকিছু করে 3 বেলা ভাত মুখে তুলে দেয়, 3 বেলা আমি ভাত খাই। ব্যাপারটা লিখে অন্যরকম একটা ইয়ে আমাদের তখন পছন্দের। আমি এতটুকু বুঝতে পারছি না ও এবার কোনো করতে চাচ্ছে না, এক ধরনের বিশ্বস্ততা তৈরি হয়েছে আপনার। এরকমই আর কি। তো 2-3 দিন পরেও আমার শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখান থেকে ফিরে আসলো। এর মধ্যে যেটা হয়েছে, আমার শাশুড়ি যেটা বললাম যে মাঝখানে যেটা বললাম ওটা আগে বলে ফেলছিলাম, আগে 3-4 দিন বাসায় আসলে আবার টনি দাদাকে ফোন, দাদা ও তো বাসায় আসে না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। দাদা বলে যে মা আসছে শুনলাম, হয়তো ওই জন্য ওইখানে আসছে। তো আমি বললাম যে মা আমাকে বললেই পারতো। আমার শাশুড়ি তখনই সেই করছে, আসার সময় ওই গ্রাম দেশে যে বনাজি ওষুধ দেয়, মানে এক ধরনের বনাজি ওষুধ, কবিরাজি বনজ ঔষধ এটাকে বলে, গ্রামে দেয় বাচ্চা নষ্ট করার জন্য। ওই ওষুধটা সে সঙ্গে করে নিয়ে আসছে, একটা পত্রিকাতে পেঁচানো 8-10টা। প্রথম আপনার শাশুড়ির সাথে আপনার দেখা হচ্ছে? তার আগে হয় আমার শাশুড়ি হচ্ছে আমার ভাসুরের বাসা, আমাদের বাসায় না। মানে শাশুড়িকে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে নাকি তাকে খবর দেওয়া হয়েছে আপনার সঙ্গে আসার জন্য? না না, আমার সঙ্গে খবর সে আসছে ওই বাচ্চা নষ্ট করা আপনাদের পাশে আছি। শাশুড়িকে জেনেছে যে আপনার ছেলে বিয়ে করেছে? হ্যাঁ সে জানছে এটা, কারণ আমার ওই আমাদের বাড়ির পাশে ও 2টা অফিস কলিগ থাকতো, ওরা ওর বড় ভাইকে বলছে ভাইয়া সবুজ তো বিয়ে করে আমাদের এখানে থাকে।
থাকে। আর আমি যে বললাম যে ওর কিছু কিছু নাম্বার আমি কালেক্ট করছি, তো কালেক্ট করে আমি নাম্বার গুলোতে আমি কথা বলতাম পরিচয় দিয়ে। তো এখান থেকে আমার মামা শ্বশুর ছিলেন একজন। আপনার শাশুড়িকে আপনার জামাই এক ধরনের ম্যানেজ করেছে এবং তার মাধ্যমে কাজগুলো করাচ্ছে, তাই তো? এটা আর কি। তো যাই হোক 3 দিন পর যখন ওই বাসা থেকে চলে আসে, তো বাজার নিয়ে আসছে অনেকগুলো হাতে করে। তো আনার পর আমি সবগুলো একটা একটা করে নামিয়ে দিচ্ছি ব্যাগ থেকে। তো দেখলাম যে একটা ব্যাগ পোটলার মতো বাঁধা, পত্রিকার মধ্যে পেঁচানো। তার মধ্যে এইটার মধ্যে কি? কয় এটা একটা ওষুধ। এটা কিসের ওষুধ? কয় ওষুধটা এখন তোকে খেতে হবে। কেন? কয় যে এটা বাচ্চা পেটে আসলে গ্রাম দেশে বউদেরকে খাওয়ায় আমাদের এদিকে, যাতে বাচ্চা ভালো থাকে। হ্যাঁ, এটা হলে কোনো অসুখ বিসুখ হয় না, ভালো থাকে বাচ্চাটা। তাই নাকি? হ্যাঁ, এটা তোকে খেতে হবে। কিভাবে খেতে হবে? সকালে একটা হাতে একটা 5 দিন। ওদিন রাত সে নিজের হাতে রান্না করছে। কোন মাছ প্রথমে আপনার মধ্যে একটা বিলিফ তৈরি করেছে সে। রান্না করে একই প্লেটে ভাত নিছে, ও নিজে খাচ্ছে, আমাকে খাওয়া দিচ্ছে। তো খাওয়া শেষে যেটা হচ্ছে, ও আমাকে বলতেছে যে ওষুধটা খা। তো যখন বলছে ওষুধটা, আমার ভেতরে একটা ভয়, একটা সন্দেহ ঢুকে গেছে। আবার ওষুধ খাবো? আমি জানি আমি ওষুধটা এখন কোন ওষুধ খাবো না, আমার খুব খারাপ লাগতেছে। কেন এত ওষুধটা খা, এই সময় ওষুধ খাওয়া লাগে। তো যাই হোক আমি ওর সামনে ওষুধটা খেলাম। খাওয়া বলতে কি, মুখে পানি নিছি, ওষুধটা দিয়ে ওষুধটা আমি গিলি না, ওটা মুখে এক সাইডে আমি রেখে দিচ্ছি। একটু পরে আমি বাইরে গিয়ে ওটা ফেলে দিছি। ওকে, খুব কষ্ট করে আমি 3 দিন পার করলাম। 3 দিন পরে যেটা করছি, আমি সব যে কটা বাকি ওষুধ ছিল আমি একসঙ্গে বাথরুমে ফেলে দিছি, না খাওয়া লাগে যাতে। তো এর মধ্যে আমার বাচ্চা তখন 4 মাস গিয়ে 5 মাসে পড়ে গেছে। তো একদিন ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে, এইভাবে বাসায় যাওয়া নিয়ে। তো ওদের রাতে খুব বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘর থেকে। সারা রাত আমি বৃষ্টিতে ভিজি, আমাকে ঘরে ঢুকতে দেয় না। যখন ফজরের আজান দেয় তখন আমার মার বাসায় আমি গেলাম, এবং সেখানে আমরা জানি যে আমাদের কি কি করতে হবে। মার বাসায় আমি যাই, মা তো দেখে যে আমার পুরো গা ভেজা, এই অবস্থা আমি বাসায় আসি। সঙ্গে সঙ্গে এখানে মা কাপড় চোপড় চেঞ্জ করে কি হিসেবে মা এই ব্যাপারে এই ওষুধটা না খাওয়া নিয়ে। তো যাই হোক ওই দিন যখন আমি বাসায় চলে আসলাম, আমাদের বাইরেরা ছেলে বউটা ছিল আমার খুবই আদর পছন্দের কাজগুলো, বাইরেরা ছেলে বউ, আমাদের আন্টিটা খুব আদর। তো ভাবি আমাকে বলতো, মা তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি একটু তোমার শ্বশুর বাড়িতে যাও, তুমি এই ব্যাপারগুলো বলো। তোমার এখন বাচ্চাটা পেটে, তোমারও তো একটা ভবিষ্যৎ, বাচ্চাটা তুমি কি করবে? তো যাই হোক আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। বিয়ে তো যে ঠিকানাটা দিছে ওই ঠিকানা মতো আমি গেছিলাম। তো ফেনীতে নেমে ওখানে আমি কিছু চিনি না। তারপর আমার একটা নিশানা যে ঠিকানা তো একটা আছে, আমি খুঁজে বের করতে পারবো, বাবার নাম জানি। তো ফেনী যাবো, ওখানে যাওয়ার পর ইশারাকে বললাম যে কোথায় যাবো? আচ্ছা আমি ভুইয়া বাড়ি যাবো। তো এখানে ভুইয়া বাড়ি আছে ঠিকই, কিন্তু এদের বাড়ি না, এটা অন্য ভুইয়া বাড়ি। তো একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কি বললাম, আমি আমার মামা শ্বশুরকে ফোন দিলাম, মামুন মামাকে, মামা আমি তো ফেনীতে আসছি, তো এখন আপনার ভাগ্নিয়া তো সাথে আসে না, আমি তো বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কই? আমি ফেনী ভুইয়া বাড়ি। তুমি ফেনী ভুইয়া বাড়ি গেছো কেন? তুমি যাবা কাজীরহাট ভুইয়া বাড়ি। আমি ঠিকানা পেয়ে গেছি। তো যাই হোক আমি একটা বাসে উঠলাম, বাসে উঠে আমি বললাম যে আমি কাজীরহাট নামবো। তো আমার বাসে যে আমার সঙ্গে মহিলা বসেন, একজন ভদ্রমহিলা, তো উনি আমার জাল, আমার চাচতো জাল, আমি জানি না। তো আবার আমি একটু অসুস্থ, মহিলাটা তুমি কোথায় গেছো, তুমি কি এদিকে নতুন? হ্যাঁ আপা আমি আজকেই প্রথম আসছি। তো যাবা কোথায়? আমি কাজীরহাট যাবো। কাজীরহাট কার বাড়িতে? ভুইয়া বাড়িতে। কোন ভুইয়া বাড়ি? আমার শ্বশুরের নাম বলছি। উনি তোমার কি হয়? আমি আমার শ্বশুর হয়। তোমার কোন ছেলে বলো তো আমাকে? আমি বললাম যে আমার মেজো ছেলে সবুজ বিয়ে করছে, আমরা তো জানি না। কতদিন পরে ঘটনাটা? এটা হচ্ছে আমার বিয়ে 9 মাস পর। তো যাই হোক আমার ওই জাল আমার ভাষা আমাকে নিয়ে বাড়িতে গেল রাত্রেবেলা। তো আমার শাশুড়ি যখন শুনছে যে তার ছেলে বিয়ে করছে, বউ বাড়িতে, আমার শাশুড়ি এখানে ফিট হয়ে পড়ে গেছে। তাহলে শাশুড়ি জানতো না কিছু। এই ওষুধগুলো কিভাবে নিয়ে আসে? ওই ওষুধগুলো নিয়ে আসে, আমি যে ওইখানে যাবো এটা ওরা জানতো না। ওকে, মানে শাশুড়ি ওই যাওয়ার কারণেই আলটিমেটলি ফিট হয়ে গেছে। তো যাই হোক ওকে তো সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ফোন দিল যে তোর বউ চলে আসছে বাড়িখানে, এখন কি করবি বল, গ্রামে তো মান সম্মান থাকবে না। তখন থেকে ও আমাকে ফোন দিচ্ছে, এখন ঢাকায় তো যা কিছু করা তুই ঢাকাতে কর, কিন্তু তুই গ্রামে কিছু করিস না। না তোমার এইসব অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তোমার ফ্যামিলি আমাকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, আমি কি করবো? প্রায় 1.5-2
2টা পর্যন্ত ওই বাড়িতে ধর্ম মহরম চললো আমাকে নিয়ে, উনি আমাকে বাসায় থাকতেই দিবেন খারাপ কিছু নাই। লাস্ট পর্যায়ে আমার দাদা শ্বশুর ছিলেন আমাদের বাড়ির পাশে একজন, তো ওনার বাসায় আমি থাকলাম। তখন আপনি কনসেপ্ট করা 4 মাস চলছে। 4 মাস চলছে আমার। তো এই অবস্থায় আমি ছিলাম এক রাত থাকার পরে পরের দিন সকালে ও আমাকে ফোন দিয়ে খুব মাপ চাইতেছে আমার কাছে, আমি তোর কাছে মাপ চাই, আমি নিজে তোকে নিয়ে যাবো আমাদের বাড়িতে, তুই একা চাস না, আমি নিয়ে যাব, তুই তখন যা। তখন আপনি যান নাই শ্বশুর বাড়িতে? বাড়িতেই আমি আমি যদি ব্যাক করে ঢাকা ফিরে আসি, ও আমাকে ঢাকা থেকে ওদের বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাও চাচ্ছে। তো যাই হোক, আমি তখন ওর কথা বিশ্বাস করছি, সত্য তো তুমি আমাকে নিয়ে আসবে বাড়িতে? হ্যাঁ, আমি আগামী শুক্রবারের মধ্যে আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, আমি ওইখান থেকে সকালে চলে আসছি। ঢাকায় আসা দেখি সে আমার মামা মা সবার কাছে এত কিছু বলে রাখছে, আমার বাড়ির সবাই আমার উপরে ফেটা। তো যখন বাসায় গেছে, আমার বাসায় কেউ আমার সাথে কথা বলে না। কিভাবে কি হয়েছে, তুই এইসব কাজ করতে গেলি কেন? কেন করছো তোমাকে জিজ্ঞেস করো, ও এই কাজগুলো করছে তারপর আমি কাজটা করছি। কয় না, ও তো আমাকে এগুলো কিছু বলে নাই, ও তো বলছে তুই নাকি ওর সঙ্গে রাগারাগি করে তুই চলে গেছিস ওদের বাড়িতে। আমি না, মা রাগারাগি করে জানি, মারছে তারপর আমি গেছি। এবং এই জন্যই কখনোই একপাক্ষিক ভাবে কোনো কিছু শুনে কোনো মতামত দেওয়াটা একেবারেই অন্যায়। সেটা অফিসিয়ালি হোক, পার্সোনালি হোক, বা যে কোনো জায়গাতেই হোক না কেন, কেউ যদি আপনার কাছে কোনো কিছু সে বলে, সে বন্ধু হলেও যার বিরুদ্ধে বলছে তার কথা না শোনা পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা একেবারেই উচিত না। হ্যাঁ, তারপর ওদিন রাত্রে আমাকে এসে বাসা থেকে নিয়ে গেল। তো রাতের বেলা যেটা হলো, ওদের বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটি, আমি একা কেন বাড়িতে গেলাম, তুই কার কাছে জিজ্ঞেস করে বাড়িতে গেছিস, তুই কি আমাকে জিজ্ঞেস করছিলি? আমি, তুমি যে ভুল ঠিকানা দিছো এটার উত্তর আগে আমাকে দাও, তুমি কাবিনে আমায় কেন ভুল ঠিকানা দিতে গেলা, তোমার উদ্দেশ্যটা কি? ও আমার ওই কথা কোনো উত্তর না, তুই আমাকে আগে উত্তর দে, বাড়িতে গেলি কেন? আমার কথাগুলো বলেই তো আমাকে মারা শুরু করছে। তখন আমি একটা সবুজ, আমাকে তুমি আর মাইরো না, কারণ আমার এই একটা অবস্থায় তোমার এই মারার যে ইয়াটা, এটা আমি নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়। মুখটা মুছলাম, হাতটা মুছলাম, আবার রুমালটা পকেটে রেখে দিলাম। ঠিক একইভাবে আমাদের যখন মনটা খারাপ থাকে, আমরা যখন দেখছি আমি এখন আর সহ্য করতে পারতেছি না, তখন আমরা কি করতে পারি? এটা একটা টুলকিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি। এটা আমাদের পকেটে বা আমাদের হাতের কাছে থাকলো। আমরা দেখলাম যে তুমি কি শুরু করছো, এই মেয়েটার এই একটা অবস্থা তুমি কিভাবে মারো, এবং সেখানে পশুও তো মনে হয় এরকম আচরণ করে না। সেই অনুযায়ী আমরা তুমি এটাকে না রাখো, ওর ফ্যামিলিকে ডাক দাও, ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যাবে। টিপস শিখলে আর একটা কিছু হয়ে গেলে তখন পুলিশ আমাকে এসে আগে ধরবে, কারণ আমার বাসায় তোমার ভাড়া থাকো, আমি মারধর করবো না, আমাদের কোনো কিছু হবে না, আপনি শুনবেন না। এটা আন্টি চলে গেছে, চলে যাওয়ার পর পরের দিন সকালে অফিসে গেছে, তো বাসায় আসার পর আমি খাটে শুয়ে আসছি, ও হাত মুতো বা পান খেত, তো খাটে বসে বসে পান খাইতেছে, আমি পায়ের কাছে থাকবে। তো কথা হচ্ছে কি করবি, কি করবো, বাচ্চা তো নেই, কিভাবে চালাবে, কিভাবে কেন তুমি চাকরি করো আমি চাকরি করি, বাচ্চা তো সুন্দরভাবে মানুষ করতে পারবো। যখনই আপনার মন খারাপ একটা কাজ কর, আমি তোকে 10,000 টাকা দিই, তুই কোনো মেডিকেলে গিয়ে কথা বল, কি কথা, বাচ্চা নষ্ট করার জন্য। তো ওই মধ্যে আমি ওকে না করি, সম্ভব না বাচ্চা নষ্ট করবো, তুমি যদি না রাখতে পারো তাহলে আমি বাবা বাড়ি চলে যাই। এক কথা দুই কথা ওর সঙ্গে আমার খুব তর্ক হয়, তর্ক হওয়ার পরে যেটা আমি বসা ছিলাম খাটের এক কর্নারটাতে, ও খুব জোরে একটা লাথি দেয় আমাকে, জোরে একটা লাথি দিল, জোরে একটা লাথি দেয়, লাথিটা গিয়ে লাগে আমার পেটের এক সাইডে গিয়ে, বা লজ্জার কিছু নয়। তো আমি অলওয়েজ বলি আমার খাট থেকে ছিটকে গিয়ে আমার ঘরের দরজার কাছে যদি মনে হয় যে না আমি সামহাউ তো আমার পায়ে নাড়া লেগে আমার ঘরে লোহার যে সেফটা ছিল ওইটা আমার গায়ের উপরে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আজকে এই পর্যন্তই, সবাই ওই পর্যন্ত বলতে পারবো, তারপর আমি কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স চলে আসে, মনটা খারাপ থাকে, আমরা যখন যে বাইরে আন্টি ছিল উনি তখন আমরা নাকি মেরেই চলে গেছে পারি। এটার একটা টুলকিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি, যেটা আমাদের পকেটে বা আমাদের হাতের কাছে আমার বাইরে আন্টি আমার মা ফোন করার পরে আমার মা বোন এসে দেখে যে আমার এই ওটা বের করলাম লিস্টটা, আমাকে বাসায় নিয়ে যায়। আমরা জানি যে আমাদের কি ওখানকার এক নানু ছিল, উনি আবার একটা সরকারি হসপিটালের নার্স, তো নানুকে নিয়ে আসে, ওই নানু দেখে যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমার মাকে বলে যে দেখ ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন যদি আমার না করে ও ব্লিডিং এ ও মারা যাবে। আপনার স্লিপ বাসা থেকে হসপিটালে ওঠার কোনো অবস্থা আমার ছিল না তখন, তো ওই নানুই আমার বাসায় আমার বাচ্চাটা আমার করে, যখন আমি একটু সুস্থ
সুস্থ হয় এবং ব্লিডিংটা যখন কমে তখন আমাকে ডাক্তার দেখায়। এর মধ্যে কোনো যোগাযোগ এবং আপনি জানেন না থাকার পর আমি আবার আমার বাসায় চলে যাই, মার ওইখানে কদিন থাকবো। তোমার নানুরে দেখতাম যে সবাই আসে যায় আমাকে দেখে, কিন্তু আবার কটু কথাও বলে, একজন এক একজনের মন্তব্য, ওটা আমাকে ভালো লাগতো না। বাসায় ফিরে যাওয়ার পর এর মধ্যে যেটা বলছে, যে বাসায় আমি আরো ভাড়া থাকতাম ওই বাসার রুমটাও ছেড়ে দিচ্ছে, বাড়িওয়ালা টুরে লাগা দিচ্ছে ঘর দেখতে। কিভাবে আমার ঘর দেখবেন, তোমার জামাই তো ঘর ছেড়ে দিচ্ছে। পুরো বাসায় আসেন, তুমি যে ঘর ছাড়ছো, আমাকে তো একবার বল ঘর ছেড়ে দিচ্ছ, না এই বাসাটা থাকবো না, আমরা একটু ভালো বাসায় থাকবো। আমি তখন ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করি। ও যে এত বড় একটা কাজ করে করছে আমাকে, আমি কোনো কিছু বলি না। আমার যে ও বাসায় আসুক, শান্ত হোক, তারপর আমি জিজ্ঞেস করি তুমি কেন এই কাজটা করলা। তো যাই হোক, ওদিন রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলো, তুমি যে এই বাচ্চাটাকে নষ্ট যে করলা, তোমাকে একটু খারাপ লাগে নাই? তুমি তো বলছো যে তুমি যদি তোমার বাবার পরিচয় পাও, তোমার সন্তান তোমার পরিচয় পাবে, এই বাচ্চাটা তুমি নষ্ট করলা কেন? ওর কোনো কথা উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে আমাকে বললো চুপ করে শুয়ে থাক, মাথা এমনিতেই খারাপ আছে, কোনো কথা বলবে না। আমি আমার মতো শুয়ে পড়ছি, আমি কোনো কথা বাড়ি নাই। 3-4 দিন পরে একটা ঠিকানা দিছে আমাকে, এই ঠিকানাটা নেই। আচ্ছা এই ঠিকানাটাই কি? এর মধ্যে আমি আমার বাচ্চাটা কনসেপ্ট হওয়ার পর আমি চাকরিটা ছেড়ে দিছি আমার। তো যাই হোক, আমাকে ঠিকানা দিচ্ছে কি যে তুই এই ঠিকানাটা যাবি, এখানে তোর একটা চাকরির কথা বলা আছে, এটা খুব ভালো একটা কোম্পানি, তোর একটা চাকরি হবে এখানে গেলে। এটা উত্তরাতে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছে আমাকে উত্তরা যাতায়াত করার জন্য। তো যাই হোক, আমি উত্তরাতে গেলাম। তো ভালোচুরে যে অফিসের অ্যাড্রেসটা আমাকে দিছে, আমি এক চাচাকে বলছি, চাচা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন, এই ফ্যাক্টরিটা কোথায়? তো উনি আমার মুখের দিকে তাকায় আছে, চাচা মা তোমাকে এখানে কে পাঠাইছে? আমার হাজবেন্ড আমাকে এখানে পাঠাইছে, এই অফিসে আমার একটা চাকরির কথা বলা আছে। কোন অফিসে চাকরির কথা বলা? এই অফিস আছে 5 বছর যাবত বন্ধ। আপনাকে চাকরির জন্য কেন পাঠাবে? আপনার তো চাকরি ছিল সেই সময়টাতে। না, আমি যখন বাচ্চাটা কনসেপ্ট হয় তখন আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। ওকে মা, এখানে আমাদের এই আশেপাশে যে বাখাটে ছেলে পেলে গুলো আছে, ওরা এখানে বসে নেশা টেশা করে, এই জায়গাটা ভালো না, তুমি এখানে থাকো। কোথায়? উত্তরাতে? উত্তরা থেকে আরো অনেক ভেতরে, এটা ওকে ভালো একটা জায়গা আছে ওইখানে থেকে। ও চাচা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে চলে আসছি। ও আমাকে কেন পাঠালো? কোন একটা ইন্টেনশনালি পাঠিয়েছে আমার ভেতরে তখন টার্গেট। আর আমি যে তখন যে উত্তর থেকে বাসায় আসবো, আমার সঙ্গে টাকা নাই। 1 টাকা না, আমাকে 100 টাকা দিছে, এই পর্যন্ত রাস্তা আস্তে আস্তে 100 টাকা শেষ। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, থাক, কোন আল্লাহ ভরসা, আমি উত্তরা থেকে হাঁটা শুরু করলাম বালুচর থেকে। যখন মাগরিবের আজান দেয় তখন আমি মহাখালী আমার মার বাড়িতে। মাই গড, এই অসুস্থ শরীরে সারাদিনের না খাওয়া আমি, আমার মা তো আমাকে দেখে এসে হয়ে গেছে, তুই কোথায় যে মা তুমি কথা বলো পর আগে আমার খাই দিলাম, খুব খারাপ লাগছে। তো মা আমাকে খেতে দিল, খাওয়া দাওয়া শেষ করে আমাকে 3,000 টাকা দাও। সেখানে কি করবো, কালকে তো বাসা চেঞ্জ করবো, টাকা লাগবে, আমার টাকা নেই। মা আমাকে 3,000 টাকা দিচ্ছে, টাকাটা নিয়ে আমি বাসায় গেছি। বাসায় দেখি যে আমার ঘরটা আর কি ভিতর থেকে ছিটকে নিয়ে যাওয়ার মতোই দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে তারা দেওয়া নেই। তারপর আমি হয়তো বাসায় শুয়ে আছে, আমি ডাকতেছি, দরজা নক করতেছি, কেউ দরজা করে না, এখন হয়ে গেছে। আমাদের বাইরেওয়ালা ছেলে বল দরজা, কি ব্যাপার তুমি নক করছো কেন? আমি ভাবি আপনার ভাই কি বাসায় আসছে? কখন আসছে? বাসায় আসবে করতে, তোমার জামা তো বাসায় নেই। নাই মানে তুমি যখন বাইরে গেছো তোমার জামা তো তখনই ঘরে সবকিছু নিয়ে চলে গেছে। এবং আপনি জানেন এটা আপনার ব্যক্তিগত হবে, যে জিনিসটা আপনাকে উৎসাহ দেয়। আমি দরজা খুলে দেখি যে আমার ঘরে কিছু নাই, আমার যে জিনিসগুলো এগুলো ঘরে পড়া, ওরা আমার ছবি ছিল একটা ফটো ফ্রেমে, ওখানে আমার ছবিটা আছে, ওর ছবিটা নাই। ওই অবস্থাটা দেখে আমি আবার দৌড় দিলাম। তখন প্রচন্ড বৃষ্টি হইতেছিল, বৃষ্টিতে ভিজে আমি আবার আমার মার বাড়িতে এলাম। আর কি মা বলে একটা চিৎকার দিয়ে আমি পড়ে গেছি গেটের সামনে। আমার মা বোন দৌড় আসছে, কি মা সবুজ নাই, সবুজ নাই মানে আচ্ছা ও ঘরে নেই, ঘরের সবকিছু নিয়ে চলে গেছে। এত কিছু পরে ওই মানুষটার জন্য আপনার এত মায়া, ইউ ফিল লাইক দ্যাট, ওকে নো প্রবলেম। কি বলিস, কিচ্ছু নাই আমার, কিচ্ছু নাই আমার ঘরে। আমার মামাকে বলো তো, সঙ্গে সঙ্গে আমার মামা আমার বাসায় গেল, গিয়ে দেখা যায় কিচ্ছু নেই। কোথায় জব করতে? হ্যাঁ এটা আমি জানি, ওই জবটাও ছেড়ে দিচ্ছি, এটাও আমাকে সে বলে নাই, সে চাকরি ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমি আমার যে ভাসুর ছিল মুরাদ ভাই, তারপরে ওনার বোন নার্গিস ভাবি, আমি ওনার কাছে ফোন করলাম, মুরাদ ভাইকে ফোন করলাম যে ভাই আপনার ভাই কোথায় গেছে, এটা আপনি জানেন, দুনিয়ার কেউ না জানো আপনি জানেন, আপনি আমাকে একবার বলেন যে ও কই গেছে। আমাকে তারা বললো না, বললোই না, এত হাতে পায়ে ধরলাম তাদের, এত কান্না করলাম, আমাকে
বলেনি। আমরা দেখলাম যে যখন পরিস্থিতি জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি খোঁজ করলাম লিস্টটা, কোথাও সেখানে আবার গেলাম আমরা জানি যে আমাদের কি কি করতে হবে, আমরা সেই শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম, আমার জ্যাঠা শ্বশুরকে বললাম, আমার জ্যাঠা শ্বশুর আমাকে দেখে টিপস শিখলেন, ফার্স্টে খুব রাগারাগি করছে, রাগারাগি করে রোজার দিন ছিল, পছন্দের আমাকে ইফতার করতে দিল, আমি ইফতারটা খাইনি, ইফতার খাওয়ার মন মাসে তখন আমার ছিল না। যাই হোক আমি ইফতারের পর সে আমাকে বলতেছে যে মা তোমাকে তো আমার বাড়িতে রাখতে পারবো না, মানলাম তুমি আমার ছেলের বউ, কিন্তু আমার ছেলে সহকারে তুমি আসো নাই। আমার ছেলে যদি আমাকে এখন ফোন করে বলে যে আপনার বউকে আপনি রাখেন, আমি তাহলে রেখে দেবো, তুমি সবুজকে বলো আমাকে ফোন করতে, আমি তো ফোন বন্ধ, ও সিম চেঞ্জ করে ফেলছে ওই দিন। ওই মুহূর্তে আমার শ্বশুর আগে আমাকে বাড়িতে রাখবেই না, সেগুলো তাদের সোনাগাজী থানা যে পুলিশ ওখানে ফোন করলো, থানায় এসে ফোন করলো, পুলিশ আসার বয়সে বলতেছে যে দেখেন আমাদের ছেলে বউ, হ্যাঁ মানতে পারি যদি আমার ছেলেদের বিয়ে করে থাকে তবু হয়তো বা করছে, আমরা জানি না। আর এই মেয়ে এখন এইভাবে আমার বাড়িতে আসে, আমি তো আমি রাখতেও পারবো না, তো তার থেকে ভালো ওকে আপনারা আপনাদের কাছে নিয়ে যান, আপনাদের হেফাজতে রাখেন, কালকে আপনারা ওকে আমার কাছে পাঠাই দিন। তো পুলিশ যেমন বলে দেখেন একটা মেয়ে মানুষকে তো আমরা থানায় রাখতে পারি না, কিছু নয়। তো আমি বিনা ইয়াতে নোটিসে ওকে থানায় রাখতে গেলে আমাদের জবাবদিহিতা করতে হবে, আমরা রাখতে পারবো না, আপনার অন্য কোনো ব্যবস্থা নেই। তখন কি করলো ওই পুলিশ ওনারই একটা রেফারেন্সে গ্রামে যে পাহাড়ে চৌকিদার ওনাকে খবর দেন, বলে তোমার তো 2টা মেয়ে আছে, তো এই মেয়েটাকে তোমার মেয়ের সঙ্গে আজকে রাতটা রেখে দাও, কালকে ওকে যা ব্যবস্থা করো সেটা আমি আমার দায়িত্ব করবো, কারণ আমারও বাসায় একটা মেয়ে আছে। তো চৌকিদার বাড়ি যাওয়ার পর যেটা আমার সঙ্গে একজন দেখা করতে গেল সমীর ভাই নামে এক ভদ্রলোক, উনি সবুজের দুঃসম্পর্কে চালাতো ভাই হন। তো উনি বলে যে বোন কি হয়েছে আমাকে বলো তো, তোদেরকে দেখো ওদের সঙ্গে আমি কথা বলি না, কারণ ওদের সঙ্গে আমাদের জায়গা নিয়ে একটা বিরোধ আছে, কিন্তু তুমি যেভাবে আসছো তুমি যেটা বোকামি করছো, তুমি তো ওকে নিয়ে আসতে পারতা, মানে ভাইয়া ও তো নাই, ও এইভাবে চলে গেছে। তো পরের দিন সে আমাকে বললো ঠিক আছে তুমি ঢাকাতে যাও, ঢাকা গিয়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, যদি কোনো কিছু হেল্প করতে তোমাকে আমি সাপোর্ট করবো। ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিল, ওনার মোবাইল থেকেই আমি সবুজের সঙ্গে কথা বললাম। তো আমি ওনার মোবাইল থেকে রাতে বেলা ফোন দিলাম, যে নাম্বারটা খোলা, পরে আমাকে বলতেছে তুই বাড়িতে গেছিস কেন, আমি তো বাড়িতে যাই, আমি তো ঢাকাতে আসছি, তো ঢাকা এসে আমাকে ফোন দিয়ে আমাকে তুই পাবি। পরের দিন ঢাকা ফিরে আসতে এসে মাকে বললাম যে মা এই অবস্থা, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না, এদিকে বাসার আশেপাশের লোকজন এক একজন এক রকমের কথা বলতেছে আমাকে। 7 দিন পরে আমাকে একটা ফোন দিল, ফোন দিয়ে বলে দিতে আমার সঙ্গে দেখা করবি, কোথায় গুছানাইকে। তো গুছানাইকে আমি গেলাম, এখানে দাঁড়ায় আছি, 1 ঘন্টা পরেও আসছে। তো 1 ঘন্টা আমাকে অবজারভেশন করে আমার সঙ্গে অন্য কেউ আসছে কিনা দেখার জন্য। আপনার হাজবেন্ড? হ্যাঁ, ও আশেপাশেই ছিল আমার। 1 ঘন্টা পর আসে ও বলে দেখ যা করার তো হয়েছে, আমি একটা ভুল করে ফেলছি, তো আর একটা সুযোগ আমাকে দে। তো কি করবা, যে চল আমরা আবার একটা ঘর নিই। ও এক ধরনের আপনার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল বা আপনার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল, কিন্তু সে আবার ফিরে আসলো, এবং আমি ঠিক জানি না আপনি সেই মুহূর্তে কি বললেন। তো ঠিক আছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে মার সঙ্গে কথা বলি। তো বাসায় গিয়ে মাকে আমি বললাম যে সবার সঙ্গে দেখা হয়েছে, আমার ঘর দিতে আছে, ঘরটা নেই। আমার মা না করেছে, মা দেখো আশেপাশে মানুষ যে কথা বলে, এই কথাগুলো শোনার থেকে আমি আমার সংসার থাকি মা সেটাই ভালো, মানুষ আমাকে বলতে পারবে না আঙ্গুল তুলে। তো যাই হোক আমি আবার ঘর নিলাম, ওইখানে গিয়ে সেম সে আগের মতো কোনো সমস্যা নেই। 15 দিন পরে আবার ফোন টোন বন্ধ, বাসায় আসে, এখন তো আমি কোথাও তাকে পাই না। সেখানে হতে পারে এইভাবে কতদিন চলতো। আমি এখানে ঘর ভাড়া জমে যাচ্ছে, আমি চাকরি করি না তখন, অর্ধেক মাসে ঘর ভাড়া আমার মাই দিল। আমি ওই বাসায় আছি, 1 মাস পর সে আমাকে ফোন দিয়েছিল, আমি বাসায়, তুমি যে বাসায় রেখে গেছো আমি ওই বাসায় আসছি। তো আসার পর আমাকে বললো কি যে দেখ আমার একটু সমস্যা হয়ে গেছে, মা বাড়িতে খুব প্রেশার দিচ্ছে আমাকে, তো আমি একটা কাজ করতে পারবো, আমি কন্টিনিউ তোর কাছে থাকতে পারবো না, আমি যখন সময় তখন আমি তোর কাছে, হয়তো সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন এইভাবে আসবো, তুই কি পারবি থাকতে? হ্যাঁ আমি থাকতে পারবো, আমাকে ছাইরা যাবে মনে হবে যে না আপনার মানুষ এত কিছু করার পরই মানুষের সাথে আপনি থাকতে চেয়েছেন। তো যাই হোক এটা শুধু ফিলিংস এর জায়গাটা থেকে নাকি কোনো ধরনের কোনো অব্লিগেশন বা কোনো ধরনের কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ছিল না আপনার সাথে? অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ছিল না, আর ওকে আমি খুব বেশি একটাই খুব বেশি ভালোবাসতেন, নিজে থেকে মেইনটেইন করতে পারছেন, এই একটাই ছিল আমার। তো যাই হোক ওইভাবে ও 1 মাস যাতায়াত করে, আবার এরকম খোঁজ খবর নাই। তো যখন আবার খোঁজ নাই, তো আমি বাসাটা ছেড়ে আমি
চলে গেছে খারাপ আমাদের কিছু বাড়িতে। নাই বা লজ্জার 3 কিছু মাস নয়। পরে তো একবার আমি আমাকে অলওয়েজ ফোন দিয়ে বলি বলতেছে যে কি আমরা হঠাৎ করে নিজেরা আমি চেষ্টা তখন চাকরি করব, নিয়েছি, চাকরি এরপরেও করি যদি মনে হয় যে গুলশান না একটা আমি অফিসে। সামহাউ স্টাক আমি হয়ে অফিস যাচ্ছি, শেষ করে পারছি বাসায় না, যাচ্ছি, তখন তখন আমাকে কিন্তু বলতেছে আপনারা অবশ্যই এই নে কথা প্রফেশনাল বল, হেল্প নেবেন। কার সঙ্গে কথা সেক্ষেত্রে বলবো, আমরা কয় সবসময় কিছুদিন পরে আপনাদের মেয়েটাকে পাশে আমি বিয়ে আছি। করবো, আজকে এই তোর সঙ্গে পর্যন্তই। কথা বলো। সবার হয়তো মুখটা মুছলাম, তো একটা হাতটা মেয়ে মুছলাম, আবার ফোন রুমালটা ধরলো, পকেটে ফোন দিয়ে রেখে বলতেছে দিলাম। কি তুমি ঠিক তো সংসার একইভাবে করতে পারলে না, আমাদের যখন দেখো মনটা আমি খারাপ সংসার থাকে, করি, আমরা তোমাকে যখন আমি দেখছি দেখাই আমাদের দেবো। মনটা ভালো আমি নেই, তো পুরা তখন থ। আমরা কি কি আর করতে কত পারি, সারপ্রাইজ এটার পাবেন একটা জীবনে। টুল কিট আগে কিন্তু আমরা নিজের রেডি কাছে করে একটা রাখতে পারি, ঘৃণা যেটা আমাদের লাগছে পকেটে বা আমাদের যে হাতের যার কাছেই জন্য আমি থাকলো। এত কিছু আমরা করি দেখলাম সে যে মনটাকে যখন আমার সঙ্গে এমন আমাদের করতে মনটা পারে, খারাপ হচ্ছে আমরা প্রত্যেকটা ওটা ধাপে বের ধাপে ও আমাকে করলাম যা লিস্টটা, বলতেছে আমি তাই এবং করতেছি, সেখানে আমরা তারপরেও কেন জানি আমার যে সঙ্গে আমাদের কি এমন কি করে। করতে হবে, আমরা সেই যাওয়ার অনুযায়ী আমরা সময় আমি কাজগুলো আর করলাম। কি দেখে যে সেখানে রাস্তায় যে হতে পারে ফুটপাতে আপনি ইজুমা আজকে যা যে যা ওষুধগুলো টিপস শিখলেন গাড়িতে করে সেটা বিক্রি সেটা হতে করতেছে, পারে আপনার পছন্দের আমি 2 প্যাকেট গান, ওষুধ কিনে পছন্দের এনেছি। মুভি, সেটা লিস্ট করা। সেটা ওষুধ হতে কিনে পারে আমি বাসায় আপনার ঢোকার আগে আমি স্লিপ 1 বোতল হাইজিনের ওষুধ ব্যাপারটা পুরোটাই লিখে খেয়ে রাখা, ফেলছি। খাবারের ব্যাপারটা আমি লিখে খেয়ে রাখা, যখন বাসায় ঢুকছি আমার পছন্দের বোন আমার শপিং চেহারা করতে দেখে যাওয়া, বুঝতে পারছে পছন্দের কাজগুলো আমাকে লিস্ট, মার মতো বিষ খাইছে। মেডিটেশন, চেহারা থেকে কিভাবে বুঝলো? ব্যাপারগুলো কিন্তু আমি থাকতে বমি পারে। করতেছি, আপনার আমার কাছে বমিটা একটা না লিস্ট মানে করা কিনে থাকবে ওইখানেই খেয়েছেন? এবং আপনি আমার বাসার জানেন এখানেই এটা গিয়ে খাইছি, আপনার রাস্তার ব্যক্তিগত সামনে হবে, গিয়ে। যেই তো জিনিসটা আমার আপনাকে টেস্টটা মনে কেমন হয় ছিল? আপনার ভালো লাগে, সেই আমার জিনিসটা দুনিয়ার খাওয়ার কোনো পর হচ্ছে আপনার আমার টুলকিটে দুনিয়ার কোনো রাখবেন। কিছু আমি এবং বলতে এর পারবো না। পরবর্তীতে আমি যে যখনই কোথায় আপনার আছি মন খারাপ আমি থাকবে, জানি না সেটা। মনে হবে যে না আমি শুনেছি আপনার বেশ মানসিক মানে যারা স্বাস্থ্যটা এরকম এখন খান ভালো তাদের কাছ থেকে আজকে আমি আমার শুনেছি। কিছু করতে ভেতর হবে। থেকে সব জ্বলে সেক্ষেত্রে যাচ্ছে, আপনি কিন্তু আপনার আর টুলকিটটা বের করে বমিটা যে আপনি হচ্ছে সেখান থেকে খুব কিছু কাজ বিচ্ছিরি কিন্তু একটা আপনি কথা। ওই করতে ইয়াতে আমি পারেন। আরো নিজের আমার যত্ন চোখ নিতে মুখ পারেন, self মনে হয় care যে করতে আর কি পারেন। আমি And একজন মানুষকে আমি এরপরেও যদি 4 জন দেখেন আমরা পাই। এটা যে কেন আপনি বলছি, আমরা আমাদের ভালো শ্রোতাদেরকে নেই বা বলছি আপনি কারণে যারা নিজেকে অনেকে maintain এরকম করতে জীবনে পারছেন বাধাগ্রস্ত না হয়ে বা বিপদগ্রস্ত তারপরেও হয়ে এরকম আপনার চিন্তা মনটা ভাবনা ভালো করেন, নেই, একটু টেস্টটা তখন বলি। কিন্তু একজন পৃথিবীর প্রফেশনালের জঘন্যতম টেস্ট নাকি খুবই এটা, জরুরি। এবং ও এক্ষেত্রে যেটা বলছিল যে হেল্প সিক করাটা যখন কিন্তু বমিটা কোনো হচ্ছিল যে কম খারাপ কিছু নাই ওকে বা তারপর লজ্জার কিছু নয়। তো আমার আমি কোনো সেন্স অলওয়েজ নাই। বলি আমার মা যে বোন আমরা আমাকে ওই নিজেরা চেষ্টা বাসায় করব, যতটুকু পারছে এরপরেও আমার যদি মুখে মনে হয় যে না আমি লেবু, somehow কাঁচা stuck হলুদ, হয়ে যাচ্ছি, আমি তারপরে পারছি না, তেঁতুল এগুলো তখন দিয়ে কিন্তু মুখে আপনারা পানি দিয়ে অবশ্যই পেটে চাপ প্রফেশনাল দিয়ে বমি হেল্প করাইছে নেবেন। অনেকক্ষণ, সেক্ষেত্রে নাকি আমরা বমি টমি সবসময় করে আমাকে আপনাদের ঢাকা পাশে আছি। মেডিকেলে নিয়ে আজকে গেছে, এই পর্যন্তই। ওইখানে গিয়ে আমার সবার কষ্ট করাইছে। পরের দিন সকালে আমাকে বাসায় নিয়ে আসছে। এর মধ্যে আমি অনেকবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কিন্তু ফোন ধরেই না। তো পরে আমাদের এক ভাড়াটিয়া ছিল ওই ফেনী, ওদের পাশাপাশি বাড়িতে সুমন নামে একটা ছেলে, ওর মোবাইল থেকে ও ফোন দিয়েছে, মিয়া আপনি কি মানুষ না জানোয়ার? যে মেয়েটা আপনার জন্য আজকে মরতে বসে আপনি তাকে একটাবার দেখতে আসলেন না? ওই উত্তর দিল কি যে ওকে আর দেখতে আসবে কি, আমার যা দেখার আমি তো দেখছি, আমি দাওয়াত দিব আমার বিয়েতে আইসো। তো সুমন ভাই আমাকে বকা দিতেছে যে আপনি কার জন্য মরতে গেছেন, ওরা আপনি একদম ছেড়ে দেন, মনে করেন সবুজ মরে গেছে আপনার লাইফ থেকে। যাক ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ না, ও আমার ফোন ধরে না। আমি বাসায় থাকতেছি, চাকরি করি। এইভাবে 6 মাস পরে একদিন আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলে তোর সঙ্গে একটু কথা বলছে। হ্যাঁ বল, কথা বলো। ফোন দিয়ে বলছে তুই আমার সঙ্গে দেখা করবি কোথায়? মিরপুর 1 নম্বর মাঝারে, আমি 6টা বাজে মাঝারে থাকবো, তুই এখানে চলে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তুমি আমার কোনো এখানে কোনো সিনকেট করবা না তো? কারণ আমি কোনো সিনকেট করবো না, তুই আমি তোর সঙ্গে দেখা করবো, তোকে একটু দেখবো। আচ্ছা রুমা, আমার একটা প্রশ্ন আমার শ্রোতাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এত অপরাধ করার পরেও, এত ভুল করার পরেও আপনার পেটের সন্তানকে লাথি দিয়ে মেরে ফেললো সে, প্রথম জনকে সে আপনার কাছ থেকে ছিনিয়ে নিল, এক ধরনের সংসার ভেঙে দিল, পালিয়ে আপনার কাছ থেকে বাঁচতে চাইছে, সবকিছু সে স্ম্যাশ করে দিল, চাকরি থেকে শুরু করে সবকিছু, ক্যারিয়ার। তারপরও এই লোকটার কাছে আপনি কেন ফিরে যাচ্ছেন? আমার মনের টানে। স্টিল ইউ লাভ হিম, রাইট? আপনি তখনও তাকে লাভ করেন। প্রিয় শ্রোতা, লাভ ইজ ব্লাইন্ড। হ্যাঁ, এখানে কোনো লজিক খাটে না। একটা মেয়ে যদি এক মুহূর্তের জন্য চিন্তা করে যে আমি একটা ছেলে সন্তান নিয়েছি, সেই সন্তানটা হচ্ছে আমি যাকে লাভ করি তার, এবং পিতা, সে কখনো ভুল করতে পারে না। সন্তানের ক্ষেত্রে আমাদের যখন পেটে যে আসতেছে অনাগত, ফার্স্ট টাইম তো ভুল করেছে, সেকেন্ড টাইম 4 মাস বয়স হয়ে গেছে বাচ্চাটা, লাথি মেরে ঘর থেকে পালিয়ে চলে গেছে এবং সেই বাচ্চাটা মারা গেছে। ওই মোমেন্টটা চিন্তা করলেই তো ওই ছেলেটাকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও কোনো মানুষের লাভ এতটা পরিমাণে হতে পারে, এটা আসলে আমি জানি না লাভ কি। আপনি কোন জাজমেন্টের ক্ষেত্রে আপনি এটাকে লাভ বলবেন, বা আপনি বলবেন কিনা, বা এক ধরনের বোকামো বলবেন, যাই বলুন না কেন, একটা জিনিস মেনে বলবেন, সেটা হচ্ছে পৃথিবীতে 600 কোটি মানুষ, এই 600 কোটি মানুষের অন্তরের ফিলিংসটা 600 কোটি রকমের, লাভটা 600 কোটি রকমের। সুতরাং আপনার লাভ দিয়ে, আপনার ফিলিংস দিয়ে রুমার ফিলিংস কে জাজ করার কোনো সুযোগ নেই। কিন্তু ও যেগুলো বলেছে সেগুলোকে যদি আপনি ভুলের ক্যাটাগরিতে মাপেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তারপর তো যাই হোক, আমি 6টা বাজে মিরপুর 1 নম্বর গেলাম, মাঝারের সামনে গিয়ে আমাকে ফোন দিলাম, আমি তো মাঝারে চলে আসছি, তুমি কোথায়? তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এটা বলে তো ফোনটা বন্ধ করে দিল। মাগরিবের আজান
দিয়ে দিল, ইশারা দেন দিয়ে দিল, ওর কোনো আসার খবর নেই। ফোনে ট্রাই করি, ফোন বন্ধ। পরের বার যখন ফোনটা খোলা পেলাম, তো আমি তখন তুমি কোথায়, আমি ধরে দাঁড়ায় আছি, এখন আমাদের দাঁড়া করে রাখছো, তুমি কি আসবা না, আর আমি চলে যাই, না না তুই দাঁড়া, আমি আসতেছি, আমার একটু ঝামেলা হয়েছে, আমি আসতেছি। আমি তখনও দাঁড়ায় আছি, করতে করতে রাত 11টা পর্যন্ত আমি ওই 1 নম্বর মাঝারের সামনে আমি দাঁড়ানো। তো 11টার সময় লাস্ট টাইম আমি ওকে ফোন দিলাম যে তুমি কি আসবা না, আমি চলে যাবো। ও বলে না আমি তো আসতে পারবো না, মামা আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আর আসতে গেলে খুব সমস্যা হয়ে যাবে, তুই বাসায় চলে যা। আমার তো শুনে একদম পায়ের নিচে মাটি সরে গেছে। তো যে দোকান থেকে আমি ফোন করি, দোকানদার তো আপা আপনি যেখানে একটু দাঁড়ায় থাকেন, এখানে ছেলে পেলে করে আপনাকে ধরে ফেলবে, আপনার কোনো অস্তিত্ব থাকবে না এখানে। তার থেকে ভালো আপনি আমার সঙ্গে আসেন, আমি দোকানটা বন্ধ করে দিচ্ছি, আমি আপনাকে আরেক জায়গায় রেখে যাই, আপনি এখানে আজকে রাতটা থাকেন, সকাল আপনি বাসায় চলে যান। পরে আমাকে এখানে একটা বাহিরে কয়েকটা সংস্থা মিলে একটা আছে ওইখানে, বলতে খুব খারাপ লাগতেছে আমার কাছে। আমি বলি কলগাল যে মেয়েগুলো থাকে ওদের একটা থাকার এটা কয়েকটা দেশ মিলে আর কি, এটা দেখে ওদের থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। ওইখানে যে সুপারভাইজার ছিলেন মহিলাটা, ওই আপার কাছে আমাকে রেখে যাওয়া। তো আমি রাতটা কোন রকম কষ্ট করে দিদির সঙ্গে ওইখানে ছিলাম, থেকে সকালে আমি আমার বাসায় না গিয়ে আমি অফিসে যাই, অফিস থেকে পরে আমি বাসায় আসছি। তো ওর মধ্যে আমাকে ফোন দিয়ে দেখো তুমি যে আমাকে গতকাল যে কাজটা করছো, তার থেকে তুমি আমাকে মেরে ফেলতা, আমি কষ্ট করতাম না। তুমি জানো তুমি আমাকে কই পাঠাইছো কাকে, তোমার জন্য আমাকে কই থাকতে হয়েছে, কোথায় থাকতে, আমি কালকে এই একটা জায়গাতে ছিলাম। এটা বলে আমি কান্নাকাটি করছি, কান্নাকাটি আমি ফোনটা রেখে দিচ্ছি, ওর সঙ্গে এখনো যোগাযোগ করি না। তো তার কয়েকদিন পরেও আমাকে ফোন দিছে, আবার ফোন দিয়ে বলতেছে যে তুই বাসায় থাক, আমি তো বাসায় আসছি। আমাদের বাড়িতেও আসছে, আসার পরে এখানে আমার মা বোন সবার কাছে সে মাপ চাইছে। দেখেন আমি এই পর্যন্ত যা করছি আমি খুব ভুল করছি, আমি এতটুকু বুঝতে পারছি যে ওরা ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ও থাকতে পারবে না। আমি যদি দুজনে যে আলাদা থাকতে যাই, যে কোনো একজন মারা যাবে, হয় ও মারা যাবে আর নয় আমি মারা যাবো। এই ফিলিংসটাও আবার কাজ করছে এর মধ্যে, এটাই বলছি মানে মেজার করা খুবই ডিফিকাল্ট যে এই লাভের মধ্যে কি হতে পারে আর কি হবে না, এটা খুবই ডিফিকাল্ট। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে এই পর্যায়ে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে দুজন দুজনের চিরশত্রু। আমরা ঠিক জানি না লাস্ট ডেস্টিনেশনটা আসলে কোন জায়গায়। হ্যাঁ তারপর যাই হোক, এটা বলে আমার মার সঙ্গে কথা বলে চলে গেল, বলে মা আমি আগামী সপ্তাহে আসবো, আগামী সপ্তাহে এসে আপনার সঙ্গে কথা বলবো। পরের দিন আমি রাতে ওকে ফোন দিছি, তো রাতে ফোন দিলেও আমার সঙ্গে খুব বাজে বিহেভ করতো, কেন করতো আমি বুঝতাম না। তো একদিন ওর নাম্বারটা নিয়ে ওর এক রুমমেট আমাকে ফোন দিছে, ফোন দা আপা আপনি ওনার কি হন, আমি ভাই আমি ওনার বউ হই। কোন কি বিবাহিত, আমাকে হ্যাঁ। কয়েকটা লোক বিবাহিত, সে আবার বিয়ে করতে যাচ্ছে। ওর রুমমেট বললো আপনাকে? ওর রুমমেট আমাকে বললো। তো যাই হোক ওই লোকটা আমাকে বলে ভাই ও বিয়ে করতেছে, উনি তো আবার আরেকটা বিয়ে করতেছে, আমাদের পার্শ্ববর্তী একটা মেয়ে থাকে, ওই মেয়েটাকে। ওই ভদ্রের কাছে আমি অনেক অনুরোধ করলাম ওর ঠিকানাটা বলার জন্য, কোথায় থাকে, সে আমাকে বলে নাই। আপা যেদিন বিয়ে করবে আমি আপনাকে সময় মতো জানাই দেবো যে কখন কি করতেছে না করতেছে। তা আমি যখন ওকে পরের দিন সকালে জিজ্ঞেস করলাম, আমাকে অস্বীকার গেছে, কয় না আমি তো কাউকে বিয়ে করতেছি না, তোকে স্যার আমি কাউকে নিয়ে সংসার করবো না, বউ থাকলে তুই আমার থাকবি। তখন আমি ওই কথাটা ধরে বিশ্বাস করিনি, হয়তো বা একসঙ্গে থাকে, কে কাউকে দেখতে পায় না, মিথ্যা কথা বলতেই পারে। তো একদিন আমি অফিসে গেছি, আমার লাঞ্চ হওয়ার আগে ভদ্রলোক আমাকে ফোন করছে যে আপনি কোথায়, আমি আপনার অফিসে। আপনি যদি আপনার সংসার রাখতে চান, আমি আপনাকে একটা ঠিকানা বলে আপনি এখানে এখন চলে আসেন, আপনার হাজবেন্ডের বিয়ে। আপনাকে তখনো ডিভোর্স দেয়নি? না। কাবিনের কপিটা আপনার কাছে ছিল? হ্যাঁ। তো কোন জায়গায়, তো আমাকে বলে যে আপনি 6 তলা বিল্ডিং এ যাবেন, 6 তলা, একতলা একটা মেয়ে থাকে, ওর নাম লুবনা, ওই মেয়ের সঙ্গে ওর বিয়ে। অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনাকে? অ্যাড্রেসটা দিয়ে দিল। তো যাই হোক আমি ওই বিল্ডিং এ গেলাম, ওই বিল্ডিং এ গিয়ে যখন নক করলাম, প্রথম যে বিল্ডিংটা যে রুমটাতে গেলাম ওটাই ছিল সবুজের রুম, কিন্তু ওই মহিলা আমাকে চেনে না, যে মামির কথা বলছে থাকে, ওই মামি আমাকে চিনে না, দেখে বুঝতে পারে না যে আমি ওর খোঁজ করতে ওই বাড়িতে গেছি। তো যাই হোক উনি আমাকে লুবনার বাসাটা দেখাই দিল, ওদের পেছনে যে কোয়ার্টারটা ওই কোয়ার্টার লুবনা থাকতো। লুবনাদের ফ্ল্যাটে যখন কলিং বেল, তো লুবনায় দরজাটা খুলছে, ওইখানে লুবনা থাকে, যাই হোক আমি ও বাসা ভেতরে নিলাম, ওর সঙ্গে ভেতরে গেলাম। তো আপনি কেন আসছেন, আপনারা কথা বলে কিছু মনে কষ্ট নেন না, আপনাকে বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলে কি করে?
তো সোনাগা হোটেলে চাকরি হতে করে। পারে আপনি আমাকে এটা আজকে বলো। যা যা তো নাম কি? নাম এটা আপনি কি আপনি ডিটেইলস খোঁজ নিয়ে দেখছেন যে ওর কি আছে না আছে? হ্যাঁ বাড়িতে বাবা ভাই বোন তার বউ বাচ্চা কেন তা এখনো বউ হাইজিনের ব্যাপারটা লিখে যখন সে না রাখা, করলো তখন খাবারের আমাদের দেখেন ব্যাপারটা আপা লিখে আমি ওর রাখা, বউ পছন্দের Still না শপিং আপনার করতে সামনে। যাওয়া, পছন্দের কাজগুলোর লিস্ট, মেয়ে তো বিশ্বাস করে মেডিটেশন, না। তোমার প্রমাণটা কি? এই আমি চাই আমার ব্যাপারগুলো কাবিনে কিন্তু কাগজ থাকতে পারে। দেখাইতে পারি আপনার ওর কাছে কি একটা আছে না লিস্ট আছে আমি করা সবকিছু থাকবে বলছি এবং পড়াতেও আপনি মেয়েরাও জানেন বিশ্বাস এটা করলো। আপনার তো মেয়ের ব্যক্তিগত ভাই হবে। আমাকে যে জিজ্ঞেস করে জিনিসটা আচ্ছা আপনাকে সবুজ ভাই উৎসাহ দেয়, আমার আপনার বোনটাকে ভালো বিয়ে দেওয়ার আগে লাগে, আরেকবার সেই জিজ্ঞেস আপনি জিনিসগুলো সত্যি আপনি বিবাহিত? আপনার টুলকিটে না আমি রাখবেন। তো বিয়ে এবং করিনি। এর পরবর্তীতে তো ওর মেয়ের যখনই বড় আপনার ভাই মন আমাকে খারাপ ঘরে থাকবে, নিয়ে গেল ওর মনে হবে রুমে। যে না আপনার তো দেখো মানসিক কি তুই স্বাস্থ্যটা এখানে এখন কি ভালো করিস? যাচ্ছে না এবং আমাকে আপনার কিছু দেখেই করতে বলতেছে। হবে। আপনার সেক্ষেত্রে হ্যাঁ, আপনি কিন্তু আপনি আপনার কি চিনেন? টুলকিটটা বের হ্যাঁ, করে আমার বউ। আপনি সেখান থেকে ডিরেক্ট কিছু কাজ হ্যাঁ, কিন্তু কথায় আপনি কথায় করতে চলে আসছে পারেন, মুখ থেকে। নিজের যত্ন নিতে পারেন, এই, সেলফ তুই না কেয়ার বিয়ে করতে করিস পারেন। নাই? And ওই এরপরেও মেয়েটা। যদি মেয়ের বড় দেখেন ভাই, যে মেয়ের আপনার বড় ভাই, আচ্ছা। ভালো এটা নেই কি? বা আপনি তো যাক ওখানে নিজেকে মেইনটেইন প্রচন্ড করতে গন্ডগোল পারছেন হয়েছে। না বা ওকেও তারপরেও আপনার অনেক মনটা ভালো মারধর নাই, করছে। তখন কিন্তু তো একজন যাই হোক এক প্রফেশনালের পর্যায়ে ওইখান থেকে ও সহায়তা পালায় নেওয়া গেছে। খুবই জরুরি। আপনি কি করলেন? এক্ষেত্রে আমাকে হেল্প ওই সিক মেয়ের করাটা বড় কিন্তু ভাই কোনো একটা খারাপ বোন কিছু তুমি বা নাই তোমার তো বা কোনো দোষ নাই লজ্জার কিছু বরঞ্চ নয়। তুমি তো আমার আমি বোনের অলওয়েজ জীবনটা বলি বাঁচাই দিছো। যে আমরা ওই মেয়ের নিজেরা চেষ্টা মা করব, ভাই এরপরেও সব যদি আমাকে মনে হয় বলতেছে যে তুমি না ও আমি সংসার somehow করো না stuck হয়ে তুমি ওকে যাচ্ছি, আমি ডিভোর্স দিয়ে পারছি দাও। না, আর তখন দেখেন কিন্তু আপনারা আপনারা বলতে পারছেন অবশ্যই সহজ প্রফেশনাল করে হেল্প কিন্তু আমি নেবেন। সহজ করে সেক্ষেত্রে পারবো না। আমরা তো সবসময় এখান থেকে আপনাদের আমি পাশে বাসায় আছি। চলে গেলাম। আজকে এই আমি পর্যন্তই। যদি ওকে ফোন দিয়ে সবার একটা কথাই হয়তো বলতাম মুখটা দেখো মুছলাম, হাতটা যদি তুমি মুছলাম, আবার কোনোদিন রুমালটা মানুষ পকেটে হও রেখে দিলাম। যদি ঠিক মনে করে যে একইভাবে না আমি আমার আমাদের যখন বউ মনটা নিয়ে খারাপ সংসার থাকে, করতে আমরা যখন পারবো দেখছি আমাদের মনটা সবকিছু ভালো ছেড়ে নেই, দিয়ে তখন আমরা ওদিন কি তুমি কি আমাকে ফোন করতে দিবা পারি তার এটার আগে একটা একদিন আমাকে টুলকিট ফোন কিন্তু দিবা। আমরা আপনি রেডি বলবেন। করে রাখতে তো পারি, বলে যেটা আমি আমাদের ফোনটা কেটে পকেটেই বা দিছি। আমাদের হাতের কাছেই কেটে থাকলো। দেওয়ার আমরা 15 দিন দেখলাম যে পরেও যখন আমাকে ফোন আমাদের দিছে। ফোন মনটা দেওয়ার খারাপ জন্য হচ্ছে আমি আমরা ওইটা বের যা করলাম করছি লিস্টটা, সব ভুল এবং সেখানে তুই সব ভুলে যা আমি আমরা সব জানি যে ভুলে আমাদের গেছি। কি কি করতে আমরা হবে, একসময় আমরা সংসার সেই করবো। অনুযায়ী আমরা কাজগুলো আমার করলাম। বাসায় আসছে সবার সেখানে কাছে হতে পারে আপনি ভাবছে আজকে ওদিন যা যা থেকেই সে টিপস আমাদের শিখলেন বাসায় সেটা হতে পারে থাকে আপনার পছন্দের আবার আমাদের গান, সংসার শুরু আগের পছন্দের মতো। মুভি, সেটা Okay. ও লিস্ট আমি করা, একসাথেই সেটা থাকি হতে আলাদা পারে একটা বাসা ভাড়া আপনার নিছি স্লিপ ও হাইজিনের অফিসে ব্যাপারটা যায় লিখে বাসায় রাখা, আসে খাবারের তো ব্যাপারটা এত লিখে কিছুর রাখা, পর আবার আবার পছন্দের সে শপিং আগে করতে যাওয়া, বললো তো পছন্দের দিস কল কাজগুলো লাইফ। লিস্ট, আমি এই জন্যই বলি যে মানে মেডিটেশন, আপনি চিন্তাও করতে পারবেন না হেলো 8920 এর জীবনের গল্প কোথায় গিয়ে আপনাকে কোন জায়গাটা নিয়ে দাঁড় করিয়ে দেবে। আপনি কি চিন্তা করতে পারতেন যে এই যে বিয়ের আসরে যে ছেলেটিকে গিয়ে ও পরিচয় দিল যে আমার বউ আমার হাজবেন্ড, ওর হাজবেন্ডও বলছে ও আমার বউ, সেই ছেলেটি কোথায় চলে যেতে পারতো আর কিছুক্ষণের বিরতি হলে হারিয়ে যেতে পারতো। তারপর বারবার চলে যাচ্ছে, বারবার ডিজাস্টার হচ্ছে, আবার ফিরে আসছে। মানে বন্যার পানি যেরকম ভাসিয়ে দেয় দুকুল স্ম্যাশ করে দিচ্ছে কিন্তু নেমে যাওয়ার পর পলিমাটি উর্বর মাটি সেরকম ভাবে যখন দুজন দুজনের কাছাকাছি আসছে ফিলিংসটা কিন্তু অসাম হচ্ছে। যখন ঝগড়া হচ্ছে নৃশংসতম এবং আবার যখন কাছে আসছে অদ্ভুত রকমের কাছে থাকা। কিন্তু এই দুটোর ব্যালেন্সটা খুবই জরুরি একটা সাস্টেইনেবল রিলেশনশিপের ক্ষেত্রে। রাস্তায় হাঁটছেন হঠাৎ করে একটা মেয়েকে দেখে আপনার ভালো লেগেই যেতে পারে, কিংবা শপিং মলে ঢুকেছেন কোন একটা মেয়ের কোন একটা ছেলের চলন বলন দেখে তাকে আপনার ভালো লেগেই যেতে পারে। হয়তো আপনার ঘরে একজন মানুষ রয়েছে আপনার, কিংবা আপনি হয়তো অন্য কারো প্রেমে পড়ে আছেন। এখন ওই ভালো লাগাটাকে বড় করে আপনি যদি আপনার জীবনের একেবারে বর্তমানটাকে একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলেন সেটাই হচ্ছে বড় কথা। এই রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়েছে সেটার জাজমেন্টে আমরা যাব না, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ব্যালেন্সলেস, এই ব্যালেন্সটা করাটা রিলেশনশিপের ক্ষেত্রে বোধহয় খুবই জরুরি। তারপর 3 মাস পার হয়ে গেছে, এর মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো একদিন হঠাৎ করে যেটা ফোন আসলো বাড়ি থেকে, ওর বাবা খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে, ওই মুহূর্তে ওকে বাড়িতে যেতে হবে ইমিডিয়েটলি। ও বাবা আমি এখন যাবো না, আমি 2 দিন পরে যাই। তো আমার মা বলে দেখো তুমি এখন যদি না যাও তোমার বাড়ি থেকে হয়তো বা যখন জানবে তুমি আবার একসঙ্গে ওর সাথে আসো ওকে একটা দোষারোপ করবে যে ওর জন্য তুমি যাও নাই বা ও তোমাকে যেতে দেয় নাই। তারপর যে ও বাড়িতে গেল, বাড়িতে গিয়ে 3-4 দিন ছিল, ও আমাকে ফোন দিল। আচ্ছা ফোন দেবো যে আমি তোর সঙ্গে একটু কথা বলবো, আমি ফোনে টাকা ভরছি অনেক, তুই আমার একটু কথা বল সময় নিয়ে। তো ওই মুহূর্তে আমি ওর সঙ্গে কথা বলতেছি আমার আর কি ও বলতেছে দেখ তোর সঙ্গে আমি এই পর্যন্ত যা কিছু করছি সব পর্যন্ত আমাকে মাফ করে দিস, তুই মনে কোনো কষ্ট রাখিস না, তুই আমার মা আমার বোন সবার কাছে মাফ চেয়ে নিচ্ছে। তো যাই হোক আমার মার কাছেও সে মাফ চেয়ে নিল ওই রাতেই, কেন চাইছে আমি নিজেও জানি না, সবার কাছে মাপ চাচ্ছে। তো মাপ টাপ চেয়ে মাকে বলতেছে যে মা রুমাকে আমার দেখতে ইচ্ছে করতেছে, আপনাকে একটা গাড়িতে উঠায় দেন ও ফেনে চলে আসুক, বাস স্ট্যান্ড থেকে আমি ওকে বাড়িতে নিয়ে যাবো। তো মা রাত্রে বাজে এখন 11:30, একটা মেয়ে মানুষ কিভাবে এত দূরে ফেনিতে যাবে, দরকার নেই তুমি তো কালকে ঢাকা আসবে, ঢাকা আসলে তোমাদের দেখা হবে। তো ও যে কথা বলতেছে আমার সঙ্গে, আমার ঘুমে আমি তাকাইতে পারতেছি না, ওর কথা বলা অবস্থাতে আমি ঘুমাই গেছি, ফোন ধরে কথাও বলতেছে আমি ঘুমাই গেছি। ফজরের নামাজের পর যখন ফোনটা আমি খুললাম, খুলে দেখি যে ওর ফোনটা আগে ঠকলো, তুই আমাকে সারা রাত পুকুরে বসায় রাখা তুই ঘুমাই গেলি।
তো যাক আমার সঙ্গে একটু রাগারাগি করলো, তখন রাগারাগি করবো যে আমি 9টায় ঘর থেকে বের হবো, 10টায় আমার গাড়ি। তো 9টায় বাসা থেকে বের হয়েছে, বের হয়ে আমাকে ফোন দিল, বাসা থেকে বের হয়েছে 10টা বাজে, গাড়ি চলো, আমাকে ফোন দিল 11টা বাজে, আমাকে সে ফোন দিল আমি কুমিল্লার দাউদকান্দিতে রাস্তা ফ্রি আছে, ঢাকা আসতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তুমি রান্না করে আমি একসঙ্গে এসে ভাত খাবো দুপুরে। আমাদের মনটা খারাপ হচ্ছে, ও যা যা পছন্দ করে এগুলো আমি রান্না করে রাখছি। এবং ওই মুহূর্তে ওর ফোন বন্ধ, আমরা জানি যে আমাদের আমার ভেতরে খুব একটা অস্থিরতা ভাব কাজ করে, আমি এত অস্থির লাগতেছে, আজকে যা যা আমি বুঝতে টিপস পারছি কেন শিখলেন লাগতেছে, সেটা হতে পারে আপনার চোখ মুখে শুধু কান্না গান, আসতেছে, কোনো কথা বলতে পছন্দের পারতেছি সেটা না। লিস্ট করা, তারটা দিকে আমার সেটা হতে পারে ভাসুর আপনার সময় ভাই স্লিপ উনি হাইজিনের আমাকে ব্যাপারটা একটা ফোন লিখে করলেন, রাখা, তোমার খাবারের তুমি কি ব্যাপারটা বাসায় লিখে আছো? রাখা, হ্যাঁ ভাই আমি বাসায়। পছন্দের খবর শপিং করতে শুনছেন যাওয়া, কি? পছন্দের সমস্ত কাজগুলোর মায়ের। লিস্ট, মেডিটেশন, Oh my God. এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে। আপনার কাছে একটা আপনি কি লিস্ট বলেন, করা ও তো ঢাকা থাকবে আসতেছে, আমাকে এবং ফোন আপনি দিয়ে বলে জানেন রান্না এটা করতে, আপনার আমি রান্না ব্যক্তিগত করে আসছি, হবে, একসঙ্গে যে ভাত জিনিসটা খাবো। আপনাকে উৎসাহ তাই না, দেয়, ও মারা আপনার গেছে। ভালো তো লাগে, ভাইয়ার সেই সঙ্গে জিনিসগুলো যখন আপনি কথা হচ্ছে বলি, আপনার ওই টুলকিটে মুহূর্তে রাখবেন। আমার মামা এবং সরজিনী এর মামুন মামা পরবর্তীতে ওনার যখনই ফোনটা আপনার মন ঢুকছে, খারাপ থাকবে, তো ভাই আপনি মনে ফোনটা হবে যে কাটেন, না মামা ফোন আপনার দিচ্ছে মানসিক আমাকে বাড়ি স্বাস্থ্যটা থেকে, এখন মামার সঙ্গে ভালো কথা যাচ্ছে বলি। না এবং আপনার তো মামা কিছু ফোনটা করতে রিসিভ হবে। করলাম, তো মামা বলছে মামা সেক্ষেত্রে আপনি আপনি কই? কিন্তু আপনার তো টুলকিটটা মামা আমি বের তো করে বাসায়, আমার আপনি সেখান মহাকালীতে থেকে আমার কিছু কাজ বাসাতে। কিন্তু আপনি করতে মামা আপনি পারেন, একটা নিজের গাড়িতে যত্ন নিতে পারেন, উঠে সেলফ কেয়ার ফেনে করতে চলে পারেন। আসেন, এন্ড কেন? এরপরেও ওই যদি আমার দেখেন যে শরীরটা আপনি ভালো না, আপনাকে ভালো দেখতে নেই চাইছি। বা আপনি নিজে তো থেকে মামা মেইনটেইন যখন করতে এই কথা পারছেন বলতো, না তখন বা আমার তারপরেও ভেতরে আপনার মনটা ভালো নেই, একটু নাড়া তখন দিত, কিন্তু একজন কিছু একটা হয়েছে প্রফেশনালের এখানে। সহায়তা নেওয়াটা সঙ্গে খুবই সঙ্গে জরুরি। মামা ফোনটা কেটে আমি এক্ষেত্রে আমার জালকে ফোন হেল্প দিলাম, সিক করাটা কিন্তু ভাবি তোমার কোনো দেবো কই? আমার খারাপ জাল খুব কিছু নাই কান্নাকাটি বা করতেছে, তখন লজ্জার কিছু নয়। আমার তো আমি শাশুড়িকে ফোন দিয়ে, অলওয়েজ আমার বলি শাশুড়ি খুব যে কান্নাকাটি আমরা করতেছে, নিজেরা কেউ কথা চেষ্টা বলতে করব, পারতো না। এরপরেও তখন যদি আমি বুঝতে মনে যে না হয় যে না একটা আমি কিছু হয়ে সামহাউ গেছে। স্টাক তো আমি হয়ে আবার যাচ্ছি, সময় আমি ভাই পারছি না, সত্যি কথা তখন কি কিন্তু হয়েছে, আপনারা কারণ মা ও অবশ্যই দুপুরে প্রফেশনাল অ্যাক্সিডেন্ট হেল্প করছে, নেবেন। ও সেক্ষেত্রে সন্ধ্যায় মারা আমরা গেছে। সবসময় আপনাদের পাশে তুমি আছি। আজকে দেশে এই আসো। পর্যন্তই। সবার ওই রাত্রে হয়তো মুখটা আমি মুছলাম, হাত পা একা একাই মুছলাম, আবার বাড়িতে রুমালটা গেলাম, পকেটে রেখে দিলাম। ঠিক রাত্রে একইভাবে আমাদের যখন 2:30 মনটা বাজে আমি খারাপ ট্রেনে গিয়ে থাকে, আমরা নামলাম। যখন দেখছি আমাদের আমি মনটা ভালো বাড়িতে নেই, যাওয়ার আগ তখন পর্যন্ত আমরা কি কি বিশ্বাস করি না করতে যে ও পারি, মারা এটার গেছে। একটা টুলকিট যখন কিন্তু আমাদের আমরা রেডি পুকুর করে পাড়ে রাখতে ঘাটে পারি, যেটা গেলাম, আমাদের পকেটে বা তখন আমাদের দেখি যে হাতের আমাদের কাছেই বাড়ি থাকলো। একদম আমরা ঠান্ডা, দেখলাম যে যে যখন একজন আমাদের খাটাখাটি মনটা করতেছে, খারাপ আমাকে হচ্ছে দেখে আমরা বলতেছে ওইটা যে বের করলাম কে সবুজে লিস্টটা, বউ না এটা। এবং সেখানে তো বাসায় আমরা জানি ঢুকলাম, যে আমাদের দেখি কি যে কি আমার করতে হবে, আমরা ভাসুর সেই মুরাদ ভাই অনুযায়ী আমরা কাজগুলো করলাম। আমাদের সেখানে বাড়ির হতে ঘরে যে পারে আপনি সিঁড়িটা, আজকে এক যা সাইডে যা মুরাদ টিপস ভাই শিখলেন বসে, এক সাইডে সেটা আমার দেবর হতে লিটন পারে বসা, আপনার দেবর পছন্দের গান, দুজন বসে। তো পছন্দের বলছে ভাই মুভি, আপনি ভাই সেটা কই? লিস্ট করা, যেটা বলছে হতে তুমি পারে ভিতরে যাও, ভিতরে আপনার গিয়ে স্লিপ দেখো। হাইজিনের ব্যাপারটা লিখে রাখা, খাবারের ব্যাপারটা ঘরের লিখে রাখা, পছন্দের শপিং করতে ভেতরে যাওয়া, যখন দেখি পছন্দের আর কি, কাজগুলোর লিস্ট, যখন আমি তাকালাম মেডিটেশন, এই আমার ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে। আপনার কাছে একটা লিস্ট করা থাকবে এত খারাপ এবং লাগছে আপনি যে জানেন এটা এই যে আপনার ব্যক্তিগত একটা হবে, চাদর যে দিয়ে জিনিসটা ঘিরে আপনাকে রাখছে ওকে। উৎসাহ দেয়, আপনার ভালো লাগে, সেই জিনিসগুলো আপনি হচ্ছে আপনার টুলকিটে আমার রাখবেন। এবং এর যা বলতেছে পরবর্তীতে যে মুখটা যখনই আপনার দেখান মন ওকে। খারাপ থাকবে, মনে হবে যে না আপনার আমি মুখটা মানসিক দেখলাম, স্বাস্থ্যটা এখন ভালো যাচ্ছে না এবং আপনার কিছু প্রতিদিন করতে হবে, রাত্র যেভাবে সেক্ষেত্রে ঘুমায় আপনি থাকে, কিন্তু আপনার টুলকিটটা বের করে আপনি সেখান থেকে কিছু কাজ কিন্তু আপনি করতে পারেন, নিজের এতটুকু যত্ন মনে নিতে হলো যে পারেন, সেলফ কেয়ার এটা করতে তো পারেন। ঘুমায় অ্যান্ড আছে এর এভাবে। পরেও যদি দেখেন যে আপনি ভালো নেই বা আপনি নিজে থেকে মেনটেন করতে পারছেন না বা তারপরেও আপনার মনটা ভালো নাই, তখন কিন্তু একজন প্রফেশনালের সহায়তা নেওয়াটা খুবই জরুরি। এক্ষেত্রে হেল্প সিক করাটা কিন্তু কোনো খারাপ কিছু ওর নাই ডান দিকে বা গালে একটা লজ্জার কালো কিছু স্পট নয়। পড়ে তো আছে। আমি অলওয়েজ বলি যে আমরা নিজেরা হাত পা চেষ্টা গুলো করবো, একদম এরপরেও শক্ত যদি ঠান্ডা মনে হয়ে হয় গেছে। যে না আমি সামহাউ স্টাক হয়ে ওই যাচ্ছি, রাত আমি থেকে পারছি না, সকাল পর্যন্ত তখন কিন্তু আমি আপনারা একটা কথা অবশ্যই বলতে পারিনি প্রফেশনাল কারোর সাথে। হেল্প নেবেন। যখন সেক্ষেত্রে আমরা 8টা সবসময় বাজে আপনাদের পাশে মামুন আছি। মামা আজকে এই আমার পর্যন্তই। মামিকে নিয়ে ওনার সবার বউকে নিয়ে আসলো। তো মামি তখন আমার এক ফুপু শাশুড়ি বলতেছে যে এই মেয়েটা তো কাঁদে না, ওকে আপনারা একটু সবাই ধরেন তো একটু কান্নাকাটি করো, কিন্তু ওর একটা অসুখ হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমার মামি আমাকে চড়াইতে বলছে মা তুমি একটু কাঁদো, তুমি আরেকটা বার গিয়ে সবুজের মুখটা দেখো। আমার মামি শাশুড়ি আমাকে নিয়ে গেল ওর মুখটা দেখানোর জন্য। আর কি যে মানুষটা আমার রান্না করা ভাত খাবে, ওই ভাতও খেতে পারে নাই। আমি সারাদিন ভাত খাই নাই, ও আমার সঙ্গে ভাত খাবে দেখে আমি একা একা ভাত খেয়ে ফেলো রাগ করে, যেরকম যে আমি একা ভাত খেয়ে ফেলছি ওই জন্য ওরও ভাত খায় নাই আমাকে ছাড়া। আমি আমাকে লাশটা আরেকবার দেখাইলো, আমি ওখানে আর কি ওই লাশটা দেখে আমি খুব জোরে কান্না করলাম, ওরা জড়ায় ধরে। পরে আমার জাল আমাকে বলতেছে যে কান্নাকাটি করিস না, ও কান্নাকাটি করলে লাশ মধ্যে কষ্ট পায়, তুই কাঁদিস না। তখন আমি আমাকে ধরে পাশের রুমে নিয়ে গেল। আমার নেওয়ার একটু পরেই ওকে গোসকাইতে বের করে নিয়ে আসে সবাই। তো গোসকারা যখন ওকে নিয়ে যায় জানাজা দেওয়ার জন্য, তখন হুজুর বলতেছে যে ওনার কি কে আছে, ওনার মা বোন, ওনার বউ
সবাইকে নিয়ে আসেন, দেখাইতে হবে। তো আমার শাশুড়ি গেল, সবাই গেছে, আমার মামা শ্বশুর আমাকে নিয়ে গেল। আমার মামা শ্বশুর যখন আমাকে নিয়ে যায় তখন মুরাদ ভাইয়ের আম্মা আমার সামনে এসে দাঁড়ায়, ওকে দেখতে দিবা না, ওর কোনো অধিকার নেই আমার ছেলে মুখ দেখার। মুরাদ ভাই মানে কোন মুরাদ? আমার ভাসুর, আমার দাদা শ্বশুরের ভাসুর ছেলে। ঠিক একই ভাবে আমাদের যখন মনটা খারাপ থাকে, আমরা যখন দেখছি মনটা ভালো নেই, তখন আমরা কি কি করতে পারি, এটার একটা টুল কিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি, যেটা আমাদের পকেটে বা আমাদের হাতের কাছেই থাকলো। আমার ছেলে বলছিল তোমাকে আমরা আগেও মানি না, এখনো মানি না, আমরা ওইটা বের করলাম লিস্টটা, এবং সেখানে আমরা জানি যে আমাদের কি কি করতে হবে, আমরা সেই অনুযায়ী আমরা কাজগুলো করলাম। সেখানে হতে পারে আপনি আজকে যা যা টিপস শিখলেন সেটা হতে পারে আপনার পছন্দের গান, পছন্দের লোকজন যাচ্ছে, তো আমার দুঃসম্পর্কের আপনার স্লিপ হাইজিন আমার কাছে লিখে রাখা, খাবারের ব্যাপারটা লিখে রাখা, পছন্দের শপিং করতে যাওয়া, পছন্দের কাজগুলোর লিস্ট, মেডিটেশন, উঠানে আসার পর মুরাদ ভাইয়ের আম্মা, মুরাদ ভাইয়ের বউ, নার্গিস ভাবি, ওরা 3-4 জন বলতেছে যে এখন এই মুহূর্ত থেকে তুমি জিনিসটা আপনাকে উৎসাহ দেয়, আপনার ভালো লাগে, সেই জিনিসগুলো আপনি হচ্ছে আপনার ছেলে নাই রাখবেন। তুমি এখন আমার পরবর্তীতে যখনই আপনার মন খারাপ থাকবে, আমি তো যাবো না, আমি কোথাও যাবো না, আমি ভালো এখানে যাচ্ছে না এবং আপনার থাকবো। কিছু করতে হবে, সেক্ষেত্রে মুরাদ ভাইয়ের মা যিনি, উনি আমাদের সম্পর্কটা নড়াস ছিল, ওনাকে বললো যে এভাবে তো যাবে না, ধাক্কা দিয়ে বের করে দেয়। ওই মহিলা আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। ওইখান থেকে যাওয়ার পথে ওকে যখন মাটি দিচ্ছে, তখন আমি কবর এখানে যাই, পর বললাম যে ভাই আমাকে একটু মাটি দিবেন, আমি কবর থেকে না, তো কবর থেকে আমার জালে যে ভাই, ও আমাকে এক ফুট মাটি এনে দিচ্ছে, যে দিয়েন আপনি মাটিটা হাতে নিয়ে দেন, আমি ভাইয়ের কবরে দিয়ে দিই, সবুজ ভাই। তো ওই মাটি যখন আমার হাতে নিয়ে আসে, আমার দেবর ওই মাটিটা আমার হাত থেকে ফেলে দিয়েছে, ওই মাটিটাও আমাকে দিতে দেয় না, তো তুই এখন এখান থেকে রেখে দিলাম। তো এখন ভাবে আমাদের যখন মনটা খারাপ থাকে, আমরা যখন দেখছি ওখান থেকে একটা সিন জেনে আমি সোজা ফেনী থেকে একটা সিন জেনে আমি ঢাকায় এসে আমি বাড্ডা যাই, ফার্স্টে লুবনাদের বাসায় যাই, লুবনার বাসায় গিয়ে আমি ওর কাছে এক মাস চাই যে দেখো তোমার সাথে ও যা করছে, ও ভুল বুঝে অন্যায় করে করছে, তুমি কোন দাবি যাকে বিয়ে করার কথা ছিল, হ্যাঁ ওই মেয়েটার কাছে গিয়ে মাস চাই, সেখানে মারা হতে গেছে, পারে তোমার আপনি উপর কোনো দাবি আজকে যা রাখো যা না, টিপস ওকে মাফ শিখলেন করে দিও। সেটা হতে পারে আপনার পছন্দের সো দিস ইজ ইওর লাইফ গান, স্টোরি। আপনি একদম পছন্দের লাস্টলি লিস্ট একটা কিছু করা, বলবেন যে এটা আপনি হতে এখন পারে কিভাবে আছেন? আপনার আমি sleep এখন hygiene আছি এর এখানে, ব্যাপারটা আমরা লিখে 3 ভাই রাখা, বোন আছি, খাবারের আমার ব্যাপারটা বাবা লিখে তাকে রাখা, মারা গেছে, পছন্দের থাকার মধ্যে shopping মা করতে যাওয়া, ছিল, পছন্দের আমার মা সেও কাজগুলোর মারা লিস্ট, গেছে। মেডিটেশন, কবে মারা গিয়েছেন তিনি? আমার মা এই ব্যাপারগুলো কিন্তু থাকতে গত পারে। মাসে মারা আপনার গেছে। কাছে একটা লিস্ট করা থাকবে এবং Okay. আপনি জানেন এখন আর এটা মারার কেউ আপনার নেই। ব্যক্তিগত হবে, So যে আপনি জিনিসটা একেবারে একা। আপনাকে উৎসাহ দেয়, আপনার ভালো লাগে, আপনি কি সেই করেন জিনিসগুলো এখন? আপনি হচ্ছে আপনার একটা জব কম্পিউটারে করতাম, রাখবেন এবং এর পরবর্তীতে জবটা যখনই ছেড়ে আপনার দিয়েছি মন 3 মাস খারাপ আগে, থাকবে, আমার মা অসুস্থ মনে ছিল, হবে যে না মাকে আপনার দেখাশোনা করার মানসিক জন্য কেউ স্বাস্থ্যটা ছিল এখন না, ভালো যার যাচ্ছে জন্য না এবং চাকরিটা ছেড়ে আপনার দিতে কিছু হয়। করতে হবে। চাকরির জন্য অনেক সেক্ষেত্রে জায়গাতে আমি আপনি ট্রাই কিন্তু আপনার করছি, টুলকিটটা বের করে এক জায়গায় আমার সেখান সঙ্গে থেকে কথা কিছু হয়েছিল, কাজ কিন্তু আপনি ওনারা করতে আমাকে পারেন, ভালো একটা নিজের অ্যামাউন্টের যত্ন স্যালারি নিতে দিবে, পারেন, কিন্তু self ওনাদের care করতে কন্ডিশন পারেন। ছিল, And এর ওইটা পরেও মেনে যদি কাজ করা দেখেন সম্ভব যে না। আপনি ভালো নেই কি ধরনের বা আপনি condition? নিজে থেকে কন্ডিশন maintain ছিল করতে এখানকার পারছেন এমডি না, বা চেয়ারম্যান এদেরকে তারপরেও আমার আপনার সময় মনটা দিতে ভালো হবে, নাই, ওনাদের যে তখন ক্লায়েন্ট কিন্তু গুলো একজন থাকে professional তাদেরকে এর আমার সহায়তা সময় নেওয়াটা দিতে হবে, সময় দেওয়া মানে এক জরুরি। ধরনের ফিজিক্যাল এক্ষেত্রে হ্যাঁ ব্যাপার। সবকিছুই করতে করাটা হবে, কিন্তু কোনো এই জন্য তারা আমাকে খারাপ ভালো কিছু অ্যামাউন্টের নাই একটা স্যালারি বা দিবে, লজ্জার তো কিছু ওইটা নয়। আমি তো আমি অলওয়েজ So বলি right now যে আপনি আমরা পুরোপুরি নিজেরা চেষ্টা করব, এর একদম পরেও যদি নিঃস্ব মনে একা হয় একটা যে মানুষ না, এবং আপনার somehow মান্থলি ইনকাম stuck কোনো হয়ে যাচ্ছেন, কিছুর কোনো পারছি ব্যবস্থা না, নেই। এখন আমার তখন কোনো কিন্তু সোর্স আপনারা নাই, আমি অবশ্যই professional এর help মধ্যে নিবেন। যা এই সেক্ষেত্রে পর্যন্ত আমরা চলা সবসময় হয়েছে সেটা আপনাদের হচ্ছে আমি পাশে যখন আছি। চাকরি আজকে ছেড়ে এই দিয়েছিলাম আমার পর্যন্তই। অফিস থেকে, সবার আমি অগ্রিম 2 মাসের স্যালারি, ঈদ বোনাস এক্সট্রা সহকারে যা টাকা পাইছি ও দিয়ে আমি নিজে চলছি, আমার মায়ের চিকিৎসা করছি, আমার নিজে কিছু জমানো টাকা ছিল ওগুলো আমি আমার মায়ের চিকিৎসার ক্ষেত্রে খরচ করছি, আমি কারো কারো কাছ থেকে সুদে টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসার জন্য খরচ করছি, এভাবে করে আমি কোন রকম ভাবে বেঁচে আছেন। আপনি লাস্ট আমাকে বলবেন আপনি হ্যালো উইথ 920 কেন আসলেন? এখানে আসা বলতে এই প্রোগ্রামটা আমি আমার মা আমরা একসঙ্গে শুনতাম, আমার মা এই প্রোগ্রাম খুব মন দিয়ে শুনতো, ওনার কাছে খুব লাগতো প্রোগ্রামগুলো। বুধবার হলে আমার মা বলতো যে আজকে প্রোগ্রামটা শুনতে হবে। এখানে একটা আপু ছিল যে বর্ষা আপু যে প্রোগ্রামটা হয়, তো বর্ষা আপু প্রোগ্রামের পর আমার মা আমাকে বললো যে মা দেখ মেয়েটা কিন্তু তোর থেকেও অনেক কষ্ট করছে, কিন্তু ও কিন্তু বেঁচে আছে, তুই একবার ট্রাই করে দেখ, হয়তোবা মানুষের উসিলাও মানুষের ভালো হয়। 10 জন মানুষ 10 জন মানুষের জন্য দোয়া করে, তাদের উসিলা তো 10 জন মানুষের ভালো হয়, হয়তোবা তোর জীবনটাও ঘুরে যাবে। আমি ওই তখন থেকে আমি এখানে আসার জন্য ট্রাই করি, আমার মার কথা থেকে। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রুমা দাউদের জীবনের গল্প। রুমার জীবনের গল্প এখানে শেষ হলেও প্রশ্ন হলো
আজকের এই গল্প থেকে কি শিখবেন আপনি? পুরো ঘটনাটিকে যারা শুধুমাত্র ঘটনা হিসেবে নিয়েছেন তাদের জন্য আমাদের কিছুই বলবার নেই, কিন্তু যারা ঘটনার ভেতরে ঢুকেছেন তারা একটু এভাবে চিন্তা করেছেন কি যে এই মানুষটি দুটো সন্তানের জননী হবার কথা ছিল, সে জননী সে হতে পারেনি। জননী যে কারণে হতে পারেনি, মা যে কারণে হতে পারেনি, সেই কারণটা ছিল তার স্বামী যাকে সে ভালোবাসত। সেখানে সে চোখের পানি ফেলেনি। বর্ণনায় বাবার মৃত্যুর কথা এসছে, সেখানে সে চোখের পানি ফেলেনি। বর্ণনায় মায়ের মৃত্যুর কথা এসছে, এখানেও চোখের পানি পড়েনি। যে মানুষটিকে পুরো গল্প জুড়ে এক ধরনের ভিলেন হিসেবে আমরা পেলাম, সেই মানুষটির জন্য সে শেষমেশ এসে চোখের পানি ফেলেছে। ভালোবাসা এরকমই অন্ধ হয়। আমাদের মনটা খারাপ হচ্ছে, আপনি সেই ভালোবাসাটিকে কোন মাপে মাপবেন, কিভাবে আপনি দেখবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সকল যুক্তির ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা অন্ধ। এই মানুষটিকে নিয়ে, এই খারাপ মানুষটিকে নিয়ে, এই ভালোবাসার মানুষটিকে নিয়ে সে বাঁচতে চেয়েছিল, এবং শেষ পর্যন্ত এই মানুষটিও তার কাছে নেই।